All right, guys. I think I'm really sorry for yesterday. আমি কালকে একটা I took a 1.5 hour lecture. A discussion on I did a discussion on reading scripts and components of script. It was a brilliant discussion. It was a brilliant discussion. যারা নতুন করে স্ক্রিপ্ট লিখতে চাইছে, যারা শুরু করে লিখতে চাইছে, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ ডিসকাশন ছিল। অ্যান্ড এটা যারা মিস করেছে তারা অনেকটাই মিস করে ফেলেছে ডিউ টু সার্টেন টেকনিক্যাল রিজনস। আমার কিন্তু কালকের ভিডিওটা আমার কাছে নেই, বাট একটা ভিডিও আমার কাছে আছে, সেটা খুব একটা চলছে না। তো আই উইল লুক ইনটু ইট, বাট 1.5 hour ইট ওয়াজ আ ভেরি সলিড ডিসকাশন অ্যান্ড ব্রিলিয়ান্ট ডিসকাশন, যেখানে anybody can write about script. We discussed about form, content, context, subtext. We dissected the greatest the greatest movies, the greatest movements of cinema. We talked about the Oscar winning movies. We dissected the direction. We dissected the screenwriting procedure. We talked about acting, Benedict Cumberbatch. We talked about Will Smith. We talked about and other actors as the Lost Daughter. We talked about all the best movies of this year. We talked about. We talked that how the script was written and how it was portrayed on screen and many other aspects of it. But yesterday it was a great discussion. But there are a few fools, and I'm challenging them to come to this session and just let me give 1 second. Let me just give the challenge. Okay. I have to do this because generally I don't want to do these things. And but কালকে যেটা আমরা করেছি, আমি বাংলাতেই বলবো, বেশিটা ইংলিশেও বলবো। 10টা থাপ্পড় মেরেছি বলিউডের লোকজনকেই বলি, যারা ভুলভাল কাজ করছে, তাদের মানে 8 থেকে 10 খানা থাপ্পড় মেরেছি জোরে জোরে। হয়তো গালে খুব লেগে গেছে, লুকিয়ে লুকিয়ে শুনছিল, হয়তো খুব গালে লেগে গেছে। এবং ওই আমার মানে ব্যাপারটা যেটা আমি মেইনলি বলছিলাম, আজকে আমি ওদের নিয়ে বেশি আলোচনা করব না, রাদার আই উইল গো স্ট্রেট ইনটু দ্য স্ক্রিপ্ট রিডিং প্রসিডিওর অ্যান্ড কম্পোনেন্টস অফ স্ক্রিপ্টস, এইগুলো নিয়ে আলোচনা করার জন্য। বাট যেটা নিয়ে আলোচনা করার দরকার, যার জন্য আমি এদের উল্লেখ করেছিলাম, তার কারণ বহু প্রতিভা, they are writing great scripts, but due to some foolish people, they are not able to make it because that person's incompetence or misunderstanding is hampering the process of movie making. ইগো চলে আসছে, বায়াস চলে আসছে, বোঝে না। হয়তো সে, আমি পুরো সুন্দর করে বুঝিয়েছিলাম যে গ্যাপটা কিরম হয়। হয়তো ডানিং ক্রুগার এফেক্ট বলেছিলাম যে হয়তো এইখানে আছে, সে ভাবছে হয়তো এইখানে আছে। তো আরেকজন যখন এসে এই জায়গা থেকে দেখছে, তখন এই গ্যাপটা কিন্তু সে এখানে রয়ে যাচ্ছে। সাইকোলজির ভাষায় দিস ইজ কল্ড ডানিং ক্রুগার এফেক্ট। এরকম অনেক কিছু সাইকোলজিক্যাল টার্মস নিয়ে আমি বলেছি, বায়াসেস নিয়ে বলেছি, পারসেপশনের বায়াসেস কিরম হয়। তো সেখান থেকে কি হয়, সে হয়তো এই জায়গায় আছে, কিন্তু সে কিছু একটা কারসাজি করে নকল জিনিসপত্র 2 নম্বরই করে ধরে ভেবে ফেলেছে হয়তো সে এই জায়গায় বসে আছে। তো তখন অন্য কেউ এসে যখন একটা খুব ভালো স্ক্রিপ্ট নিয়ে সেই জায়গা থেকে আলোচনা করতে চাইছে, ইনহেরেন্টলি এই গ্যাপটা থেকে যাচ্ছে, হুইচ দিস পারসন ইজ ট্রাইং টু ইগনোর। বাট এই পার্সনটা যদি জানে যে গ্যাপটা আছে, তাও যদি তাকে বিশ্বাস করে, দেন ইটস দ্য মিসইউজ অফ দ্য ট্রাস্ট। তো এরকম বিষয় অনেক কিছু জিনিস বলেছি। তারপরে আরেকটা বলেছি যে যখন আমি বলিউডের স্ক্রিপ্ট গুলো যখন আমি লিখছি, বা আরো অনেক ওরকম টাইপের ধরনের সিনেমা, সব সিনেমা খারাপ নয়, কয়েকটা ওই মাছের কাটা, এঁটো কাটা যেরকম ছুড়ে দিচ্ছি খাওয়ার পরে, সেরকম টাইপের কথা। তারপর ডাস্টবিনে যেমন নোংরা ছুড়ে দিচ্ছি, সেরকম টাইপের স্ক্রিপ্ট আর কি। মানে দারুণ কিছু লিটারেচার পড়লাম, দারুণ কিছু জিনিসপত্র করলাম, ডাস্টবিনের মধ্যে যেটা ছুড়ে দিলাম সেইটা নিয়ে ওরা স্ক্রিপ্ট লিখলো। তারপর হয়তো একটা ভালো কিছু মাংস টাংসকে হাড়টা ছুড়ে দিলাম, বা একটু মাছ টাছ খেয়ে একটু কাটা টাটা ছেড়ে দিলাম, সেগুলো হচ্ছে নিয়ে তারা স্ক্রিপ্ট লিখলো। সো এইটা হয়ে গেছে তাদের স্ক্রিপ্টের স্ট্যান্ডার্ড। তো সেই স্ট্যান্ডার্ড থেকে যদি কেউ দেখে, সেই প্যারাডাইম বা পার্সপেক্টিভ থেকে, ইটস কোয়াইট অবভিয়াস যে একটা দারুণ স্ক্রিপ্ট, একটা লিটারারি ভ্যালু নিয়ে কোনো স্ক্রিপ্ট যদি হয়, যেটা একটা দারুণ কমার্শিয়াল পসিবিলিটিসও আছে, সেগুলো নিয়ে যদি একটা স্ক্রিপ্ট সিনেমা বানানো হয়, তাহলে সেটা খুব একটা বেশি চলবে না, মানে খুব একটা বেশি অ্যাপ্রিসিয়েটেড হবে না। এই নিয়ে আমি 1.5 ঘন্টা ধরে কালকে এই স্লাইড গুলো নিয়ে, বিফোর reading the script, I have talked about Aristotle, I have talked about basic dramatic plots, I have talked about 36 dramatic situations, এবং কি কি জিনিস আমাদের ন্যারেটিভে থাকে, ইস্ট অ্যান্ড ওয়েস্টার্ন পার্সপেক্টিভ। আমাদের রামায়ণ মহাভারত নিয়ে আমি কথা বলেছি, কনফ্লিক্টের ডেপথ কতটা, ক্যারেক্টারাইজেশনের ডেপথ কতটা, কতটা ডিপ একটা ন্যারেটিভ। সেখানে মহাভারত নিয়ে কথা বলেছি, কতটা গ্র্যান্ড একটা ন্যারেটিভ, সেখানে কত কমপ্লেক্সিটি আছে, কত কনফ্লিক্ট আছে, এগুলো নিয়ে আমি দারুণ আলোচনা করেছি। আই উইল লাভ টু শেয়ার দ্যাট ভিডিও উইথ ইউ।
যদি আমি পারি আমি নিশ্চয়ই শেয়ার করব। আদারওয়াইজ, not thinking about that, what I will say is I will continue this discussion because this is very important, at least for the basic discussion, screenwriting discussion. I will continue to make it happen. আর তার সাথে সাথে আমি অনেক কিছু জিনিসপত্র বলেছিলাম। আসলে কি হয়, এই যে জিনিসগুলো আমি দিচ্ছি, if you consider it as a lecture or a discussion, whatever it is, এইগুলো I have given it for years. So over the years, মানে after tremendous hard work, I mentioned it that 12-13 বছর কি তারও আগে থেকে I have been reading Aristotle. So এই গাধাগুলো বা এই বোকা বোকা লোকজন যারা আছে তাদের আমি মেনশনই করবো, কারণ তাদের কাজকর্ম দেখে তো তারা they cannot decide that whether this is the right thing or not. বিকজ এই যে এত বছরের হার্ড ওয়ার্ক, সেটাকে ইন্টারনালাইজ করা, সেটাকে একটা লেখার মধ্যে দেওয়া, এইগুলো নিয়ে এত ডিটেলে আলোচনা করেছি। দ্য কনস্ট্রাকটিভ থিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্রিটিসিজম পার্ট, দুটোই জিনিস খুব সমৃদ্ধ ছিল। কনস্ট্রাকটিভ জিনিসটা তারা নিতে পারেনি, হয়তো ক্রিটিসিজমটাই বেশি চাপ খেয়ে গেছে, সেজন্য একটু ভয় পেয়ে গেছে, একটু কাকুতি মিনতি করছিল আমার কাছে কয়েকজন। বাট কথাটা হচ্ছে, আই ওয়ান্ট এভরিওয়ান টু রাইট এ স্ক্রিপ্ট, because you might have a story, even now think about the scenario যে আপনার কাছে একটা স্টোরি আছে, you want to tell that story, but you don't have the right equipments or the right tools and techniques. You don't know the tools and techniques to write the script based on that story. So what we are doing here is, ekhane we are giving you the basic elements of screenwriting with at par and even more than the world's best standards. আমার নিজের রিসার্চ আছে, আরো অনেকে আমরা যারা প্রফেসর লেভেলের যারা আলোচনা করেছি থ্রু আউট মেনি ইয়ার্স, যারা থ্রু মেনি ইয়ার্স আমরা যেগুলো আলোচনা করেছি, ডিসকাশন মেটাফিজিক্যাল লেভেলে, কোয়ান্টাম লেভেলে, সেই লেভেলের ডিসকাশনও এর মধ্যে এমবেডেড রয়েছে। সেরকম একটা জায়গা থেকে এই জিনিসটা বলার। বাট ওভারঅল যেটা আমরা ওভার সারফেস থেকে যেটা আমরা পাবো, সেটা হচ্ছে কি, ইফ ইউ হ্যাভ এ স্টোরি, then you can tell it as a novella, you can tell it as a novel, you can tell it as a short story. সেখানে আমাদের ফর্ম থাকছে, ফর্মের মধ্যে কন্টেন্ট গুলোকে সাজানো হচ্ছে। বাট when you are talking about a visual medium, film is a very visual medium. তো যেটা আমি বলছিলাম যে এই যে লেকচারগুলো আমি দিই, এটা আমি ফ্লোতে থাকি, মানে আগে থেকে আমি খুব একটা প্রিপেয়ার করি না, হয়তো কিছুটা আমি অর্গানাইজ করার চেষ্টা করলেও আমি চাই না, কেন এটা যতটা ক্যান্ডিড হয় আমি সেভাবে রাখতে চাই। কিছুটা হয়তো এই 2-3টে পয়েন্ট বললাম সেটা, যেমন কালকে কথা বলতে গিয়ে আমি ইউনাইটেড আর্টিস্ট নিয়ে কথা বলেছি, বাস্টার কিটেন নিয়ে কথা বলেছি, চার্লি চ্যাপলিন নিয়ে কথা বলেছি, নোবেল ভাগ, রসেলিনি, পাসোলিনি, ফেলিনি, তারপরে আরো প্রচুর লোকজন, অ্যান্তোনিওনি, ভিসকন্তি নিয়ে কথা বলেছি, তারপরে ট্রুফো নিয়ে কথা বলেছি, গোদাদ নিয়ে কথা বলেছি, বাজানের ক্রিটিসিজম নিয়ে কথা বলেছি। সো ইট ওয়াজ এ হিউজলি কম্প্যাক্ট ডিসকাশন কনসিডারিং মেনি অ্যাসপেক্টস। বাট ওভারভিউ আমি যেটা দিচ্ছি, এগেইন কামিং ব্যাক টু দ্য সেম থিং, if you have a story, if you want to make it into a movie, then you need to know the basic elements of screenwriting. একটা স্ক্রিপ্ট বা একটা স্ক্রিনপ্লে কি কি এলিমেন্ট নিয়ে ফর্ম হয়, এটার যে ফর্মটা, স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট রাদার দ্যান আ নভেল অর আ স্টোরি অর আ শর্ট স্টোরি। এখানে আমাদের ওই এলিমেন্টস গুলোকে কিভাবে আমরা সাজাচ্ছি। তো আমি আজকে যেটা করছি, আমি এই একটা বড় চাঙ্ককে একটু বাদ দিয়ে আমি ডিরেক্টলি স্ক্রিপ্টের জায়গাটা থেকে আবার ন্যারেটিভে ঘুরতে ঘুরতে আসবো। কালকে যেমন সিকুয়েন্সিয়ালি গেছিলাম গ্র্যান্ড লেভেলে, লাইক অ্যারিস্টটলের পোয়েটিক্স দিয়ে শুরু করেছি, সেটা আজকে মডার্ন কনটেক্সটে কতটা ভ্যালিড, কন্টেম্পোরারি সোসাইটিতে আমরা কতটা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, কতটা ইম্প্রোভাইজ করতে পারি, ওখানেও কোন জিনিসটা ছিল যেটা নিয়ে আজকে কন্টেম্পোরারি সোসাইটিতে করা হয়েছে। আমি জার্মান সিনেমা, ফ্রেঞ্চ সিনেমা, স্প্যানিশ সিনেমা, আরো অনেক ওয়ার্ল্ড সিনেমা নিয়ে প্রচুর ডিসকাশন করেছি। সো ইট ওয়াজ এ গ্রেট ডিসকাশন। বাট আমি চাইবো যতটা আমি করেছি তার কিছুটা অন্তত আজকে আবার রিপিট করতে। আর স্ক্রিপ্টটা নিয়ে, যেটা আমাদের কালকে খুব কম টাইমটা হয়েছে স্ক্রিপ্টটায় দেওয়া, যে টাইটানিকটা আমি নিয়েছিলাম, হুইচ ইজ কনসিডারিং মানে অনেকগুলো বেসিক প্লটস এর একটা মিক্স হয়ে যাচ্ছে টাইটানিকটা। এই টাইটানিকের স্ক্রিপ্টটা নিয়ে আমি আলোচনা করছিলাম ফর এডুকেশনাল পারপাস। বাট এগেইন আই উড সে দ্যাট ফার্স্টে একটা স্ক্রিন রাইটিং বলতে গিয়ে আমি আরেকটা জিনিস বলে দিই। একটা প্লট লাইনের কথা বলেছিলাম, স্পাইন অফ এ স্টোরি। একটা স্টোরি যখন আমি লিখছি, সেটা একটা স্পাইন বলেছি। এবার ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে আমি কথা বলবো, আর্কিটেক্ট না গার্ডেনার, কিরকম ভাবে এক্সপ্লোরেটরি স্ক্রিপ্ট হচ্ছে না কি হচ্ছে, সেগুলো আমি বলিনি, কালকে বলবো। বাট যেটা আমি বলছিলাম, যেটা শুরুতে আজকে বলে দিচ্ছি, একটা লাইন আছে, ধরুন একটা লাইন আছে, বিগিন থেকে এন্ড হচ্ছে, মানে একটা ইমোশনাল আর্ক হয়, একটা ন্যারেটিভ আর্ক হয়। ন্যারেটিভ আর্কের কিছু কম্পোনেন্টস আছে, মানে একটা গল্পকে আমরা বলছি, সেটা একটা ন্যারেটিভ। সেই ন্যারেটিভের একটা আর্ক, মানে এই যে আর্কটা যাচ্ছে, এই বিগিন থেকে এন্ডে যে পৌঁছাচ্ছে, এখানে ন্যারেটিভ আর্কের মধ্যে দেয়ার আর ফিউ কম্পোনেন্টস or several components, যেটাকে অনেক সময় প্লট হিসেবে যদি আমি ধরি, একটা প্লট লাইনকে, এই লাইনটাকে যদি প্লট লাইন ধরি,
then there are plot points, inciting incident হবে, তারপরে there will be some change, then mid point যাবে, তারপরে এখানে denouement কখন হবে, ক্রাইসিস কখন হবে, ক্লাইম্যাক্স কখন হবে, এই যে সিচুয়েশন গুলো এক একটা পয়েন্ট আর স্টেজের মধ্যে দিয়ে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে ট্রানজিশন হওয়া, সেই মোমেন্টটা, সেই সিচুয়েশনটা, সেই ডায়ালগটা কিভাবে হবে। বিকজ আমি আবার বলছি যে আমি বলেছিলাম যে ডায়ালগটা যখন আমরা উই আর রাইটিং, ইদার ইট ইজ টু ফরওয়ার্ড দ্য স্টোরি or move the story forward, or it is to reveal some part of the character, or it is to reveal the character. তো সেই জিনিসগুলো যখন হচ্ছে তখন আমি বলেছি যে কখন আমি হাউ টু রাইট দ্য ডায়ালগ, হাউ নট টু রাইট দ্য ডায়ালগ, হোয়াট টু পুট ইন দ্যাট ডায়ালগ, টেক্সট নিয়ে আমি কথা বলেছি, যখন ডিকশন নিয়ে যখন কথা বলেছি, দ্য ওয়ে অফ রাইটিং, lit language and text, what are you putting on that screenplay, what you are not. Sometimes যেটা আপনি লিখছেন না, what you are not putting in that screenplay, that is more important. সাইলেন্সটা আপনি কিভাবে ইউজ করছেন, নন ভার্বাল কমিউনিকেশনটা কিভাবে ইউজ করছেন, বিকজ আই ওয়ার্ক আ লট অন নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশনটা ইউজ করে আমরা কিভাবে থিয়েটার করতে পারি, কিভাবে সিনেমা করতে পারি। সো দ্যাট ওয়ার্ল্ডের বেস্ট সিনেমা, গ্রেটেস্ট সিনেমা অনেক সময় সেগুলোকে ইউজ করেছে। সো সেই সিনেমাগুলোকে দেখুন। সিনেমা এইটা বলি যে সিনেমার এই ন্যারো ভাবে সিনেমার নাম হয়ে গেল, দ্যাট ইজ আ রং কনসেপ্ট। সিনেমা ইজ আ ভেরি ভাস্ট থিং, ইটস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মডার্ন আর্টস, যার মধ্যে ভিজুয়াল আর্ট চলে আসছে, অরাল আর্ট চলে আসছে, মিউজিক চলে আসছে, গ্রাফিক আর্ট চলে আসছে, পেইন্টিং, গ্রাফিক্স আছে, তারপরে সেখানে আমার আর্ট ডিরেকশন, প্রোডাকশন ডিজাইন যখন চলে আসছে, সেখানে মিউজিকটা যখন তৈরি হচ্ছে, সেখানে ভিজুয়াল একটা বড় স্কোপ আছে, ভিজুয়াল আর্টের একটা ব্যাপার। তো সেখানে বহু আর্টের সঙ্গম ঘটছে হচ্ছে সিনেমাতে। ইটস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্ট এভার ক্রিয়েটেড। সেখানে আমি ছোট বলে সেই আর্টটাকে আমি ছোট করে দিতে পারি না। সো আওয়ার কনসিডারেশন অর আওয়ার ডিসকাশন ইজ রিগার্ডিং দ্যাট গ্র্যান্ডিওসিটি অফ দ্য আর্ট। একটা ছোট স্টোরিকেও আমরা কিভাবে বলতে পারি সিনেমা ক্যান বি ম্যাজিক এগেন। সিনেমা একসময় ম্যাজিক ছিল, যখন আমরা দেখতাম ছোটবেলায়, যখন আমরা গোল্ডেন এজের সিনেমা দেখেছি, যাদের নামটা বললাম, ডিফারেন্ট মুভমেন্টস, দ্য গ্রেটেস্ট অফ ডিরেক্টরস, তাদের সিনেমা দেখে আমাদের যেটা ভালো লেগেছে, সেখানে সিনেমা ম্যাজিকের মতো হতো। আলটিমেটলি আমি বলেছি হোয়াট দ্য অডিয়েন্স ইজ গেটিং, দ্যাট ফিলিং, দ্যাট ইমোশন, রাইট? বাট এই ন্যারেটিভে কি হলো, কি হচ্ছে না হচ্ছে, অনেক অডিয়েন্স ভাবে না। অডিয়েন্সের অনেক স্তর আছে। এক ধরনের অডিয়েন্স সবসময় ভাবছে যে হাউ দ্য স্টোরি ইজ মেকিং অ্যান ইম্প্যাক্ট অন মি অর মেকিং অ্যান ইম্প্যাক্ট অন দ্য অডিয়েন্স। তাহলে ইমোশনালি আমাকে কিভাবে ওভারওয়েলম করলো, বা ইমোশনালি আমাকে একটা পজিটিভ ইমোশনের দিকে নিয়ে গেল বা নেগেটিভ ইমোশনের দিকে নিয়ে গেল, একটা কোয়েশ্চেনকে রিজলভ করলো নাকি একটা কোয়েশ্চেনকে তুললো। এই জিনিসগুলো নিয়ে বিভিন্ন ভাবে ভাবার। অনেক সময় হয়তো কোয়েশ্চেনটা রিজলভ হলো, অনেক সময় হয়তো সেটা কনফ্লিক্টের রেজলিউশন হলো না, হয়তো একটা কোয়েশ্চেন রেজ করলো, দ্যাট বিকামস এ গ্রেটার ড্রামাটিক টেনশন, দ্যাট ক্রিয়েটস এ গ্রেটার ড্রামাটিক টেনশন। হয়তো একটা ক্লিফ হ্যাঙ্গার রয়ে গেল, পরের নেক্সট সিকুয়েলের জন্য হয়তো সেটা ইউজ হবে। এরকম প্রচুর ব্যাপার আছে। এর আগে যেটা আমি করেছি সেটা হচ্ছে রাইটিং আ স্ক্রিপ্ট ফ্রম স্ক্র্যাচ, মানে যেখানে আমি আপনার কাছে আগের থেকে কোনো গল্প নেই, ইউ আর ক্রিয়েটিং দ্য স্টোরি. So you are creating the characters, you are creating the plot, you are creating everything from scratch. আগে আপনার কিছু নেই, বাট এখানে আমি যেটা মেনশন করছি সেখানে হচ্ছে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে কি? আমার লিটারারি মিডিয়ামে একটা কিছু ছিল, দ্যাট ক্যান বি আ পোয়েট্রি, দ্যাট ক্যান বি আ প্রোজ, দ্যাট ক্যান বি আ শর্ট স্টোরি, হোয়াট এভার ইট ইজ। সেইটা নিয়ে আই এম ট্রান্সলেটিং দ্যাট টু আ ভিজুয়াল মিডিয়াম। সিনেমা ইজ আ ভিজুয়াল মিডিয়াম, যেখানে ভিজুয়াল মিডিয়ামটাই আমি ট্রান্সলেট করছি। So for that, আমার কিছু কিছু চেঞ্জেস হবে। Maybe the writer may like it or not. The director is the best one to judge it. The director is the leader of the entire bandwagon. বা এই যে ডিরেক্টর, যে এন্টায়ার যে টিম বা কাস্ট অ্যান্ড ক্রু এর লিডার কিন্তু ডিরেক্টর। ক্রিয়েটিভ ডিরেকশনের যে লিডারশিপটা আছে সেটা কিন্তু হচ্ছে আমার লিডার, ডিরেক্টরের উপরে। রাইটার যতই বলুক, আলটিমেটলি এটা যখন স্ক্রিনে অ্যাজ এ সিনেম্যাটিক মিডিয়াম বা ভিজুয়াল মিডিয়ামে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তখন ডিরেক্টর হ্যাজ টু বি গিভিং দ্য ফাইনাল চয়েস। তো সেখানে কিছু ক্যারেক্টার টুইক হতে পারে, কিছু ক্যারেক্টার এক্সপ্যান্ড হতে পারে, কিছু ক্যারেক্টার কন্ট্রাক্ট হতে পারে, তারপরে কিছু ডায়লগস ছোট হতে পারে, বড় হতে পারে, কিছু টুইক্স হতে পারে। অনেক সময় ডিউরিং দ্য শুট ইটসেলফ, আই মেনশনড ইট ইয়েস্টারডে অলসো, ডিউরিং দ্য শুট ইটসেলফ ডেইলি উই আর চেঞ্জিং দ্য স্ক্রিপ্ট, we are changing the dialogue depending on the circumstances, depending on the interaction between the director and the cast and crew. হয়তো আজকে কথা বলতে বলতে এমন একটা জিনিস হলো, হয়তো শুটিং এর আগে, শুটিং এর সময় বা শুটিং এর পরে, আফটার দিস শুটিং ডান ফর দ্যাট ডে, সামথিং হ্যাপেন দ্যাট গেভ স্কোপ ফর ইন্ট্রোস্পেকশন বা রিফ্লেকশন। সেখান থেকে হয়তো স্ক্রিপ্টে একটু মডিফিকেশন হলো, হয়তো এই লাইনটা বাদ চলে গেল, হয়তো এই লাইনটা এলো। সো একটা ডাইনামিক অ্যাপ্রোচ নিয়ে আমি কথা বলছি, বিকজ ইউ লাভ দ্যাট এন্টায়ার প্রসেস অফ রাইটিং আ স্ক্রিপ্ট। তাহলে যেটা বলছিলাম যে প্লট লাইন,
বিগিন থেকে এন্ড হচ্ছে সেই এই লাইন একটা আছে, তারপর স্পাইন নিয়ে আমি কথা বলবো, হোয়াট ইজ দ্য স্পাইন অফ এ স্টোরি। কিন্তু এরা তো বেশিরভাগই সব চোর, সেটা নিয়ে আমি কালকে বলেছি ক্রিটিসিজমে, যে এটা হচ্ছে চোর, এরা লেখার থেকে বেশি চুরি করতে পারে। তো আমার হিউজ রিসার্চ ছিল, যেটা নিয়ে আমি প্রচুর রিসার্চ করেছি। মানে এত এডুকেটেড রিসার্চ ইন্ডিয়াতে স্ক্রিন রাইটিং এর আগে কোনোদিন হয়নি। সেখানে ওরা একটু ভয় পায়, যেন পালিয়ে ঠালিয়ে যায় আর কি। বাট এত অনেক আচ্ছা আচ্ছা তাবর তাবর যারা এস্টাবলিশড বিখ্যাত স্ক্রিন রাইটার, তারা এগুলো চুরি করেছে। তো তার মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দেয়ার স্ট্যান্ডার্ড। তো এটা দিস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাইক স্কলারলি এডুকেটেড রিসার্চ অন স্ক্রিন রাইটিং হোয়াট আই ডিড। এবং এগুলো এরা চুরি করেছে, চুরি করেও কিছু বেশি দূর করতে পারেনি, তো আমাকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে হচ্ছে। বাট এই যে আমি ডিসকাশন গুলো করছি, সেটা সেই হিউজ রিসার্চের একটা ফল, তারপরে আরো অনেক ডিসকাশনের ফল, কালকে যে একটা দারুণ ডিসকাশন হলো সেটার একটা ফল, সেখানে কোথায় ফল্টার করছে সেটা নিয়ে আরো ডিসকাশন। তো সবকিছু মিলে ইট ইজ এ ভেরি কম্প্যাক্ট অ্যান্ড কংক্রিট ডিসকাশন। কিছুটা অ্যাবস্ট্রাকশন আছে, কিছুটা কংক্রিট আছে, কিন্তু আলটিমেটলি এনিবডি ক্যান রাইট এ স্ক্রিপ্ট। ওরা চায় যে আপনারা যাতে স্ক্রিপ্টটা না লিখতে পারেন, আপনাদের যাতে স্টোরি থাকে, আপনারা যাতে শুধু ওদের দাসত্ব প্রথায় থাকুন, কালো বাবু বলি আমি এদের, যারা হচ্ছে চায় যে নিজেরা আমরা ভালোটা খাবো, আমরা হয়তো ওই সিনেমাগুলো দেখবো, সমাজের দিকে যখন আমরা ছুড়বো তখন একটা মোটামুটি একটা কিছু ছুড়ে দেবো, সমাজ আমাদেরটা লুফে নেবে, একটু গ্ল্যামারের মোড়কে আটকে দেবো, সমাজ আমাদেরটা লুফে নেবে। দ্যাট ইজ দেয়ার মেন্টালিটি, অ্যাটলিস্ট ফর মোস্ট অফ দেম। সবার ক্ষেত্রে আমি বলছি না, তবে অনেকের ক্ষেত্রেই তাই। যার জন্যই এই প্রবলেমগুলো হয়, যে তারা এটা সহ্য করতে পারে না, যে এত ভালো একটা জিনিস হচ্ছে। আপনার যদি একটা স্টোরি থাকে, ইউ ক্যান রাইট এ স্ক্রিপ্ট অন দ্যাট স্টোরি, ফ্রম দ্যাট স্টোরি, অ্যান্ড দেন ইউ ক্যান ট্রান্সলেট দ্যাট স্ক্রিপ্ট টু আ ভিজুয়াল মিডিয়াম অর সিনেম্যাটিক মিডিয়াম। ঠিক আছে? তো এইখানে আমি প্লে নিয়ে কথা বলছি না, প্লে নিয়ে আমি আরো কিছু সেশন করব বা ডিসকাশন করব। এখানে আমাদের ডিসকাশনটা হচ্ছে স্ক্রিন রাইটিং বা সিনেম্যাটিক মিডিয়ামের জন্য, ফর্ম, কন্টেন্ট, কনটেক্সট এন্ড সাবটেক্সট। ঠিক আছে? আবার কামিং ব্যাক টু দ্যাট, একটা গল্প শুরু হলো, একটা গল্প শেষ হলো, সেটা লিনিয়ার হতে পারে, নন লিনিয়ার হতে পারে, সাইক্লিক্যাল হতে পারে, অনেক রকম অ্যাপ্রোচ থাকে কিভাবে আমি গল্পটাকে সাজাচ্ছি। বাট ইনহেরেন্টলি যেটা হয়, সেটা আমাদের একটা ক্রোনোলজি থাকে, যে এইটা আগে হয়েছে, এইটা পরে হয়েছে, একটা কজ অ্যান্ড এফেক্ট এরকম একটা থেকেই যায় ইনহেরেন্টলি, সময়টা যে এরকম যেরকম ভাবে এগোচ্ছে সেই অনুযায়ী। কিন্তু সিনেমাতে আমরা কিভাবে দেখাচ্ছি, দ্যাট ইজ অ্যান অ্যানাদার ইস্যু। সবসময় যে সেটা ক্রোনোলজিক্যালি দেখাতে হবে এরকম কোনো মানে নেই। সাইলেন্ট সিনেমা থেকে যখন সাউন্ড এসছে, আমাদের অনেকগুলো চেঞ্জেস এসছে, ডিফারেন্ট মুভমেন্টস চেঞ্জেস এসছে। বাট অনেক আমরা এক্সপেরিমেন্টেশন দেখেছি যেখানে নন লিনিয়ারিটি নিয়ে প্রচুর খেলা করা হয়েছে। এবং যখন আমরা একজন লোকের সাথে কথা বলি বা কনভার্স করি, তখন আমরা নন লিনিয়ার ভাবেই কথা বলি, হঠাৎ এটা চলে এলো, হঠাৎ এটা চলে এলো, হঠাৎ এটা চলে এলো। সো এটা আমাদের একটা ইনহেরেন্ট নেচার অনেক মানুষেরই থাকে, ইরেসপেক্টিভ অফ দ্য কালচার। তো সেখানে ওই ধরনের এক্সপ্লোরেটরি একটা স্ক্রিপ্ট, বা আগে থেকে জানি না, স্ক্রিপ্টে যেতে 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 দেখছি কত দূর যাবো, সেটা হচ্ছে গল্প বলার পার্ট, স্টোরি টেলিং অ্যাপ্রোচের পার্ট। নন লিনিয়ার ওয়েতে এটার আগে এটা হচ্ছে, এটার পরে এটা হচ্ছে, এরকম এরকম করে করতে আলটিমেটলি যেন গল্পটা, হয়তো গল্প রইলো কি রইলো না, বাট সিচুয়েশনটা যে কনভে হচ্ছে, ক্যারেক্টার, কনফ্লিক্ট, ইমোশনস, সেটা অডিয়েন্সের কাছে পৌঁছালো। কিন্তু একটা বিগিন, একটা এন্ড তো থেকেই যাচ্ছে। এবার অডিয়েন্সের ইমোশনাল একটা আর্ক আছে, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো রেগে যাচ্ছে, কখনো ভিলেন অ্যান্টাগনিস্টের উপরে রেগে যাচ্ছে, কখনো প্রোটাগনিস্টের সাকসেসে সে খুশি হচ্ছে, প্রোটাগনিস্টের দুঃখে সে দুঃখী হচ্ছে। সেই যে রিলেটিবিলিটি ফ্যাক্টর বলেছিলাম, সেখানে যেটা সে পাচ্ছে, সেই জিনিসটা তাহলে বিগিন থেকে এন্ডের মধ্যে ইমোশনাল আর্ক অফ দ্য অডিয়েন্স, অফ দ্য ক্যারেক্টার, এবং ওই সেই আদার ক্যারেক্টার যেটা আছে। আমি কার্ল ইয়ং এর আর্কিটাইপস নিয়ে কথা বলেছিলাম, এরপরে আমি ফ্রয়েড, লাকান, ইয়ং এর আর্কিটাইপস নিয়ে কথা, সাইকোলজিক্যাল থিওরিজ নিয়ে কথা বলবো। বাট কার্ল ইয়ং নিয়ে বলেছিলাম সিম্বলিজম এবং আর্কিটাইপের ক্ষেত্রে প্রচুর ভূমিকা আছে, এবং খুব বড় কনসেপ্ট, ইন্ডিয়া থেকেও প্রচন্ড ইন্সপায়ার্ড ছিলেন কার্ল ইয়ং। তারপরে সেই যে লাইনটা আমি পাচ্ছি, প্লট লাইনটা, যে এইখান থেকে এইখানে গল্পটা হচ্ছে, সেইটাকে যখন আমি ট্রান্সলেট করছি একটা স্ক্রিপ্টে, তখন সেটা একটা পাতায় চলে আসছে, পেজেস বাই পেজেস। এবার অনেক সময় বলছি আমরা যে 10 পেজের মধ্যে এটা লিখতে হবে, 10 পেজের পরে 20 পেজে এটা হচ্ছে, 30 পেজে এটা হচ্ছে, 40 পেজে এটা হচ্ছে, 50 পেজে এটা হচ্ছে, আমরা যাচ্ছি। মোটামুটি ধরলাম একটা 90 পেজের স্ক্রিপ্ট লিখলাম, 80 পেজের স্ক্রিপ্ট লিখলাম, বা অনেক সময় 120 পেজের লিখলাম, 150 পেজের লিখলাম, এপিক হলে আরো লিখলাম, 250 পেজের লিখলাম, ডিপেন্ডিং অন দ্য স্কেল অফ দ্য মুভি আর ডিউরেশন অফ দ্য মুভি। এপিক হচ্ছে না ট্র্যাজেডি না কমেডি, কিরম ভাবে করছি, কি মুড আমরা কনভে করতে চাইছি, কোন ডিরেক্টর কিরম ভাবে পছন্দ করছে, কোন রাইটার কিরম ভাবে লেখার তার স্টাইল, অনেক কিছু ফ্যাক্টরস আছে যেটার উপরে ডিপেন্ড করে। অনেক সময় ডিরেক্টর বলছে যে এই জিনিসটা রাখো, এই জিনিসটা রাখবে না, আমার মতো করে রেখো যাতে আমি ডিরেক্ট করতে পারি। ডিরেক্টর রাইটার হলে গেলে দ্যাটস দ্য বেস্ট থিং, যেটা নিয়ে কালকে প্রচুর কথা বলেছি, প্রচুর কথা বলেছি কালকে, যে ডিরেক্টর যখন রাইটার হয়ে যায়, দ্যাট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিংস ওয়ান ক্যান অ্যাচিভ ইন ফিল্ম মেকিং। ডিরেক্টরের যে ভিশনটা, সে পুরো নিজের ভিশনটাকে দেখে সেটাকে সেই ইসেতে লিখছে আর কি, আমাদের
কি বলবো, স্ক্রিপ্টের মধ্যে লিখছেন, সেটা হতে পারে সে পুরোপুরি লিখছেন অ্যাবস্ট্রাকশনে, হতে পারে কংক্রিটে লিখছেন, হতে পারে ডায়ালগটা দেওয়া আছে, হতে পারে নেই, অ্যাক্টরের একটা স্কোপ থাকছে, and that's a great thing to have, because the actor is getting something to perform from his or her repertoire বা এক্সপিরিয়েন্স, তার লাইফের এক্সপিরিয়েন্স, তার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, তার অ্যাক্টিং এক্সপিরিয়েন্স বা নলেজ থেকে সে কিছুটা তুলে কিছুটা দিতে পারছে। সো নট এভরিথিং ইজ রিটেন অন দ্য স্ক্রিপ্ট, সামটাইমস ডিরেকশনও হয়তো সবকিছু তার বলছে না, হয়তো ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, একটু গাইড করছে। সেখান থেকে অ্যাক্টর কি করছে, তার যে হিউজ একটা ভাস্ট একটা তার অভিজ্ঞতা আছে লাইফের বা প্রফেশনাল, সেখান থেকে সে তুলছে। সে বা তার মেমোরি যে আছে, ইমাজিনেশন আছে, তার যে তার পাস্টের যে ফিলিংস আছে, যে কোনো জায়গা থেকে অ্যাক্টরের অনেকগুলো টুল থাকে, সেইগুলো সব নিয়ে সে কি চেষ্টা করছে যে অ্যাক্টরের সেই যে পারফরমেন্সটা হচ্ছে, আমি ক্যারেক্টার পার্সোনালিটি নিয়ে কথা বলবো, মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার নিয়ে কথা বলবো, ফ্ল্যাট অ্যান্ড রাউন্ডেড ক্যারেক্টার নিয়ে কথা বলবো, কতটা সে এক্সপ্রেস করতে পারছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। কিন্তু আলটিমেটলি আমি কি বলছি এই ডিসকাশনে, আমি এটা পরে বলেছিলাম কালকে, আজকে একটু আগে বলছি, এই যে লাইনটা, গল্পটা এখান থেকে এখানে যাচ্ছে, তার মধ্যে এই উতার চড়াও যে আছে, এই ওপর নিচে যাচ্ছে, ইমোশনাল আর্ক আছে, ন্যারেটিভ আর্কের কম্পোনেন্টস আছে, সেটাকে যখন আমরা ট্রান্সলেট করছি একটা ভিজুয়াল মিডিয়াম, সিনেমাটিক মিডিয়ামে, এই পাতার পর পাতা সেটা হয়ে যাচ্ছে। এবং সেখানেই ওই এলিমেন্টস গুলোকে সাজিয়ে রেখে এরপরে আমি সেটিং টেটিং সব বলবো, কনফ্লিক্ট অ্যান্ড ক্যারেক্টার্স, কিভাবে প্রগ্রেস হচ্ছে স্টোরিটা, পেজেস আফটার পেজেস, 20 পাতার পরে এটা হলো, 30 পাতার পরে এটা হলো, 40 পাতার পরে এটা হলো, এই লাইনটা ছিল পেজের পরে পেজে হয়ে গেল, এই হরাইজন্টাল ছিল ওটা, ট্রান্সলেট হলো ভার্টিক্যালি, পেজেস আফটার পেজেস। এইটা হচ্ছে মেইন জিনিস। আপনি যদি মনে করেন তাহলে আপনি কি করবেন, জাস্ট টু রিমাইন্ড ইউ ওয়ান্স এগেইন, আপনার কাছে একটা স্টোরি আছে, আপনি জানলেন যে প্লট মানে ইভেন্টস গুলো কি হচ্ছে, বা হয়তো আপনি জানলেন না, আপনি এক্সপ্লোর করছেন, কিন্তু আপনার মনে হলো এইখান থেকে এইখানে গিয়ে গল্পটা হচ্ছে শেষ হচ্ছে, একবার শেষ না হলেও আমার সিনেমাটা শেষ হচ্ছে, বা যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি বা পারফরমেন্সটার মধ্যে থাকছে সেটা শেষ হচ্ছে। সেইটাকে আপনি একটা লেখার আকারে ধরবেন, লিটারেচার ল্যাঙ্গুয়েজ টেক্সটটা ইউজ করবেন, সেটাই লিখছেন পেজেস আফটার পেজেস, সেটাই 90 পাতায় গিয়ে এই পুরো জিনিসটা ধরা দিল, ইভেন্টস গুলো রইলো, তার জন্য বিভিন্ন টেকনিক, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ফার্স্টে আমি যেটা বলবো যে কি কি নিয়ে আমি আকালকে বলেছি, এখানে আমি দেখতে পাচ্ছি রিডিং স্ক্রিপ্টস আছে, কম্পোনেন্টস অফ স্ক্রিপ্টস আছে, এলিমেন্টস অফ স্ক্রিপ্ট, যেটা ফর্ম, কন্টেন্ট, কনটেক্সট, সাবটেক্সট, রিডিং বিটুইন দ্য লাইন্স নিয়ে কথা বলেছি। ফার্স্টে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে অ্যারিস্টটল কি বলেছিল, এইটা নিয়ে আমি ডিটেলে আলোচনা করেছি। আর কি বলেছি, অ্যাডাপ্টেশন, যখন আমি লিটারেচার থেকে স্ক্রিপ্টে করছি তখন আমার কি কি জিনিসপত্র আছে, এইটা নিয়ে ডিটেলে আলোচনা করেছি। এই থিমের যে এখানে একটা খুব স্মার্ট কনসেপ্ট দেখিয়েছি, যে শুরুতে থিম আছে, এইখানে ডেসক্রিপশনের পরে থিম আছে, এই অ্যারোটা কেন, সেটা নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, ন্যারেটিভ নিয়ে বলেছি কিভাবে ন্যারেটিভটা আর্ক হবে, এবং দের ইজ সো মাচ টু এক্সপ্লোর, নোবডি নোজ অ্যাকচুয়ালি, সো ইগো নো ইট অল হয়ে কোনো লাভ নেই, বিকজ দিস ইজ such a medium যেখানে there is always scope for improvisation এবং exploration। প্রত্যেকে আমরা বিভিন্ন ভাবে, এত বছরের সিনেমা হয়েছে তাও যেন ইম্প্রোভাইজেশনের সুযোগ আছে, বিকজ আর্টস অ্যান্ড সায়েন্সেস, কমার্স তো আমাদের বিজনেসের অ্যাসপেক্টটা, কিন্তু আর্টস অ্যান্ড সায়েন্সেস, সেখানে আমরা কিভাবে টেকনোলজি ইউজ করব, কিভাবে স্টোরিটাকে একটু ডিফারেন্ট ওয়েতে বলবো, একই জিনিস হয়তো একটু অন্যরকম ভাবে বললাম, সেটা এমন ভাবে বললাম অডিয়েন্সই এফেক্টেবল, এক্সপিরিয়েন্সিয়াল একটা কমিউনিকেশন হলো। হ্যাঁ, তো এইগুলো নিয়ে বলেছি কি কি জিনিস। ক্লাসিক্যাল স্ট্রাকচার বলেছি, 3 অ্যাক্ট স্ট্রাকচার, বিগিন মিডল এন্ড। আচ্ছা, ন্যারেটিভ অ্যান্ড স্টাইলিস্টিক এলিমেন্ট বলেছি, যেখানে আমাদের মাসেল গুলো আমরা স্ট্রং করছি, প্রোজ মাসেলস, এখানে আমি পোয়েট্রি বলছি না, পোয়েট্রিটা ক্যান্ডিড পোয়েট্রি আড্ডায় আলোচনা করছি, এখানে প্রোজ মাসেলস, যেখানে আমার নভেলে করি, শর্ট স্টোরিতে করি, তারপরে আরো অনেক যে প্রোজ রিলেটেড যে লিটারেচার আছে, সেখানে আমরা যেগুলো করি, স্ক্রিন রাইটিংও সেটাই করছি, কিন্তু আমাদের ফর্ম বা স্ট্রাকচারটা আলাদা, দ্য ওয়ে অফ রিপ্রেজেন্টেশন ইজ ডিফারেন্ট, এর কিছু স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন আছে, সেটা বলেছি। টু অবভিয়াস, কোনটা মনে হচ্ছে আমি লিখে ফেললাম, অডিয়েন্স হয়তো বুঝে যাবে, কিন্তু অডিয়েন্স হয়তো বুঝবে না, আমাকে এক্সপ্লিসিটলি মেনশন করতে হলো যে কোনটা টু অবভিয়াস নয়, অডিয়েন্স যাতে বুঝতে পারে, সেটা বলেছি। আমি আবার বলবো, আজকে আবার বলবো, আমি জাস্ট একটু দেখে নিচ্ছি। আর 7 বেসিক প্লটস বলেছিলাম। হ্যাঁ, এই পর্যন্ত আমি 1.5 ঘন্টায় আলোচনাটা করেছিলাম, তারপরে আমি টাইটানিকের দিকে মুভ করেছি, এবং হিউজ ডিসকাশন, মানে ইটস এ গ্র্যান্ড ডিসকাশন ছিল। টাইটানিক বলতে গিয়ে আমি যেটা দেখেছি যে 7 বেসিক প্লটসটা কি আছে, আমি বলেছি যে 7 বেসিক প্লটসটা যখন হচ্ছে তখন আমাদের এটাই কিন্তু সর্বে সর্বা নয়, আরো প্রচুর জিনিস আছে। আমি জোসেফ ক্যাম্বেলের কথা বলেছি, আমি ক্রিস বগলারের কথা বলেছি, আমি বলেছি মহাভারত থেকে তারা কিভাবে ইন্সপায়ার্ড হয়েছিল, কিভাবে ইন্ডিয়ান ইন্ডিজিনাস কালচার থেকে মিথ,
আমি বলেছি ইন্ডিয়া আর গ্রিস কালচারের মধ্যে কতটা সিমিলারিটি আছে, কেন গ্রিসরা যেমন দেবদেবী মাইথোলজি নিয়ে এত কাজ করছে, ইন্ডিয়াতেও তেমন মাইথোলজি আর দেবদেবী নিয়ে প্রচুর আমরা কাজ করেছি। হয়তো আমরা সেই লেভেলে প্রচারটা করিনি, গ্রিসরা হয়তো প্রচারটা করেছে, জিউস এবং ওদের আরো যে গডস আছে সেইটা নিয়ে যখন হয়েছে তারা এক একটা নাম দিয়েছে। ইন্ডিয়ার সাথে গ্রিস কালচারের একটা খুব রিলেশন আছে, এবং গ্রিস ওয়াজ হিউজলি ইনফ্লুয়েন্সড বাই ইন্ডিয়ান কালচার। তো সেই নিয়ে আমাদের লড়তে হবে, উই হ্যাভ টু ফাইট ফর আওয়ার ইন্ডিজিনাস কালচার, যেখানে আমাদের স্ক্রিপচার গুলো আছে, পঞ্চতন্ত্রের কথা বলেছিলাম, তারপর আরো অনেক, যেখানে আমাদের মানে গাছের নিচে বসে যে স্টোরি বলা হতো, যেরকম আমরা গ্রিসে এসব ফেবলস দেখেছি, আমরাও এখানে দেখেছি গাছের নিচে বসে পঞ্চায়েতের মতো বা অন্য কোনো গ্রামে গঞ্জে সেখানে ছোট ছোট স্টোরি বলা হচ্ছে, প্যারাবেলস যেমন আমাদের ছিল, যে প্যারাবেলস ফেবলস বলা হচ্ছে। তো সেখানে তার একটা মরাল স্টোরি আছে, সেটাকে এইভাবে ক্যারেক্টার গঠনে হেল্প করছে, জীবনের এক দর্শন দিচ্ছে। তো এই কালচারটা, স্টোরি টেলিং কালচারটা কিন্তু আমাদের, আমি যেটা বলেছি কালকে বারবার করে, আমাদের কালচারের মধ্যে ইনহেরেন্ট রয়েছে। তাই জন্য আমরা স্টোরি টেলিং এর জন্য ওয়ার্ড, আমাদের ব্রেন হচ্ছে ওয়ার্ড ফর স্টোরি টেলিং। যার জন্য যখন আমরা একটা জিনিস নন ফিকশন বইতে বলছি, একটু সাদা মাটা ভাবে সোজা ভাবে যদি বলি, তাহলে লোকে সেটাতে খুব একটা আগ্রহ নেয় না, খুব একটা ইমপ্রেসড হয় না। যদি আমরা একটু এমবেলিশড করে বলি, একটু স্টোরি টেলিং আকারে বলি, তাহলে কিন্তু সেই কমিউনিকেশনটা মানে কনভে হয় বেশি। যে জিনিসটা আমি কনভে করতে চেয়েছিলাম, থিম নিয়ে আমি বলবো হোয়াট ইজ দ্য থিম অ্যান্ড হাউ টু ইমপ্লিমেন্ট দ্যাট থিম, সেই থিমটা যখন আমি কনভে করছি, তখন সেটা কনভে করার জন্য অনেক সময় আমাদের মেটাফোর্স, অ্যানেকডোটস, ছোট ছোট এক্সাম্পলস, ক্যারেক্টার্স, আর্কিটাইপস, প্লট, সিচুয়েশনস, কনফ্লিক্ট এবং স্টোরির আদার এলিমেন্টস বা স্টোরি টেলিং এর অ্যাপ্রোচের আমাদের সহায়তা নিতে হয়। এমবেলিশমেন্টটা একটু দরকার হয়, একটু ড্রামাটিক টেনশনটা একটু ইমপ্রুভ করা হলো, ড্রামাটিক এলিমেন্টটা একটু ইমপ্রুভ করা হলো, যাতে কমিউনিকেশনটা বেশি হয়। সেই কি বলবো, অডিয়েন্সদের সেই ইমোশনাল যে ফিলিংটা, ইমোশনাল ইম্প্যাক্টটা, সেটা যাতে আরেকটু প্রমিনেন্ট হয়, আরেকটু বেটার হয়, আরেকটু পয়েজড একটা ফিল থাকে। তো যার জন্য অনেক সময় আমরা ওই নন ফিকশন না বলে এমবেলিশমেন্টটা পছন্দ করি, এবং ওই স্টোরি টেলিং অ্যাপ্রোচটা একটু বেটার পছন্দ করি, বিকজ আওয়ার ব্রেন ইজ ওয়ার্ড ফর স্টোরি টেলিং। এবার কয়েকটা যেটা আমরা আমাদের আশেপাশে চোখের সামনে বেসিক প্লটস দেখতে পাই, আমি এরপরে 36 ড্রামাটিক সিচুয়েশনস নিয়েও কালকে কথা বলেছি, যে এই ড্রামাটিক সিচুয়েশন আছে যেটার উপরে বেস করে প্রচুর সিনেমা হয়েছে। কামিং ব্যাক টু দ্য বেসিক প্লটস, গুড বিটস ইভিল, ওভারকামিং দ্য মনস্টার, ভালোর সাথে খারাপের লড়াই, যেটা আমরা নিত্য নতুন দেখেছি। আজকে এখানে আমি আরেকটু কিছু অ্যাড করব, যে যখন আমার আজকে আমি দুর্গাপুজো দেখছি, যখন দুর্গা যখন মহিষাসুরকে বধ করছেন, তখন সেটাও কিন্তু গুড বিটস ইভিল। সেখানে আমরা ইভিলটাকে রিপ্রেজেন্ট করেছি একরকম ভাবে, গুডটাকে রিপ্রেজেন্ট করেছি একরকম ভাবে, ডিপেন্ডিং অন দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। সো উই নিড টু লুক ইনটু দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। আজকে রাম যখন রাবণকে বধ করছে, ভালো খারাপের কথা বলছি না, কিন্তু কি হচ্ছে, গুড বিট সিভিলটা কেন বলা হচ্ছে, মহাভারতের কনসেপ্টটা কেন বলা হচ্ছে, এইগুলো আমি আজকে নতুন বলছি। এটা কালকে আমি বলিনি, কালকে আরো অনেক বড় বড় জিনিসপত্র বলেছি, দারুণ দারুণ জিনিসপত্র, ওয়ার্ল্ড লেভেলের যেগুলো বেস্ট অ্যাপ্রিসিয়েটেড স্ট্যান্ডার্ডস। তো গুড বিট সিভিল আছে, ওভারকামিং দ্য মনস্টার আছে, মনস্টারটা হতে পারে একটা এক্সটার্নাল মনস্টার, হতে পারে আমাদের ইন্টারনাল মনস্টার। র্যাক্স টু রিচেস স্টোরি আছে, যেটা গরিব থেকে বড় লোক হওয়া, সেটাকে বলা হয় র্যাক্স টু রিচেস। অনেক অনেক সিনেমা আমরা দেখেছি যেখানে আমরা মোটিভেটেড হয়েছি, যে এক সময় গরিব, হয়তো গরিবের মধ্যে জন্ম হয়েছে তার, সে সেখান থেকে বড় লোক হচ্ছে, সেই যে স্ট্রাগলটা, সেই যে কনফ্লিক্টটা, সেটা আমাদের কাছে খুব মানে আগ্রহের একটা বিষয় আর কি, খুব আমাদের কাছে টানে সেই সেই ধরনের গল্পগুলো। অনেকে এইসব নিয়ে মিসইউজও করে, বাট এইগুলো আমাদের খুব স্টোরি টেলিং, এই স্টোরিগুলো আমরা খুব পছন্দ করি। আন্ডারডগ স্টোরি, যেমন রকির নিয়ে কথা বলেছিলাম, রকি স্টোরিটা যেন খুব আমাদের কেন এত ভালো লাগে, বা ওরকম ধরনের স্টোরি, একটা আন্ডারডগ স্টোরি, সামবডি ইজ ফাইটিং ফর দ্যাট। ইম্পর্টেন্ট একটা কোয়েস্ট হচ্ছে, আমি যদি লর্ড অফ দ্য রিংস বলি বা অন্য সেরকম ধরনের সিনেমা, ইম্পর্টেন্ট একটা কোয়েস্ট হচ্ছে, হোমওয়ার্ড বাউন্ড, ভয়েজ অ্যান্ড রিটার্ন। সেটা যেমন হচ্ছে একটা হোমওয়ার্ড বাউন্ড করলাম, সেখানে ঘুরে ফিরে এলাম। যদি আমি মানে কি বলবো, অনেক সিনেমা আছে হোমওয়ার্ড বাউন্ড অ্যান্ড ভয়েজ অ্যান্ড রিটার্ন, যেখানে আমি একটা কুইজ নিলাম, সেখানে যখন রিটার্ন করে এলাম। লর্ড অফ দ্য রিংস এর মধ্যেও আমাদের ভয়েজ অ্যান্ড রিটার্ন আছে। লাস্টে যখন ফ্রোডো অ্যান্ড আদার হবিটস যখন ফিরে আসছে, স্যাম ওরা যখন সব ফিরে আসছে, পিপিন এরা, তখন কি হচ্ছে, তখন ওই সেই রিটার্ন হয়ে আমি দেখতে পাবো একটা সিনে তারা যেন ঠান্ডা হয়ে গেছে। আগে যেমন সেই একটুতেই বাজি ঠাজি ফাটাতো, এইসব ঝগড়াঝাটি করতো, নিজেরা নাচানাচি করতো, সেই লাস্টের সিনটা গিয়ে দেখছি চুপ করে তারা ড্রিঙ্ক করছে, চুপ করে তারা এনজয় করছে। তাদের মধ্যে একটা জাগরণ এসছে, তাদের মধ্যে একটা অনুভূতি এসছে, কেন এত কিছু যে তারা দেখে এসছে। সো ভয়েজ অ্যান্ড রিটার্ন আছে, কুয়েস্টটা শুরু হয়েছিল সেই আংটিটাকে নিয়ে, রিংটাকে নিয়ে। কমেডি আছে, ট্র্যাজেডি আছে, রিবার্থ আছে, রিবার্থ হয়েছে, তাদের মধ্যে একটা রিবার্থ হয়েছে। এখান থেকে আমি যেটা বলবো, এই 30 মিনিটস আমি আজকে পুরো কালকের কিছুটা বললাম, আজকের কিছুটা সংযোজন করলাম, করে আই ওয়ান কামিং টুয়ার্ডস অ্যাকচুয়ালি রিডিং দ্য স্ক্রিপ্ট এবং এলিমেন্টস অফ স্ক্রিপ্ট। ন্যারেটিভটা নিয়ে আমি আবার পরে আসছি।
আহ, যে জিনিসটা আমি বলছিলাম যে টাইটানিকটা আমরা চুজ করেছি, টাইটানিকটাকে আমরা কোন খাপে ফেলবো, এমন একটা গল্প। আমি কালকে আরো বলেছিলাম, আজকে আমি আহ, অনেকগুলো খেয়াল পড়ছে না, বা যতটা পড়ছে আমি বলছি। যেমন একটা গুড বিট সিভিল যদি আমি দেখি হালকা করে, যেমন র্যাক্স টু রিচেস স্টোরিটা যদি আমি বলি টু স্টার্ট উইথ, আমি বলেছিলাম যে লিওনার্দো ডিক্যাপ্রিওর যে ক্যারেক্টারটা, সে যখন লটারি বেশি চলে গেল, তখন সেখানে একটা র্যাক্স টু রিচেস এর এলিমেন্ট আছে একটা। আলটিমেটলি সে রিচেস যে হচ্ছে সেটা কিন্তু ব্যাপার না, কিন্তু র্যাক্স টু রিচেস এর একটা ব্যাপার, একটা স্টোরির একটা এলিমেন্ট আছে। রিচেসটা কি, সেই রিচনেস বা রিচেস যদি আমি বলি, সেই যে তার লাইফের যে এক্সপিরিয়েন্সের রিচেসটা, সে যখন সেই ড্যান্স করছে একটা থার্ড ক্লাস পার্টিতে গিয়ে, সে কিন্তু সেই জিনিসটাকে উপলব্ধি করছে জীবনটাকে। ঠিক আছে, কিন্তু ওই যে রিচেসটার কাছাকাছি আসা, সেখানে এই মিটিংটা যখন হচ্ছে, যে সবার খাবারের টেবিলে, তখন সেই কথাগুলো যখন আসছে, সেই ডায়লগ গুলোর মধ্যে দিয়ে উই আর গেটিং টু নো দ্য ক্যারেক্টার, হিজ দ্য ক্যারেক্টারিস্টিক্স। এবং দেখছি কারা তার কাছে, যখন আমরা রিয়াকশন শর্টস গুলো দেখছি, আমরা দেখছি যে কারা তাকে অ্যাপ্রিসিয়েট করছে, কারা তার কাছে, এবং কারা তাকে খুব একটা পছন্দ করছে না, মনে যাদের একটু ক্ষোভ আছে। পরে যখন এক্সপোজিশনটা হচ্ছে, যখন সেই স্টোরিটা আস্তে আস্তে আনফোল্ড হচ্ছে, ন্যারেটিভটা, পরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই লোকগুলোই তো আস্তে আস্তে তার এগেনস্টে যাচ্ছে, এই লোকগুলোই তাকে হেল্প করার চেষ্টা করছে। সো আমি বলেছি, এটা পরে বলবো, যে উইদিন 10 পেজেস উই আর এস্টাবলিশিং ক্যারেক্টার, ইন্ট্রোডিউসিং ক্যারেক্টার্স, তার মেইন ক্যারেক্টার্সটা অ্যাটলিস্ট অনেকে করছে, অনেকে করছে না, সে কিরম ভাবে হয়, সেটা প্রচুর এক্সপেরিমেন্টেশনের সুযোগ আছে, প্রোভাইডেড ইউ আন্ডারস্ট্যান্ড ইট এনাফ। কেন ওই এফেক্টটা লুজ করতে দেওয়া যাবে না, অডিয়েন্সের যে এফেক্টটা, ওই ন্যারেটিভের যে এফেক্টটা, আলটিমেটলি যেটা ইম্প্যাক্ট করছে অডিয়েন্সকে, সেটা যেন এফেক্টেড না হয়। দেন ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ এনিথিং, দের ইজ সো মাচ স্কোপ ফর এক্সপ্লোরেশন। তো যেটা বলছিলাম, এটা র্যাক্স রিচেস এর একটা কুয়েস্টের এখানে বলছিলাম, আমি ভয়েজ এন্ড রিটার্নের ক্ষেত্রে বলছিলাম, যে একটা টাইটানিক একটা ভয়েজ এন্ড রিটার্নই করছে, যখন সেই লাস্টে যদি আমি দেখি যে সেটার একটা এলিমেন্ট কেন আছে, বয়স অবস্থায় যখন রোজ ফিরে গেছে, সেই নেকলেসটাকে যখন তাকে দেওয়া হচ্ছে, তখন সেখানেও একটা রিটার্ন রয়েছে, ভয়েস এন্ড রিটার্ন, সেই স্টোরিটাই রিটার্ন, সেই লাইফটাই রিটার্ন, সেই ভালোবাসাটাই রিটার্ন, সেটা আছে। তারপরে যখন সে ফিরে আসছে নিউ ইয়র্ক স্ট্যাচু অফ লিবার্টিতে, তখন সে বলছে আমি রোজ ডসন হয়ে গেছি। তখন সেটা কোন ধরনের রিটার্ন, সেই যে জিনিসটা, সেই লাভটা যে সে ছোটবেলা চাইছিল, যেটা থেকে তার মা তাকে নিয়ে কোনো মতে বিয়ে দিতে চাইছিল, সেই জায়গাটা থেকে সে আবার ফিরে পেয়েছে ভালোবাসা, ভালোবাসার লোক হয়তো তার সাথে নেই, কিন্তু সে ভালোবাসা ফিরে পেয়েছে। সো দিজ আর ভেরি কমপ্লেক্স ডিসকাশনস। কমেডি এলিমেন্টস কিছু থাকে, কিন্তু ট্র্যাজেডি একটা বড় পার্ট, ট্র্যাজেডি এলিমেন্ট আছে, কেন জ্যাক ওকে বাঁচাতে গিয়ে মরে যাচ্ছে। আমি রিবার্থ বলেছিলাম, রিবার্থ কখন হচ্ছে, প্রথমে যখন রোজ সুইসাইডটা করতে যাচ্ছে, তখন যখন জ্যাক গিয়ে তাকে বাঁচাচ্ছে, সেই জাহাজ থেকে যখন পড়ে যাচ্ছে, তখন ওকে যখন হাত ধরে বাঁচাচ্ছে, দ্যাট ইজ এ রিবার্থ। ও নতুন করে একটা জীবন ফিরে পাচ্ছে, তারপরে ভালোবাসায় থাকছে। তারপরে যখন এই যে মাই নেম ইজ রোজ ডসন যখন বলছে, যখন নামটা জানতে চাইছে স্ট্যাচু অফ লিবার্টির নিচে, তখন যেন সেটাও একটা রিবার্থ। ভালোবাসার লোক সাথে নেই, কিন্তু আমার নিজের মধ্যে একটা নবজাগরণ হয়েছে, একটা রিবার্থ হয়েছে। তারপরে আমি সেই লাইফটা এইভাবেই কাটিয়ে দিতে পারি, সেই ভালোবাসাটাকে মনে রেখে। তো এই জিনিসগুলো, এরকম এলিমেন্টস থাকে। টাইটানিকটার ক্ষেত্রে আমি একটা বললাম যে অনেকগুলো এলিমেন্ট একসাথে মিশে সেটা ওর মধ্যে রয়েছে। এবং যে কোনো গ্রেট স্টোরি, যার যে সিনেমাগুলো আমাদের কাছে খুব পছন্দের একটা ব্যাপার, এবং যে সিনেমাগুলো, যে গল্পগুলো আমাদের খুব কাছের গল্প, বা আমাদের খুব টানে সেই গল্পগুলো, সেগুলো যেন আমরা একটা মিক্সই থাকে। মানে অনেক সময় ফ্ল্যাট একটা ওয়ান ডাইমেনশনাল স্টোরি, একটা ওয়ান এলিমেন্ট না হয়ে, দ্যাট বিকামস আ মিক্স অফ এলিমেন্টস, এরকম বেসিক প্লট এলিমেন্টস এর মধ্যে। এবং সেটা কোহেরেন্টলি যতটা বিল্ড হয়, তত ওইগুলো দিয়ে আমাদের অ্যাট্রাকশনটা অতটা টানে না, বা দৃষ্টি আকর্ষণ অতটা করে না। উই ফোকাস অন দ্য ওভারঅল কোহেরেন্ট স্টোরি টেলিং। সো সেটা একটা বড়, ইটস এ গ্রেট থিং টু অ্যাচিভ। নাও আজকে আমি অনেক কমে শর্টে বলেছি, বিকজ আই হ্যাভ টু মুভ টুয়ার্ডস রিডিং দ্য স্ক্রিপ্ট, অ্যান্ড কামিং টু দ্য নেক্সট থিং, আই উইল গো টু এলিমেন্টস অফ স্ক্রিপ্টস অ্যান্ড স্ক্রিনপ্লে। আমি সুইচ ব্যাক অ্যান্ড ফোর্থ করবো, করে আমি চলে আসছি এটা। আচ্ছা, এইটা বলার আগে না, I have to mention few things. Let me just come back to these things. অ্যারিস্টটল কি বলেছিল আমি একটু চট করে বলে দিই, ছোট ছোট করে। প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, মিউজিক, স্পেকটাকল। ভার্স ড্রামার কথা বলেছিল, যেখানে কমেডি, ট্র্যাজেডি, স্যাটায়ার বলেছি, যেখানে স্যাটায়ারে আমরা হাস্যকৌতুকের মধ্যে দিয়ে অনেক সময় কমিউনিকেট করছি। পলিটিক্যাল স্যাটায়ার্স খুব হতো, যেখানে যেটা সোজাভাবে বলা যাচ্ছে না, স্যাটায়ারের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কনভে করা হতো। লিরিক পোয়েট্রি ছিল, এপিক ছিল। লিরিক পোয়েট্রি মানে সেই কাব্যিক একটা ভাব, ছন্দ, মিটার খুব ম্যাটার করতো। আচ্ছা, মামাসিস যেটা আমি বলেছিলাম, ইমিটেশন অফ লাইফ, লাইফে যেটা হচ্ছে সেটা দেখে, হতে পারে নিজের লাইফে হলো, হতে পারে অন্যের লাইফে হলো, হতে পারে সোশ্যাল লাইফে হলো, হতে পারে ইন্ডিভিজুয়াল লাইফে হলো, সেই ইমিটেশন অফ লাইফ যেটা, সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ড্রামার মধ্যে।
ডিফারেন্সেসটা কি ছিল? মিউজিক রিদম ছিল, হারমোনি ছিল, মিটার ছিল, মেলোডি ছিল। আমি ড্যাকটাইল হেক্সামিটারের কথা বলেছি, অ্যানাপেস্ট বলেছি, তারপরে আমাদের আয়াম্বিক পেন্টামিটারের কথা বলেছি, মিটার্স অ্যান্ড এটা। আমি আবার বলবো, স্ট্রেস অ্যান্ড আনস্ট্রেসড ব্যাপার থাকে, এবং দুটো স্ট্রেস থাকে, আনস্ট্রেস স্ট্রেসড, আনস্ট্রেস আনস্ট্রেসড, স্ট্রেস আনস্ট্রেসড অ্যান্ড স্ট্রেস স্ট্রেসড। এটা হচ্ছে দুটোর কম্বিনেশন হলো চারটে। তিনটে যখন হয়ে যায় সেখানে আমরা আরো কম্বিনেশন পাচ্ছি। সেই যে কম্বিনেশনগুলো আমরা পাচ্ছি 9টা, তো সেইখানে সেই তার মধ্যে থেকে ড্যাকটাইলটা আমি যেমন তুললাম, এটার থেকে আমি যেমন তুলছি হচ্ছে আয়াম্বিকটা। সে স্ট্রেস আর আনস্ট্রেস সিলেবেলস গুলো কিভাবে ইউজ হয়, আই উইল কাম টু দ্যাট লেটার, আরেকটা কোনো ডিসকাশনে হবে, কেন ওটা আমরা পোয়েট্রিতেও কাজে লাগাতে পারবো, আমরা এখানেও কাজে লাগাতে পারবো, ঠিক আছে? বাট জাস্ট আন্ডারস্ট্যান্ড, একটা মিউজিক রিদম থাকে, নট নেসেসারিলি মিউজিকটা যেটা ইউজ করা হচ্ছে তার রিদম, একটা ইনহেরেন্ট রিদম থাকে। কালকে বলেছিলাম যে লেখার মধ্যে একটা ইনহেরেন্ট মিউজিক্যাল রিদম থাকে, যেটা রেকগনাইজ করতে পারাটা ইট টেক্স এ লট অফ এক্সপিরিয়েন্স, এবং খুব ডেডিকেটেড হতে হয়। ওয়ান্স ইউ আর টোটালি ওয়ান উইথ দ্যাট রাইটিং, দেন ইউ ক্যান গেট দ্য মিউজিক রিদম অফ দ্যাট রাইটিং। প্রত্যেকটা রাইটিং এর একটা মিউজিক রিদম থাকে, প্রত্যেকটা জনরার একটা মিউজিক রিদম থাকে। হারমোনি আছে, মিটার আছে, মেলোডি আছে, মেলোডি হারমোনি দুটোই আছে। সেটা ট্র্যাজেডি, কমেডি, এপিক। ট্র্যাজেডিটা বলেছিলাম যেখানে আমাদের দুঃখের, সোজা কথায় বলতে গেলে দুঃখের যখন ব্যাপারগুলো হচ্ছে ট্র্যাজেডি, যখন হাসির ব্যাপারগুলো হচ্ছে কমেডি, এপিক যখন হচ্ছে যখন ওটা লার্জ স্কেলে একটা বড় ব্যাপার হচ্ছে। কিন্তু অ্যারিস্টটল যেটা বলেছিল, আমি এটা মেনশন করেছি কালকে, যে নোবেল যখন একটা ক্যারেক্টারকে নিয়ে কথা বলা হচ্ছে, তখন সেটাকে একটা বড় বড় ভালো ভালো ব্যাপার বলা হতো। যেখানে সেখানে একটু আইডিয়ালের থেকে যদি বেশি হতো, তাহলে একটা নোবেল ক্যারেক্টার, তাকে একটা বড় বড় ভাবে ভাবা হতো। আইডিয়ালের থেকে যদি নিচে নেমে যেত, তাহলে সেটাকে একটা নিচু চোখে দেখা হতো, এবং সেটাকে অন্যভাবে সেরকমভাবে লেখা হতো। আজকালকার যুগে আমি যেটা বলেছি, অ্যান্টাই হিরো ডেভেলপ করেছে, এবং অনেক সিনেমা আছে অ্যান্টাই হিরো একটা বড় সিনেমার একটা পার্ট, এবং সেখান দিয়ে লোকে অ্যাপ্রিসিয়েট করছে। কেন? ফ্লস যখন একটা ক্যারেক্টারে থাকে, ইট মেক্স দ্য ক্যারেক্টার ভেরি ইন্টারেস্টিং। তো ক্যারেক্টারটা যদি সবকিছু পারফেক্ট হয়ে যায়, ইউ ওন্ট বি, ইউ উইল গেট ভেরি বোর টু সি দ্যাট ক্যারেক্টার, যদি সবকিছু পারফেক্ট হয়ে যায়। ওই জন্য একটু ফ্লস থাকলে ইট মেক্স দ্য ক্যারেক্টার ভেরি ইন্টারেস্টিং। হয়তো সবকিছু আছে, হয়তো দারুণ জিনিস, সবকিছু ভালো হচ্ছে, বা কোনো একটা সিচুয়েশনে গিয়ে এরকম একটা ভুল করে ফেললো, বা তার ক্যারেক্টারের মধ্যে ইনহেরেন্ট একটা কিছু ফ্ল হলো, যেটা হয়তো মানে স্টোরিটা যেটা ফরওয়ার্ড হচ্ছিল, হতে হতে এমন একটা সিচুয়েশন এলো যেখানে সে এমন একটা ডিসিশন নিয়ে নিল হুইচ ডাজন্ট গো উইথ হিজ ক্যারেক্টার। তো এরকম বিভিন্ন সিচুয়েশন থাকে, বাট ওই ফ্লস গুলো, তার যে ডিসিশনের ফ্লস হচ্ছে বা ক্যারেক্টারের ফ্লস হচ্ছে, দ্যাট মেক্স দ্য স্টোরি ভেরি ইন্টারেস্টিং। কারণ এই কনফ্লিক্ট গুলো থাকে, ওই কনফ্লিক্টটা জুস হয়ে যায়। একটা ড্রামাটিক স্টোরি টেলিং এর ক্ষেত্রে কনফ্লিক্ট একটা জুস হয়ে যায়। এটা হতে পারে কনফ্লিক্ট নিয়ে আমি বলেছি, বিকজ আই হ্যাভ ডান আ লট অফ রিসার্চ অন কনফ্লিক্ট, যেখানে আমরা ইন্ট্রা কনফ্লিক্ট বলেছি, ইন্টার কনফ্লিক্ট বলেছি, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট বলেছি, সোশ্যাল লেভেলে কনফ্লিক্ট বলেছি, মাল্টি ডিমেনশনাল কনফ্লিক্ট বলেছি, মাল্টি লেভেলের কনফ্লিক্ট বলেছে। এখানে আমি আরো ডিটেলে আলোচনা করবো, দ্যাট রিসার্চ আই হ্যাভ ডান, মানে কনফ্লিক্ট নিয়ে সেটার যে একটা বড় স্কোপ আছে, সেটা নিয়ে কিভাবে মাইনিউট নুয়ান্সেস গুলো, হোয়াট উই ক্যান শো ইন দ্য মুভিজ অর ইন আ পারফরমেন্স, সেখানে ওই সাইলেন্ট একটা মোমেন্ট হচ্ছে, নাকি একটা খুব গ্যাদারিং এর মধ্যে এক্সট্রোভার্শনের মধ্যে একটা মোমেন্ট হচ্ছে, সে তার মধ্যেও কনফ্লিক্টটা কিভাবে ভ্যারি করে, সাটলটি বা নুয়ান্সেস এর দিকে কিভাবে আস্তে আস্তে যাওয়া যায়। শুরুতে হয়তো আপনি লিখতে শুরু করলেন, ইট বিকামস ভেরি গ্রস, but as you get more mature, as you know how to express yourself better through words, ওখানে যে আমাদের বললাম যে ডিকশনের ব্যাপারটা চলে আসছে, থট থেকে ডিকশন চলে আসছে, থটটাও ইম্প্রোভাইজড হচ্ছে, থটটাও আরো সাটল হচ্ছে, রিফাইন্ড থট হচ্ছে, ডিকশনটাও আরো ইম্প্রোভাইজড হচ্ছে। তো সবকিছু জিনিসটা চেঞ্জ হচ্ছে আর কি। তো সেখান থেকে আমরা আস্তে আস্তে দেখতে পাবো যে ওই লেখাটা সেরকম ভাবে আস্তে আস্তে বেটার হচ্ছে। কতটা ডায়লগ আমি লিখলাম, না কতটা লিখলাম, উই নো অ্যাবাউট ইট। টেনশন রিল্যাক্সেশন ইটস এ বিগ পার্ট। এটা ডায়নামিক, আমি ইন অ্যান্ড ইয়াং বলেছি, ম্যাসকুলিনিটি ফেমিনিটি বলেছি, টেনশন অ্যান্ড রিল্যাক্সেশন। তারপর অ্যারিস্টটল যেটা বলেছে, ডেনুমার কথা বলেছে। তারপর কনফ্লিক্ট, একটা জট পাকানো আর জট ছাড়ানো। মেন কথা অ্যারিস্টটল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস যেটা বলেছিল অ্যারিস্টটল, সেটা হচ্ছে যে একটা জট পাকাচ্ছি একটা স্টোরিতে, জটটাকে ছাড়াচ্ছি। এটা হতে পারে হয়তো মিড পয়েন্ট পর্যন্ত আমি জটটাকে পাকালাম, হয়তো বাকিটা সময় আমি জটটাকে ছাড়ালাম, বা ইট ডিপেন্ডস অন ইউর ওন কাইন্ড অফ রাইটিং, বা ডিপেন্ডস অন ইউর ওন কাইন্ড অফ এক্সপ্লোরেশন। সো ইউ আর ফ্রি টু এক্সপ্লোর। কিন্তু ব্যাপারটা হচ্ছে জটটা কিভাবে পাকলো, একটা প্রগ্রেসিভ ভাবে পাকলো, নাকি একবারই পেকে গেল, সেটা আস্তে আস্তে খুলতে খুলতে গেল। তো অনেক রকম ভাবে উই ক্যান ডু আ লট অফ এক্সপ্লোরেশন। যদি আপনারা যে গল্পগুলো ভালোবেসেছেন বা যে সিনেমাগুলো দেখে বড় হয়েছেন, ইফ ইউ লুক অ্যাট ইট ভেরি কেয়ারফুলি, কোথাও না কোথাও জট পাকানো আর জট ছাড়ানো এটা থেকেই গেছে। হয়তো থ্রিলারে আমরা একরকম ভাবে বলছি, হয়তো ড্রামাতে একরকম ভাবে বলছি, হয়তো কমেডিতে একরকম ভাবে বলছি, হয়তো ট্র্যাজেডিতে একরকম ভাবে বলছি, এপিকে হয়তো একরকম ভাবে বলছি।
সেটাই ও বলছে যে টেনশন রিল্যাক্সেশনটা থাকছে, কখনো টেনশন, কখনো রিল্যাক্সেশন, কখনো একটা রেজলিউশন হচ্ছে, কখনো কনফ্লিক্ট হচ্ছে, কিন্তু এই ডিফারেন্সেস ইন মিউজিক, রিদম হচ্ছে, হারমোনি হচ্ছে, মিটার, মেলোডি সবকিছু হচ্ছে। ঠিক আছে। প্লটটা যেটা হচ্ছে, কি বললাম, প্লট হচ্ছে ইভেন্টের যেটা হচ্ছে, ইভেন্টস যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে প্লট। আর ক্যারেক্টার হচ্ছে যে ক্যারেক্টারটা আমাদের আছে, আমি বলেছি ক্যারেক্টার কি হয় সেখানে, এটা নিয়ে অনেক কথা বলছি, ক্যারেক্টার, রোল, পার্সোনালিটি, তিনটে জিনিস নিয়ে কথা বলেছি। ক্যারেক্টার, রোল, পার্সোনালিটি, আমি আবার আসবো এগুলোতে ডিটেলে, কালকে বলেছি আবার আসবো। থটটা লিখছি, যে কনফ্লিক্ট থাকছে, থট আছে, ক্যারেক্টারের থট আছে, সেটাকে কিভাবে রিফ্লেক্ট করছি আমরা ডায়লগের মধ্যে দিয়ে বা সিচুয়েশনের মধ্যে দিয়ে, বোথ বোথ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। মিউজিকটা কিভাবে হচ্ছে, স্পেকটাকেল হচ্ছে ভিজুয়াল অ্যাসপেক্টটা। স্পেকটাকেল ভিজুয়াল অ্যাসপেক্টটা মানে সেটা আর্ট ডিরেকশন হতে পারে, প্রোডাকশন ডিজাইন হতে পারে, বা আমরা মিজঅসেন যেটা তৈরি করছি, মানে যেখানে আমরা ক্যামেরাতে যেটাকে শুট করছি, বি একটা মুভমেন্ট হতে পারে ক্যামেরার, যে ফ্রেমিংটা থাকছে সেটা, কম্পোজিশন যেটা আছে, স্পেকটাকেল মানে ভিজুয়াল এলিমেন্ট, ভিজুয়াল অ্যাসপেক্টটার মধ্যে আমরা। হ্যাঁ, যেটা বলছিলাম যে কিছু টেকনিক্যাল প্রবলেমস হচ্ছে, সো বেয়ার উইথ মি, উই উইল ডু ইট ইন এনিওয়ে। কিন্তু ওই এইগুলোর জন্য কি হচ্ছে, টেকনিক্যাল প্রবলেমসটার জন্য অনেক সময় একটু মাঝখানে একটু পজ হয়ে যাচ্ছে, এবং ওটা হলে কি হয়, ফ্লোটা অনেক সময় একটু ব্যাঘাত ঘটে যায়, মানে একটা জিনিস বলতে বলতে ফ্লোটার একটু ব্যাঘাত ঘটে যায়। বাট টুডে আই উইল স্ট্রেট অ্যাওয়ে মুভ টুয়ার্ডস দ্য স্ক্রিনপ্লে রিডিং, অ্যান্ড দেন আই উইল কাম ব্যাক টু ন্যারেটিভ অ্যাগেন। শুধু যেটুকুনি না বললেই নয়, ওটা না বললে ব্যাপারটা আর কি জমবে না, ঠিক মজা হবে না। ঠিক আছে, ওকে, এই জিনিসটা আমি মোটামুটি বললাম, বোঝা গেছে আশা করি। অ্যাডাপ্টেশন যেটা আমি বলছিলাম যে থিম একটা থাকছে, থিমটা বলেছিলাম যে থিমটা যেটা থাকছে সেটা হচ্ছে যে শুরুতে এই এই যে অ্যারোটা আমি কেন দিয়েছি, এটা আমি কালকে একটু বলেছিলাম, আমি চট করে জাস্ট একটু বলে দেবো, উইদিন 5 minutes আই নিড টু র্যাপ দিস 2 or 3 slides, and then I will come back to these in detail later, maybe in the next session. তো থিম যেটা বলেছিলাম, যে একটা থিম নিয়ে আমি স্টার্ট করছি, যদি আমি ফেবলস দেখি, প্যারাবলস দেখি, বা সবকিছু দেখি, যে কোনো একটা স্টোরি দেখি, একটা থিম থাকছে, সেটা ডেফিনেশন অফ দ্য স্টোরি, যে আলটিমেটলি স্টোরিটা কি কনভে করছে। তাই আমি বলেছিলাম, যখন আমি পিচিং করতে যাচ্ছি, যদি আমি খুব থিমটাকে ভালোভাবে জেনে থাকি, তাহলে আই অ্যাম অ্যাট আ বেটার প্লেস টু পিচ দ্য স্টোরি অলসো। কারণ থিমটা যদি আমি ভালোভাবে আগের থেকে জেনে রাখি, তাহলে আই নো হোয়াট টু পিচ, যে হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট, এটা একটা খুব কমন কোয়েশ্চেন। তখন থিমটা জানা থাকলে হয়তো 1 or 2 sentences মধ্যে আই ক্যান ডিফাইন দ্য থিম। তারপরে আমি বলতে পারি যে থিমের থেকে আরেকটু এক্সট্রা বলতে পারি, যে ক্যারেক্টার্স গুলো কিভাবে সেই থিমটাতে কন্ট্রিবিউট করছে, প্লটটা কিভাবে সেই থিমটাতে কন্ট্রিবিউট করছে, এইগুলো নিয়ে আমি একটু বলতে পারি। ক্যারেক্টারাইজেশন আর ক্যারেক্টার্স দুটো ডিফারেন্সটা বলবো, যে যদি আমি স্ক্র্যাচ থেকে একটা স্ক্রিপ্ট লিখি, তাহলে যেমন আমি, আমার কাছে অলরেডি আমার সবকিছু লিখতে হচ্ছে, whereas যখন আমি অ্যাডাপ্ট করছি তখন অলরেডি আমার কাছে একটা স্টোরি আছে, একটা লিটারারি একটা ওয়ার্ক আছে, যেটার মধ্যে ক্যারেক্টার্স গুলো ডিফাইন্ড রয়েছে, কনফ্লিক্ট গুলো রয়েছে, হয়তো আমি এক্সপ্যানশন কন্ট্রাকশন করছি, ডায়লগের মধ্যে হয়তো টুইক করছি, হয়তো কিছু জিনিস বাদ দিচ্ছি, কিছু জিনিস হয়তো অ্যাড করছি টু সুট দ্যাট ভিজুয়াল মিডিয়াম, সেই সিনেম্যাটিক মিডিয়ামটার জন্য, হুইচ ইজ বেস্ট ফর দ্য সিনেম্যাটিক মিডিয়াম, যেটা আমার মনে হয়েছে সিনেম্যাটিক স্টোরি টেলিংটার জন্য যেটা যেটা দরকার, সেটার জন্য আমি কিছু ক্যারেক্টার্স হয়তো এদিক ওদিক করছি, প্লট হয়তো একটু চেঞ্জ করছি, সিচুয়েশন, কিন্তু স্টোরিটা আলটিমেটলি কোনো না কোনো ভাবে স্টোরিটা মোটামুটি একই থাকে।
বাট নট নেসেসারিলি একটা স্টোরি থাকতেই হবে। আমরা ইউরোপিয়ান গ্রেট গ্রেট সিনেমা কিছু দেখেছি যেখানে স্টোরি একটা সোকল যে এইখান থেকে এইটাও শুরু হয়ে শেষ হচ্ছে এরকম কিছু না। ক্যারেক্টার্স আছে, কনফ্লিক্টস আছে, সিচুয়েশন আছে, হয়তো একদিনের একটা স্টোরি, হয়তো 3 দিনের একটা স্টোরি, হয়তো এতদিনের একটা স্টোরি, একটা সার্টেন পয়েন্ট অফ লাইফের একটা স্টোরি বা একটা ইন্টারভেল অফ লাইফের একটা স্টোরি। আবার অনেক সিনেমা আমরা দেখেছি যেখানে একটা ক্রোনোলজিক্যালি বাচ্চা থেকে বুড়ো হচ্ছে বা একটা ফেজ অফ লাইফ ক্রস করছে। সো বিভিন্ন ধরনের স্টোরি হয়। এবার স্টোরি থাকতেই হবে এরকম কোনো কথাই নেই, কিন্তু ইনহেরেন্টলি তো একটা স্টোরি হয়ে যায়, মানে অনসাম্বল ক্যারেক্টারের মধ্যে যে একটা একটা কম্বিনেশন থাকবে, তার মধ্যে যে ডায়ালগ হচ্ছে, সেই সিচুয়েশন গুলো যেগুলো থাকবে, ক্যারেক্টার্স গুলো একসাথে আসছে, সেগুলোর কিছু সিচুয়েশন থাকছে, তার কিছু ডায়নামিক্স আছে, সেই কোন ডায়ালগটা তারা বলছে, কিভাবে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, মিউচুয়াল ইন্টারঅ্যাকশন অ্যামং দ্য ক্যারেক্টার্স, সেটা স্টোরিটাকে কিভাবে প্রোপেল করছে ফরওয়ার্ডে, স্টোরিটা কিভাবে এক্সপোজ করছে, স্টোরিটাকে এক্সপোজিটরি স্টোরি টেলিং যেটা হয় সেটা কিভাবে হচ্ছে, সেইগুলো জানতে গেলে আমাদের স্টোরিটাও জানতে হয়। কালকে এটা আরো বেটার বলেছিলাম, নেক্সট সেশনটা আরো ডিটেলে বলবো স্টোরিটা থাকা জরুরি না না জরুরি, না কি স্টোরিটা অ্যাকচুয়ালি কি বলবো। কনফ্লিক্টটা খুব দরকার, কনফ্লিক্ট ছাড়া আমরা সেই জুস অফ ড্রামাটিক টেনশনটা পাই না, ড্রামাটিক স্টোরি টেলিং এর যে জুসটা সেটা আমরা মিস করে যাই। ওই জন্য কনফ্লিক্টটা খুব দরকার। আমি ডিফারেন্ট টাইপস অফ কনফ্লিক্ট বললাম, ইউ উইল গেট টু নো মোর। এবার ধরুন আমি ফর এক্সাম্পল বলি, যারা একদমই কনফ্লিক্টটা বোঝেন না, কনফ্লিক্ট জিনিসটা কি, আমি এটা কালকে বলিনি, এটা আজকে অ্যাড করছি। সাইকোলজির ভাষায় যদি আমি বলি বা লিটারেচারের ভাষায় আমি বলি, আজকে আপনার সাথে একজনের একটা ঝামেলা হয়েছে, আপনি একা একটা জায়গায় বসে কিছু একটা সেই সিচুয়েশনটা নিয়ে ভাবছেন যে আমি তো ওর সাথে এরকম করিনি, ও আমার সাথে এটা কেন করলো, এরকম যে আমাদের জীবনের সিচুয়েশন থাকে। সেই যে কনফ্লিক্টটা আপনার হতো, সেই কনফ্লিক্টটা আপনি তখন যখন নিজের সাথে নিজে ভাবছেন, নিজের কিছু জিনিস নিজেকে মেনে নিতে পারছেন না, তখন সেটা হয়ে গেল হচ্ছে আপনার ইন্ট্রা কনফ্লিক্ট। আপনার নিজের কিছু জিনিস আপনি নিজে মেনে নিতে পারছেন না, ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। এবার ওই লোকটার সাথে যেগুলো কনফ্লিক্ট হয়ে গেল সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। হতে পারে সেটা একজনের সাথে হলো, দুজনের মধ্যে হলো, হতে পারে মাল্টিপল একটা ফ্যামিলি লেভেলে হলো, সোশ্যাল লেভেলে হলো, বা হয়তো অনেকের মধ্যে হলো কনফ্লিক্ট। তো তখন সেটা ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট হয়ে গেল। তবে সোশ্যাল কনফ্লিক্ট হচ্ছে, এবং অনেক ধরনের কনফ্লিক্ট হয়, পার্সোনাল কনফ্লিক্ট, প্রফেশনাল কনফ্লিক্ট। তবে ওই ইন্ডিভিজুয়াল, ইন্টারপার্সোনাল এগুলো টার্মগুলো ইউজ করলে বুঝতে অনেকটা সুবিধা হয়। আর এরপরে যখন আমরা মাল্টি ডাইমেনশনাল কনফ্লিক্ট বলবো, তখন ইউ উইল গেট টু নো দ্য জুস আউট অফ ইট। মানে এই যে আমি নিজের মধ্যে যে ডাইকোটমিটা হচ্ছে বা কনফ্লিক্টটা হচ্ছে, এইটাকে আমি কিভাবে মানে রিপ্রেজেন্ট করব, সেইটা করার জন্য দেয়ার আর মিরিয়ড ওয়েজ টু ডু দ্যাট। সেটা যখন আমরা করছি, সেটা কত ভাবে করব, ডায়লগ দিয়ে করব নাকি সিচুয়েশন দিয়ে করব, কতটা ডায়লগ দেব, আমি কতটা ডায়লগ দেবো, সে কতটা ডায়লগ আমায় দেবে, আমি ডায়লগ দিয়ে চুপ করে যাব, সে কি চুপ করে যাবে, সাইলেন্সের কতটা জরুরি, এই সব কিছু নিয়ে কনফ্লিক্টের এই যে দারুণ একটা মানে সিচুয়েশন, এগুলো আমরা জানি। সেটিং মানে টাইম অ্যান্ড প্লেস, আমরা যেখানে ওটা হচ্ছে, স্থান কাল পাত্র নিয়ে বলেছিলাম। স্থান কাল আর পাত্র, পাত্রটা হয়ে যাচ্ছে আমাদের ক্যারেক্টার্স, আর স্থান আর কাল হয়ে যাচ্ছে আমাদের টাইম অ্যান্ড প্লেস, কোথায় হচ্ছে, ক্রোনোলজিক্যালি কোন টাইম পিরিয়ডে হচ্ছে, হতে পারে একটা রেনেসাস সময় হচ্ছে, হতে পারে একটা আমাদের মেডিয়েবল এজে হচ্ছে, হতে পারে একটা সেই পুরনো ভিক্টোরিয়ান এজে হচ্ছে। আমি মন্টি পাইথন এন্ড হোলি গ্রেলের এক্সাম্পল দিয়েছিলাম, শেক্সপিয়ার ইন লাভ নিয়ে কথা বলেছিলাম, ভিক্টোরিয়ান একটা টাইমের মধ্যে, ভিক্টোরিয়ান পিরিয়ডের একটা স্টোরিকে আমি রিপ্রেজেন্ট করছি কন্টেম্পোরারি সোসাইটিতে। আমার টাইম অ্যান্ড প্লেসটা তো ওটাই থাকছে, সেটাকে আমি কন্টেম্পোরারি ওয়েতে করছি, সেই অনুযায়ী আমায় কস্টিউম ডিজাইন করতে হবে, আমায় সেই হাব ভাব করতে হবে, সেই টাইমটাকে যদি আমি রিফ্লেক্ট করি, আর সেটা থেকে যদি কন্টেম্পোরারি সোসাইটিতে অ্যাডাপ্ট করে নিই, তাহলে আমার সেই ধরন, বাহ্যিক, আঙ্গিক, এগুলো সেরকম ভাবে আমরা করছি। সো ইট ডিপেন্ডস অন হোয়াট ইউ আর ট্রাইং টু কনভে, হাউ ইউ আর ট্রাইং টু টেল দ্য স্টোরি। ঠিক আছে, এটা ম্যাটার করে। ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন তো থাকবেই, যে কোন জিনিসটা হচ্ছে, কি হচ্ছে, ইভেন্টের ডেসক্রিপশন হতে পারে, ক্যারেক্টারের থট ডেসক্রিপশন হতে পারে, ক্যারেক্টারের যে মুভমেন্ট হচ্ছে সেটার ডেসক্রিপশন হতে পারে। ডেসক্রিপশন বিভিন্ন রকম হতে পারে। ডেসক্রিপশনটা দেওয়া হয় যাতে আরেকটু যে রিড করছে স্ক্রিপ্টটা, সে যাতে আরেকটু আইডিয়াটা পায়, অ্যাপার্ট ফ্রম ডায়ালগ, অ্যাপার্ট ফ্রম দ্য টাইম অ্যান্ড প্লেস। আবার যখন থিমে চলে আসি, এটা কালকে এত সুন্দর বলেছিলাম যে থিমটা আমি এখানে অ্যারোটা দিয়েছি কেন। একটা হতে পারে যে আমি থিমটা নিয়ে শুরু করলাম, যে এই থিমটা আমি কনভে করব থ্রু দ্যাট স্টোরি, সেটা হতে পারে আমার লিটারেচার, হতে পারে আমার সিনেমা, হতে পারে এই থিমটা আমি কনভে করব। সেই জিনিসটা আবার যখন আমি ফিরে আসছি, এই যে জিনিসগুলো, এলিমেন্টস গুলো আছে আমার, এটা আমার লিটারেচারেও কিন্তু কমন, এটা আমার স্ক্রিপ্টেও কিন্তু কমন, যেটা আমি বলছি যে এইটা জন্য লিটারেচার থেকে যখন আমি ট্রান্সলেট করছি টু দ্যাট ভিজুয়াল মিডিয়াম বা সিনেম্যাটিক মিডিয়াম, এই জিনিসগুলো কিন্তু আমার থেকেই যাচ্ছে।
এইটাকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করছি বা কিভাবে অ্যারেঞ্জ করছি ওই স্ক্রিপ্টটার মধ্যে, সেই ধরনটা আমার চেঞ্জ হচ্ছে, ফর্মটা চেঞ্জ হচ্ছে, স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই জিনিস এলিমেন্টস গুলো কিন্তু থেকেই যাচ্ছে। এলিমেন্টস মানে কিন্তু আমি বলছি এটা লিটারারি এলিমেন্টস গুলো, ওখানে যখন আমি যাচ্ছি ওটা স্ক্রিন রাইটিং স্ক্রিপ্ট রাইটিং এলিমেন্টস বা কম্পোনেন্টস যেগুলো থাকছে সেটা। তো এবার থিমটা এখানে আমি কেন থিমটা দিয়েছি, এই জিনিসগুলো নিয়ে আমি এগুলো সাজিয়েছি, এই যে এই মাঝখানে যেগুলো এগুলো নিয়ে এই জিনিসটাকে সাজিয়েছি, গল্পটাকে বা ন্যারেটিভটাকে। এইখানে আমি অনেক সময় থিমটা নিয়ে এসে দেখতে পারি যে ওয়েদার এই থিমটা স্যাটিসফাই করলো কিনা, বা আমি এইটা বলতে চেয়েছিলাম, এবার তো আমি একটা এক্সপ্লোরেশনের মধ্যে দিয়ে যেতে পারি, একটা স্ট্র্যাটেজিক ওয়েতে আমি ডেভেলপ করতে পারি ক্যারেক্টার্স গুলোতে। অনেক সময় আমি অডিয়েন্সকে চাইছি এই ইমোশনটা ফিল করতে, হয়তো হ্যাপিনেস চাইছি, অ্যাঙ্গার চাইছি, স্যাডনেস চাইছি, এই টাইমে এই অডিয়েন্স এটাকে ফিল করুক, সেটাকে আমি চাইছি, সেটাকে স্ট্র্যাটেজিক ওয়েতেও আমি করতে পারি। তো সেটা যখন আমি করছি তখন আমার সেই ধরনের একটা অ্যাপ্রোচ থাকবে। অথবা এক্সপ্লোরেশন করছি, আমি নিজেও জানি না, উই আর গোয়িং অ্যালং উইথ দ্য স্টোরি, যেটা আমার স্টোরি দিচ্ছে আমি সেই অনুযায়ী লিখছি, উই আর ট্রাভার্সিং, প্রচুর অ্যাপ্রোচ হতে পারে এরকম। কিন্তু যে থিমটা নিয়ে আমি চেষ্টা করেছিলাম সেই থিমটাকে আমি মেনটেন করতে পারলাম, যদি না করে থাকি হয়তো আমি একটু টুইক করলাম, বা যদি হয়তো আমি ডেভিয়েট করেও থাকি, সেটা যদি আমার অ্যাকচুয়াল সিনেম্যাটিক যে রিপ্রেজেন্টেশন বা সিনেম্যাটিক মিডিয়ামে যদি সেটা আরো বেটার হয়ে থাকে, তাহলে আই নিড টু টেক দ্যাট চয়েস অলসো। যে আমি হয়তো শুরু করেছিলাম এটা নিয়ে, এইগুলো করতে করতে দেখলাম হয়তো আরেকটু বেটার হয়ে যাচ্ছে জিনিসটা, ডেভিয়েশনে যদি হয়ে থাকে দ্যাট ইজ ফর আ বেটার, ফর আ বেটার সিচুয়েশন, সেই ডেভিয়েশনটা সেটাকে আই নিড টু অ্যাকসেপ্ট। সো ফর দ্যাট আই নিড টু টেক দ্যাট রাইট ডিসিশন অলসো। আবার যদি দেখি ডেভিয়েশনটা আমাকে ওই থিম থেকেই সরিয়ে দিয়েছে, মানে থিমটা নিয়ে আমি শুরু করেছিলাম কিন্তু এই ক্যারেক্টারাইজেশন, ক্যারেক্টার্স, প্লট, স্টোরি, কনফ্লিক্ট, সেটিং, ডেসক্রিপশন, এগুলো করতে করতে আমি যেন কোথাও একটু অন্যদিকে সরে গেছি থিমটা থেকে, বা হয়তো একটু এক্সট্রা দিয়ে দিয়েছি, হয়তো ভার্বোস কিছু লেখা লিখে ফেলেছি, হয়তো এক্সট্রা কিছু সিচুয়েশন দিয়ে দিতে পারি যেটা একটু রিডান্ডেন্ট হয়ে গেছে, যেটা হয়তো দরকার ছিল না। সেইটা যদি হয় তখন আমি থিমটার দিকে আবার ফিরে আসতে পারি, ডায়লগটাকে একটু টুইক করতে পারি, সিচুয়েশনগুলোকে একটু টুইক করতে পারি, কনফ্লিক্টটাকে একটু টুইক করতে পারি, একটু মডিফিকেশন, একটু ইম্প্রোভাইজেশন, তাতে যাতে থিমটা বেস্ট পসিবল ওয়েতে কনভে হয়। একটা হচ্ছে লিটারারি মিডিয়ামে যখন পড়েছিলাম, একটা থিম আমি পেয়েছিলাম, ওভারঅল আমি একটা আইডিয়া পেয়েছিলাম, যেটা নিয়ে আমার মনে হয়েছিল এটা নিয়ে আমার হয়তো সিনেমাটা করাও যেতে পারে, বা অন্য কিছু নিয়ে ক্যারেক্টার্স গুলো হয়তো বা প্লটটা হয়তো আমাকে খুব অ্যাপিল করেছিল, সবগুলোই হতে পারে, বা স্টোরিটা হয়তো আমার কাছে খুব অ্যাপিল করেছিল, বা এই যে ট্রান্সফরমেশনাল জার্নি, এই যে একটা আর্ক ছিল, ক্যারেক্টার আর্ক ছিল, সেটা হয়তো আমার কাছে খুব অ্যাপিল করেছিল, যে কোনো কিছু অ্যাপিল করতে পারে, বা কোন সময়ের এরকম একটা স্টোরি সেটা হয়তো আমার কাছে অ্যাপিল করেছে। কিন্তু আলটিমেটলি আমি থিমটা দিয়ে শুরু করেছিলাম, আবার থিমটা দিয়ে একটু দেখলাম যে সব কিছু মিলিয়ে যেন থিমটার জায়গাটায় আমি বলতে পারছি কিনা, বা যেটা চেয়েছিলাম সেই জায়গাটাই যাচ্ছে কিনা। ইম্প্রোভাইজেশনের একটা বড় সুযোগ আছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে বলছি, যেখানে উই অলরেডি হ্যাভ সামথিং ইন দ্য লিটারারি মিডিয়াম, we are translating that to the cinematic or visual medium. Visual medium, cinematic medium is a very visual medium. So যে কোনো জিনিসের জন্য আমি এটাও বলেছি যে মিউজিক যেমন একটা ল্যাঙ্গুয়েজ, সিনেমাও একটা ল্যাঙ্গুয়েজ। আমাদের একটা হারমোনিয়াস ম্যারেজ হয়, একটা রিলেশনশিপ হয় স্পেকট্যাকল বা ভিজুয়াল এলিমেন্টটা এবং মিউজিক্যাল এলিমেন্ট বা অরাল এলিমেন্টের মধ্যে একটা খুব হারমোনিয়াস ম্যারেজ হয় সিনেমা, খুব দারুণ সিনেমা হলে, যেখানে আমরা বলি যে সবকিছু যেন একদম মিশে দারুণভাবে যাচ্ছে। না হলে একটার থেকে একটা দৃষ্টি আকর্ষণ করলে সেটা আমাদের অডিয়েন্সকে একটু ওই এফেক্টটা থেকে একটু বঞ্চিত করে দেয়, মানে একটু ইট টেকস দ্য অডিয়েন্স অ্যাওয়ে ফ্রম দ্যাট ম্যাজিক, দ্যাট ইমোশনাল ইম্প্যাক্ট। তো সেই জিনিসটা আমাদের কোহেরেন্সটা জানাটা খুব দরকার, কিভাবে সেটা হয়। বাট যেটা আমি বলেছি, সিনেমা একটা ল্যাঙ্গুয়েজ, তো অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো সিনেমার কিছু গ্রামার আছে, সিনেমার কিছু ভোকাবুলারি আছে। তো যখন আমি ভিজুয়াল মিডিয়াম নিয়ে কথা বলছি, আমার কিছু শর্টস আছে, আরো অনেক কিছু জিনিসপত্র আছে, ডাইজেটিক সাউন্ড, নন ডাইজেটিক সাউন্ড, এবং এই জিনিসগুলো যেটা আছে, এবং সিনেমার যে ভিজুয়াল মিডিয়াম সেই শর্টস এবং আরো অনেক ভোকাবুলারি আছে, সিনট্যাক্স আছে, ভোকাবুলারি আছে, সেমিওটিক্স আছে, সেইগুলো নিয়েই ল্যাঙ্গুয়েজটা সমৃদ্ধ হয়েছে, সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা। ঠিক তেমনি মিউজিকেরও কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ভোকাবুলারি আছে, ফ্রেজেস আছে, অনেক কিছু আছে। এই সবগুলো যখন মিশে একাকার হচ্ছে তখন আমরা সিনেম্যাটিক মিডিয়ামটা নিয়ে ভাবছি। সো ইটস আ ভেরি গ্রেট অপরচুনিটি টু ডিল উইথ। যার জন্য লিটারারি মিডিয়াম থেকে যখন আমরা সেই ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন করছি বা ভিজুয়াল মিডিয়ামটায় ট্রান্সলেট করছি, হয়তো আমরা অনেক কিছু ইম্প্রোভাইজ করলাম বা হয়তো অল্প কিছু ইম্প্রোভাইজ করলাম, বাট আলটিমেটলি সিনেম্যাটিক ইম্প্যাক্টটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, অ্যান্ড দ্য স্টোরি টেলিংটা খুব দরকার। ন্যারেটিভ বলেছি, চট করে বলে দিই, 10 পেজেস টু গেট দেম ইন্টারেস্টেড, হুক যেটা আমরা ইউজ করি,
বলা হচ্ছে প্রথম 10 পেজের মধ্যে যখন কেউ রিড করছে, সেটা হতে পারে এক্সেক প্রডিউসার, হতে পারে এজেন্ট, হতে পারে অন্য কোনো রিডার যে পড়ছে, যে প্রডিউসারকে হয়তো বলবে বা অন্য কেউ, প্রথম 10 পেজের মধ্যে যে তারা যেন একটু আইডিয়া পেয়ে যায়, হুক হয়ে যায়, মানে ইন্টারেস্টিং লাগে। ইউরোপিয়ান সিনেমাতে অনেক সময় না হয়েও চলে, সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে, বাট কোথাও না কোথাও স্টোরিটা কোন দিকে যাচ্ছে সেটা একটু জেনে যায়। বাট হলিউড বা অন্য কোনো জায়গায় যেখানে আমাদের কমার্শিয়াল ভ্যালুটা খুব বেশি করা হয়, বা এন্টারটেনমেন্ট ভ্যালুটাকে আরেকটু বেশি প্রেফার করা হয়, প্রপার এন্টারটেনমেন্ট, আমি বলছি না খেলো এন্টারটেনমেন্ট বা শ্যালো এন্টারটেনমেন্ট, তো যেটা করা হয় সেখানে আমরা চাই 10 পেজের মধ্যে কোথাও না কোথাও আমরা পৌঁছাচ্ছি, তারপরে সেখান থেকে আস্তে আস্তে যাতে উঠছে। তো কি কি জিনিসপত্র আমরা এক্সপেক্ট করে থাকি, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস, এস্টাবলিশ মেইন ক্যারেক্টার্স, সেটিং মানে টাইম অ্যান্ড প্লেসটা, টাইম পিরিয়ড কোন টাইম পিরিয়ডে হচ্ছে, থিমটা মানে কোথাও একটা মুড যা বললাম বা থিমটা বললাম, কিরকম কোন দিকে একটু সিনেমাটা যেতে পারে বা যাচ্ছে, সেটা হয়তো একটু বললাম। বাট আলটিমেটলি সাসপেন্সটা থাকাটা খুব দরকার। হয়তো কিছুটা বললাম, পরে গিয়ে হয়তো আবার সেটা রিভার্সাল হয়ে গেল, সেটাও স্টোরি টেলিং এর একটা বড় পার্ট, সেটাও জানতে হয়। জনরাটা হয়তো একটু এস্টাবলিশ করলাম, কোন জনরা বলছি, ট্র্যাজেডি, কমেডি, থ্রিলার, নাকি সায়েন্স ফিকশন, না কোন জনরা, সেটা আমরা একটু এস্টাবলিশ করলাম। এইগুলো মোটামুটি শুরুতে একটু দেখে আর কি। অনেক সময় এটা নিয়েও খেলার প্রচুর স্কোপ আছে, সো সেটা নিয়ে আমি আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব। দিস ইজ দ্য বেসিক ডিসকাশন, সো আই ওয়ন্ট মেনশন অল দিস থিংস। যত আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব, তত আমি এগুলো নিয়ে মাইনিউট নুয়ান্সেস গুলো নিয়ে কথা বলবো, সো দ্যাট উই ক্যান প্লে উইথ ইট। আর্কিটাইপস, আর্কিটাইপস বলেছিলাম কি, আর্কিটাইপস হচ্ছে যে হয়তো আমাদের ক্যারেক্টারিস্টিক্স বা নেচার যেগুলো আছে মানুষের, আমি বলেছিলাম ট্রিকস্টারের কথা, আমি বলেছিলাম আলাদা প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট এদের কথা। তো সেখানে যখন হচ্ছে আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্সকে আমরা গ্রুপ করলাম, হতে পারে দুজনের মধ্যে খুব সিমিলার ক্যারেক্টারিস্টিক্স আছে, কিন্তু কয়েকটা যেন তাদের মধ্যে ডিফারেন্স, তো তার মধ্যে আমরা সেই আর্কিটাইপটাকে ডিফারেন্ট করে দিলাম। দুজনের ওভারঅল সিমিলারিটি নিয়ে তাদের দুজনকে আমরা এক করলাম না, যেটা অনেক ভুল ইন্ডিয়ান সিনেমাতে করে ফেলে। ওই যে হালকা কয়েকটা ডিফারেন্সেস আছে, ওটা একটা দারুণ স্কোপ ক্যারেক্টারাইজেশন বা ক্যারেক্টারটাকে রিফ্লেক্ট করার। তো সেখানে আমরা ওই সবাই এক হয়েও যেন এক হলো না, এইটা বলাটা কিন্তু স্টোরি টেলিং এর একটা বড় ব্যাপার। তো আর্কিটাইপস, কার্ল ইয়ং ইন্ডিয়াতেও বহু প্রচুর ইনফ্লুয়েন্স ছিলেন ইন্ডিয়ার কালচার থেকে, বাট আর্কিটাইপস নিয়ে প্রচুর কাজ করেছিলেন। বাট মোটামুটি একটা খাপের মধ্যে, মানে আর্কিটাইপস এই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে একটা খাপের মধ্যে মোটামুটি আই নো দ্যাট এই পার্সনটা হয়তো এরকম, সেরকম একটা আইডিয়া পেলাম। তারপরে হয়তো সে সেখান থেকে ট্রান্সফরমেশন হতেও পারে বা ইম্প্রোভাইজেশন হতেও পারে, বাট মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক বা একটা খাপ একটা পাই আর্কিটাইপসে। কনফ্লিক্ট রেজলিউশন, কনফ্লিক্ট হলো সেটা রেজলিউশন হচ্ছে, ঝামেলা হয়েছিল সেটা মিটমাট হচ্ছে, সেরকমভাবে কনফ্লিক্ট রেজলিউশন হলো। কনফ্লিক্টের তো আমি পরে আলোচনা করব, মাল্টি ডাইমেনশনাল কনফ্লিক্ট, সেটার মাল্টি ডাইমেনশনাল রেজলিউশন হতে পারে, আবার ইউনিডাইমেনশনাল রেজলিউশন হতে পারে, আবার কিছুটা ডাইমেনশনসের রেজলিউশন হতে পারে। তো এইগুলো নিয়ে এত ডিসকাশন করার সুযোগ, দিজ আর ভেরি হাই লেভেল ডিসকাশনস। ঠিক আছে, আলটিমেটলি যেটা আমাদের বুঝতে হবে, অ্যাট দ্য বেসিক লেভেল কনফ্লিক্ট আছে, রেজলিউশন হবে, সেটা কিভাবে হবে, কত রকম ভাবে আমি করতে পারবো, উই ক্যান টক অ্যাবাউট ইট। If you have any question, you can ask me so that we can have a great discussion also regarding this, or a debate, creative debate. ক্লাসিক থ্রি অ্যাক্ট স্ট্রাকচার, যেখানে আমরা বিগিন মিডল এন্ড হচ্ছি, সেটা নিয়ে কালকে আরো ডিটেলে বলেছি যে বিগিনে যখন আমরা বলছি তখন আমরা ইন্ট্রোডিউস করছি হয়তো ক্যারেক্টার, যেটা আমি বললাম এস্টাবলিশ করছি হয়তো টাইম পিরিয়ড, সেটিংস, থ্রু থিম, মুড, জনরা, হয়তো এগুলো জিনিসগুলো বললাম। তারপরে যখন আমরা আস্তে আস্তে মিডলে যাচ্ছি, তখন যেন ইনসাইটিং ইনসিডেন্ট একটা হলো, মানে এমন একটা ইভেন্ট হচ্ছে সেই লোকটার লাইফে বা মহিলার লাইফে বা মানুষটার লাইফে, যে তার কিছু কিছু চয়েসেস সে নিচ্ছে বা হয়তো নিচ্ছে না। জোসেফ ক্যাম্বেলের আমি কথা বলেছিলাম হিরোজ জার্নি, এবং আরো অনেক কিছু মডেলস আছে স্টোরি টেলিং এর। ক্রিস ভগলার সেখান থেকে নিয়ে মিথ নিয়ে কথা বলেছিলেন, বাট ওটা একটু ডাইলিউটেড ভার্সন আর কি জোসেফ ক্যাম্বেলের। জোসেফ ক্যাম্বেল হিমসেলফ ওয়াজ ইন্সপায়ার্ড বাই ইন্ডিয়ান কালচার, ইন্ডিজিনাস কালচার, মহাভারতা অ্যান্ড আদার থিংস। মিথ, Hero with a Thousand Faces, there is a very good book you can learn, you can read and learn a lot from it, মানে যতবারই পড়বেন মানে নতুন নতুন কিছু শেখার আছে। অ্যান্ড তো সেখানে হচ্ছে যে ক্লাসিক্যাল থ্রি অ্যাক্ট স্ট্রাকচার, এই ইনসাইটিং ইনসিডেন্ট একটা হলো, এমন একটা সিচুয়েশন হলো, কিছু কিছু চয়েস হয়তো নিতে বাধ্য হলো বা কিছু চয়েস হয়তো নিল না, তার জন্য কিছু কজ অ্যান্ড এফেক্ট হলো, তো এই ধরনের কিছু জিনিসপত্র থাকে। তারপরে একটা প্রগ্রেশন হলো, ক্যারেক্টারের ট্রান্সফরমেশন হলো, ক্যারেক্টার আর্ক একটু মুভ করলো, তারপরে হয়তো সেখানে গিয়ে ক্রাইসিস, ক্লাইম্যাক্স দেখলাম আমরা, ডেনুমা দেখলাম, বা যেখানে যখন এন্ডে যাচ্ছে তখন যেন একটা রিজলভের দিকে আমরা ট্রেন্ড করছি। জট পাকাতে যেটা পাকিয়েছিল সেটা হয়তো আস্তে আস্তে ছাড়ানোর দিকে যাচ্ছে, বা আমাদের মনে হবে হয়তো ছাড়ানোর দিকে যাচ্ছে, সেটা হতেও পারে নাও হতে পারে, হয়তো লাস্টে গিয়ে আমরা একটা কোয়েশ্চেন রেজ করলাম, বাট কোথাও একটা রেজলিউশনের দিকে আমরা যাচ্ছি, যেটা বেসিক থ্রি অ্যাক্ট স্ট্রাকচার, ক্লাসিক্যাল থ্রি অ্যাক্ট স্ট্রাকচারে রাখা হতো, রেজলিউশনের দিকে রিজলভ হচ্ছে ব্যাপারটা।
ন্যারেটিভ কম্পোনেন্টস তো বহুবার বলেছি, সেটা বললাম। বাট হোয়াট আই এম talking about is there is so much to explore, nobody knows, so you don't have to be a know it all or very ইগো নিয়ে আপনি একটা বাজে রকম একটা ইগো নিয়ে বসে রইলেন যে আমি জানি মানে এটা মানে এটাই। ক্যারেক্টারাইজেশনে আমি বলেছিলাম যেটা প্রবলেম হয় যে একটা ডমিনেন্ট ট্রেটকে আমার এস্টাবলিশ করতে হবে, তার জন্য আমি স্টোরি টেলিং এর সাথে কম্প্রোমাইজ করে দিলাম। ক্যারেক্টারটা যাতে আরো মানে ফ্ল্যাট না হয়, যেরকম রাউন্ডেড হতে পারতো, মাল্টি ডিমেনশনাল হতে পারতো, সেটা না করে আমি পার্টিকুলার নিজের স্বার্থের জন্য একটা পার্টিকুলার এই কটা ট্রেটকে আমি এস্টাবলিশ করে দিলাম। সেই করতে করতে স্টোরি টেলিং গুলো মানুষের কাছে খুব একটা অ্যাপিল করে না, বা বেশি দিন মানুষ এগুলোকে মনে রাখে না। মানুষ সেগুলোকেই মনে রাখে যখন আমি একটা রাউন্ডেড ক্যারেক্টার পাচ্ছি, একটা মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার পাচ্ছি, মাল্টি লেয়ার্ড একটা স্টোরি পাচ্ছি, সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে বেশি। কারণ ওভার দ্য টাইম সে হয়তো নিজে ইভলভ হচ্ছে, স্টোরিটাকে হয়তো নতুন করে পাচ্ছে। এগুলোই একটা গ্রেট স্টোরি বা স্টোরি টেলিং বা ন্যারেটিভকে সমৃদ্ধ করে, বা দ্য ওয়ে টু টেল আ গ্রেট স্টোরি, যেটার কোনো টাইমের কোনো কিছু নেই, যেটার কোনো মানে সময়ের কোনো লিমিটেশন নেই, যেটার হিউম্যানিটি সবসময় যেরকম থাকছে, ইউনিভার্সাল ট্রুথ নিয়ে কথা বলা হচ্ছে, যার জন্য সেটার কোনো শেষ হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আজকেও আছে, কালকেও ছিল, আবার কালকে থাকবেও, এরকম একটা ব্যাপার। তো দের ইজ সো মাচ টু এক্সপ্লোর। এবং বড় বড় ডিরেক্টররা যখন বলছে, এইটা নিয়ে আমি বলেছিলাম ওয়াই সো মাচ টু এক্সপ্লোর, বিকজ উই টকড অ্যাবাউট, ইফ ইউ টক অ্যাবাউট নিউ রিয়েলিজম, ইতালিতে যেটা হয়েছিল, সেখানে আমি বলেছি রসলিনি, রোম ওপেন সিটি, পয়সা, এবং আরো যে আছে সিনেমাগুলো, রোম ট্রিলজি, এবং অন্য অন্য যে সিনেমাগুলো আছে, ভিসকন্তি সিনেমা বলেছি, লুচিনো ভিসকন্তি, অ্যান্টোনিওনি, মিকেল অ্যাঞ্জেলো অ্যান্টোনিওনির কথা বলেছি, তারপরে ভিতরিও দেসিকা ছিল, নিউ রিয়েলিজমে যেরকম ছিল। তারা যেমন দেখছে যে আমরা এই ধরনের অ্যাক্টর চাই, আমরা এই ধরনের সিচুয়েশন, এই ধরনের অ্যাভেলেবল লাইফ নিয়ে কাজ করব, স্টুডিওর মধ্যে কাজ করব না, তারা কিছু জিনিস দেখেছিল, দ্যাট ওয়াজ দেয়ার এক্সপ্লোরেশন। এবং আরো কিছু জিনিস সেটা নিয়ে আমি আরো আলোচনা করব। নোভেল ভাগ যখন হচ্ছে তখন ট্রুফো একরকম ভাবে দেখছে, গোদাদ একরকম ভাবে দেখছে, শেব্রাল একরকম ভাবে দেখছে, কিন্তু তাদের প্রত্যেকের একটা ধরন ছিল। তারা হলিউডকে মেনে নেবে না, তারা এই জিনিসটাকে ভাঙবে, তারা জাম্প কাট ইউজ করবে। গোদার্ড জাম্প কাট কোনোদিন ইউজ করা হয়নি, একদম স্মুথ কাট হতো, হঠাৎ করে ব্রেথলেসে গিয়ে তারা জাম্প কাট ইউজ করতে শুরু করলো গোদার্ড। তো যখন সেগুলো হয়েছে, এইভাবে সিনেমার প্রগ্রেশনটা হয়েছে। যখন ডগমে মুভমেন্ট হয়েছিল তখন তারা অন্যরকম ভাবে দেখেছিল, তাদের কিছু স্পেশাল ফিচার্স ছিল। তো এরকম বিভিন্ন মুভমেন্ট যেগুলো হয়েছে, আরো প্রচুর মুভমেন্টস হয়েছে সিনেমাটিক হিস্ট্রিতে, আমি জাস্ট কয়েকটা নাম বললাম। তারা সবসময় চাইছিল যে ওই গদবাধা স্ট্যাগনেশনের থেকে বেরিয়ে এসে আমরা কিভাবে আরো এক্সপ্লোর করতে পারি, নিয়মটাকে ভেঙে আবার কিভাবে নতুন নিয়ম তৈরি করতে পারি। সেইখান থেকেই আমরা ওভার দ্য ইয়ার্স দারুণ দারুণ সিনেমা পেয়েছি। আমি বলেছিলাম যে বাস্টার, যখন ইউনাইটেড আর্টিস্টের কথা আমি বলেছিলাম, আওয়ার আওয়ার আইডিয়া বা মাই গোল বা মাই আইডিয়া বা মাই পারপাস ওয়াজ আ লট টু ক্রিয়েট সামথিং লাইক ইউনাইটেড আর্টিস্ট, যেখানে আমাদের চার্লি চ্যাপলিন, ডগলাস ফেয়ারব্যাঙ্কস, মেরি পিকফোর্ড, তারপরে ডিডব্লিউ গ্রিফিথও ছিল। এরা মিলে যেমন একটা সুন্দর একটা কালচার তৈরি করেছিল ইউনাইটেড আর্টিস্টের। যখন তারা মিলেমিশে যখন সিনেমা করছিল, তারা একটা ক্রিয়েটিভ ডিসকাশন হতো। সেখান থেকে আমি বলেছিলাম এদের কথা, যে বাস্টার কিটন আর চ্যাপলিন যখন করেছে অ্যাক্টিং, তখন তারা লিখেছে সেটা হচ্ছে সাইলেন্ট মিডিয়ামে, মানে সাইলেন্ট একটা মুভির জন্য। তো তারপরে আস্তে আস্তে সাউন্ডে তারা কাজ করেছে লাস্ট মুহূর্তে এসে। আর একটা বড় চাঙ্ক অফ লাইফ টাইম তারা যেটা করেছে কি সাইলেন্ট সিনেমার জন্য। কিন্তু নন ভার্বাল অ্যাক্টিং এরকম, সেটা কি আমরা বাজে অ্যাক্টিং বলি কোনোদিন? না, সেখান থেকে আমরা প্রতিনিয়ত শিখছি, কত কিছু শেখার আছে নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে। শুধু সাইলেন্সের জায়গায় আমরা লেখা দিয়ে সেখানে কনভে করছি। সেটা আমি বলেছিলাম যে ব্রায়ান ডে পালমা যখন একরকম ভাবে একরকম সিনেমা বানাচ্ছে, স্করসেসি অন্যরকম ভাবে বানাচ্ছে। স্করসেসির কথা বলতে গিয়ে বলেছিলাম ইস্টার সানডে হচ্ছে নাকি ফ্রাইডে হচ্ছে, সেরকম সিনেমা নিয়ে কালে একটু হাসাহাসি মজা হয়েছিল, কিন্তু সেটা মেনটেন করছে। বাট স্করসেসির ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, মার্টিন স্করসেসি ইজ আ ভেরি গুড ফিল্ম স্টুডেন্ট। সো ইউনিকনেস যদি আজকে কেউ ধরে রাখতে পেরেছে, সেটা ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর যদি আমি বলি, সেটা হচ্ছে মার্টিন স্করসেসি। বলেছিলাম স্ট্যানলি কিউব্রিকের কথা, যিনি সেটা মেনটেন করেছেন। তবে সেটা একটু পরে বলেছিলাম, বিকজ ব্রায়ান ডে পালমার কথা বলেছিলাম, মার্টিন স্করসেসির কথা বলেছিলাম, জর্জ লুকাসের কথা বলেছিলাম। ও যেমন নিজের একটা পথ খুঁজে পেয়েছে আর কি, নিজের ওয়ে অফ স্টোরি টেলিং, কোন ধরনের স্টোরিটা বলবে, কিভাবে বলবে, দ্য ওয়ে হি ওয়ান্টস টু টেল হিজ স্টোরি। সেখানে স্পেস অপেরা বা স্টার ওয়ার্সের মতো একটা জিনিস, ফোর্সটা যখন সে তৈরি করছেন, তখন সে ওটাকে ভালোবেসে সেটা নিয়ে পুরো জীবন দিয়ে দিচ্ছেন স্ট্রাগল করতে করতে। তারপরে যখন আমি দেখছি যে আরো যারা বাকিরা ছিলেন, ফ্রান্সিস ফোর্ড কপোলা যখন গডফাদার বানাচ্ছে, তার চয়েসটা হচ্ছে আমেরিকান গ্রাফিটি, গডফাদার, সে চাইছে ওই রকম ধরনের সিনেমা বলতে। কিন্তু যখন একটা ক্রিয়েটিভ ডিসকাশন হচ্ছে, তখন কিন্তু তারা সবাই মিলে সিনেমা নিয়ে দারুণ একটা লেভেলে ডিসকাশন করছে। এগুলো নিয়ে আমি বিস্তর আলোচনা করেছি কালকে। তারপর আমি বলেছি যে স্ট্যানলি কিউব্রিকের কথা বলছিলাম, ইউনিকনেসের ক্ষেত্রে স্ট্যানলি কিউব্রিকের মতো কেউ নেই আর সেরকম। অরসন ওয়েলস কিছুটা অনেকটা চেষ্টা করেছিল,
তো এদের কথা আমরা না জানলে সিনেমার একটা বড় জিনিস মিস করছি। ফ্রিটজ ল্যাং যখন মেট্রোপলিস এম এগুলো বানিয়েছিল, তখন সেটা জার্মান এক্সপ্রেশনিজম নিয়ে বা অন্য কোনো সিনেমা নিয়ে একটা বড় একটা যুগান্তকারী ব্যাপার ছিল, যেখান থেকে কিউব্রিকও ইন্সপায়ার ছিল। তো এইগুলো জানাটা খুব দরকার। আমি যেটা বলেছিলাম যে এই যে স্করসেসির কথা খুব বলেছিলাম কালকে, এবং স্পিলবার্গের কথাও বলেছিলাম। স্পিলবার্গের নিজের হয়তো কোনো খুব একটা স্টাইল নেই, হয়তো অন্য এর থেকে ওর থেকে দেখে খুব ইন্সপায়ার্ড হচ্ছে, কিন্তু তাও স্পিলবার্গ যখন সিনেমাটা বলছে তখন কিন্তু অডিয়েন্সের কাছে ইম্প্যাক্টটা সেখানে কোনো ঘাটতি নেই। ওয়েস্ট সাইড স্টোরি অতটা হয়তো ভালো হয়নি, তবে আগে যে স্পিলবার্গ যে কাজগুলো করেছে এতদিন ধরে, সেখানে কিন্তু সেটা একটা দারুণ ইম্প্যাক্ট আছে অডিয়েন্সের কাছে। তো এক একজনের এক এক রকম স্টোরি টেলিং হতে পারে। সেইটা ছিল আমাদের একটা গোল্ডেন এজ অফ ফিল্ম মেকিং, যেটা নিয়ে আমি আরো অনেক ডিটেলে আলোচনা করেছি, আজকে একটু অন্যভাবে করছি। কিন্তু এই যে ফিল্ম স্টুডেন্ট হওয়া, সেখানে আমরা কপোলাকে দেখতে পারি বা স্করসেসিকে দেখলে আমরা জানতে পারি যে ফিল্ম স্টুডেন্ট রিয়েলি কি হতে পারে, কত ভালোবাসে। ট্যারেন্টিনোর যখন আমি বলেছিলাম ব্যাক স্টোরি, মানে ওয়েন আই এম রাইটিং এ স্টোরি, আমি এত মোটা ব্যাক স্টোরি লিখি। ট্যারেন্টিনো লেখে, এটা পরে আমায় একজন বলেছিল, আমি আগে জানতাম না, মানে জানতাম হালকা হয়তো শুনেছিলাম, কিন্তু এতটা গুরুত্ব দিইনি বা খুব একটা খেয়াল ছিল না। বাট আমি যখন লিখি, প্রত্যেকটা ক্যারেক্টারাইজেশন করি, আই রাইট এ লট অফ মানে ব্যাক স্টোরিজ এবং ক্যারেক্টার স্টাডিজ, স্কেচেস অ্যান্ড মেনি থিংস। তাতে কি হচ্ছে, আই টকড অ্যাবাউট ইট, হয়তো নেক্সট স্লাইডে আছে, যে ইফ এনিবডি ক্যান আস্ক মি আ কোয়েশ্চেন রিগার্ডিং a character, a role, a personality, or anything regarding my movie, I will be able to give an answer, or at least I will try, because I have a huge backstory to go to. সেই রিসার্চটা আমি করেছি, সেই কনফ্লিক্টে কি হতে পারতো, কি হয়নি, কি হতে পারছিল না, কেন এটা না হয় ওটা হলো, এই ডিসিশন মেকিংটার মধ্যে কিছু যুক্তি ছিল কি, লজিক্যাল রিজনিংটা কি ছিল, এই সব কিছু বলার জন্য আমাকে কিন্তু ব্যাক স্টোরি বা ক্যারেক্টার স্টাডিজটা খুব জানতে হয়। ড্যানিয়েল ডে লুইসের কথা বলেছিলাম যে এরকম ধরনের কিছু অ্যাক্টর আছে যারা এতটা ইনভলভ, ক্রিশ্চিয়ান বেলও করে, বা ড্যানিয়েল ডে লুইস যেন একটা অন্য লেভেলে নিয়ে গেছে। লিঙ্কন সিনেমাটা যখন সে রোলটা প্র্যাকটিস করছিল, তখন নিজে এত রিসার্চ করেছে যে ডিরেক্টরের থেকে বেশি রিসার্চ করে ফেলেছেন অ্যান অ্যাক্টর টু ফিট ইনটু দ্যাট ক্যারেক্টার। এবং তারপরে আরো অনেক ভালোবাসার জায়গা থাকে, কিন্তু সেই যে ডেডিকেশনটা, যেখানে সেই ক্রাফটের বাইরে গিয়ে, সবকিছু ক্রাফটে তো ইনভলভমেন্ট আছেই, তার বাইরে গিয়ে সেই যে রিসার্চটা অ্যাজ অ্যান অ্যাক্টর, সেইগুলো খুব ম্যাটার করে। টু বি আ গ্রেট অ্যাক্টর, টু বি অ্যান আর্টিস্ট, টু বি এ গ্রেট আর্টিস্ট, এগুলো খুব ম্যাটার করে। এবং এগুলো কোনো ইগনোরের কোনো জায়গা নেই, কারণ এগুলো ইগনোর করলে নিজের সাথে নিজের বিট্রায়াল। আলটিমেটলি ইউ আর কম্প্রোমাইজিং দ্য স্টোরি টেলিং, অর কম্প্রোমাইজিং দ্য মুভি। ঠিক আছে, এগুলো নিয়ে প্রচুর বলেছিলাম। কন্টেম্পোরারি আজকের দিনে অস্কারে কি কি হচ্ছে সেগুলো বলেছি, আমি পরে আসছি ওটায়। যে ওকে, এইটা বলে আমি তারপরে স্ক্রিপ্টে আসছি। ওয়ার্কিং আউট অ্যান্ড ফ্লেক্সিং ইউর প্রোজ মাসেলস। তাহলে কি করছি আমরা এখানে? এই ওয়ার্কিং আউট, যেমন আমরা ওয়ার্কআউট করি, সেখানেও টেনশন রিল্যাক্সেশনের একটা ব্যাপার আছে। আমরা ফ্লেক্সিং করছি প্রোজ মাসেলস গুলো। যত আমরা লিখছি, আমাদের মাসেলস গুলো ওয়ার্কআউট হচ্ছে। ওই জন্য অনেক সময় বলা হয় ডেইলি একটা রাইটিং প্রসেসের মধ্যে দিয়ে, বি ইট নন ফিকশন অর ফিকশন অর জার্নালিং, তাহলে আমরা যেন রাইটিং মাসেলসটাকে কন্টিনিউয়াসলি করে, এটা ব্রেইন জিমের মতো আর কি। রাইটিং মাসেলসটাকে কন্টিনিউয়াসলি আমরা এক্সারসাইজ করতে থাকি। সাটল থেকে সাটল হচ্ছে, নুয়ান্সেস গুলো ডেভেলপ হচ্ছে, আরো অনেক কিছু এক্সপ্লোরেশনটা আরো অনেক স্মুথ হচ্ছে, এরকম হতে পারে। নট নেসেসারি সেটা রাফও হতে পারে, স্মুথও হতে পারে। প্রত্যেক কটা জুসটাকে আমরা এমব্রেস করতে পারছি। সেই জিনিসগুলো কোনো আমি রিজেক্ট করছি না, কোনো ফিল্টারিং আউটের কোনো ব্যাপার নেই, এমব্রেস করছি। প্রত্যেকটা থেকে কিছু না কিছু শিখছি। আমরা তো প্রত্যেক মানুষের থেকে কিছু না কিছু শিখতে পারি, প্রত্যেক সিচুয়েশন থেকে কিছু না কিছু শিখতে পারি, প্রত্যেক জিনিস থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি। আমরা ভালোটা নিলাম, আমরা যেটা থেকে নিজে কিছু শিখতে পারি সেটা শিখলাম, ইমিটেট করছি না, কিন্তু আমরা ভালো জিনিসটা থেকে যে কোনো কিছু থেকেই ভালোটা নিতে পারি। সেইটাই কথা আর কি। ডেভেলপ ইউর ওন স্টাইল। ইমিটেট করার কোনো দরকার নেই। লাইন টু লাইন কপি করে দিলাম, লাইন টু লাইন ট্রান্সলেট করে দিলাম, প্লট একদম ট্রান্সলেট করে দিলাম, এগুলোতে কি হচ্ছে, আর্টিস্টিক কোনো সেই এক্সপ্লোরেশন থাকছে না, বা আর্টিস্টিক ইন্টিগ্রিটির কোনো ব্যাপার থাকছে না। তো যেটা হচ্ছে ডেভেলপ ইউর ওন স্টাইল, ওখান থেকে হয়তো ইন্টারনালাইজ আমি করলাম, কিন্তু যখন আমি লিখছি, আই হ্যাভ ফাউন্ড মাই ওন স্টাইল, মাই ইন্সপিরেশন ইজ দেয়ার। আমি হয়তো ভালো সবারটা থেকে শিখেছি, হয়তো ওয়েস্টার্ন কালচার থেকেও আমি ভালোটা শিখেছি, কিন্তু আমি ইমিটেট করিনি। আমি আমার ইন্ডিজিনাস কালচার নিয়ে ইকুয়ালি পোটেনশিয়ালি আমি সেটা নিয়ে মানে গর্বের সাথে গল্পটা বলতে পারছি, উইচ ইজ নট কম্প্রোমাইজিং দ্য স্ট্যান্ডার্ড অলসো অর দ্য কোয়ালিটি অলসো। কিন্তু আমার যে স্টোরিটা বলছি, সেটা হয়তো আমি ইন্ডিজিনাস কালচারে বলছি। সত্যজিৎ রায় সেটা করেছেন, এবং আরো অনেক ডিরেক্টর সেটা চেষ্টা করেছেন বা করেছেন কিছুটা হলেও। ঋত্বিক ঘটকও সেটা করেছেন, কিন্তু সত্যজিৎ রায় প্রেজেন্টেশনটা খুব সুন্দরভাবে করেছেন। ডেভেলপ ইউর ওন ভয়েস, ইউ হ্যাভ এ ইউনিক ভয়েস। সেই ইউনিক ভয়েসটাকে কাল্টিভেট করা। শুরুতে হয়তো আপনি পাচ্ছেন না, শুরুতে হয়তো আপনি ইন্সপায়ার্ড হলেন, চেষ্টা করুন, লিখুন, তারপরে আস্তে আস্তে ইউ আর ডেভেলপিং ইউর ইউনিক ভয়েস, অর ইউ আর ফাইন্ডিং ইউর ইউনিক ভয়েস, ইদার ওয়ে। তো সেটা একটা ব্যাপার। নেভার অ্যাজিউম হোয়াট ইউ ওয়ান্টেড টু রাইট। মানে অনেক সময় হয়তো আমরা ভেবে ফেললাম যে আমরা এটা চেয়েছিলাম লিখতে,
বা হয়তো আমরা ভেবে ফেললাম যে এটা তো হয়তো ওখানে আছেই, এটা তো কমন সেন্সের ব্যাপার, বা ওই টু অবভিয়াস এর একটা ট্র্যাপ থাকে, এটা তো টু অবভিয়াস, এইটা কি আর লেখার দরকার আছে, এটা তো লোকে এমনিতেই বুঝতে পারবে। যদি আপনি ডিরেক্টর হন, আমার ক্ষেত্রে এটা খুব অ্যাডভান্টেজিয়াস, যেন আমি যখন লিখি তখন আমি খুব সুন্দরভাবে এমনভাবে লিখি যে আই হ্যাভ আ লট অফ আই হ্যাভ আ লট অফ এক্সপ্লোরেশন অপরচুনিটিস, মানে অপরচুনিটিস ফর এক্সপ্লোরেশন, মানে এত সুযোগ থাকে যেন আই ক্যান প্লে উইথ ইট, দের ইজ সো মাচ টু এক্সপ্লোর। মানে আমি যেরকম ভাবে লিখি, অ্যাকশনস লিখছি, ডেসক্রিপশনস লিখছি, ডায়ালগস লিখছি, আই নো হাউ টু প্লে উইথ ইট, অ্যান্ড দ্য কাস্ট এনজয় ওয়ার্কিং উইথ দ্যাট, কেন দে আর ব্রিঙ্গিং সামথিং অন দ্যাট টেবিল অন their of their own, and that's a great thing to happen. I mean, I am pushing them towards their best performance, best potential, and they are bringing something out from themselves, so that can be a great thing to achieve. সেটা করতে অনেক এক্সপার্টিস লাগে, অনেক লাগে, ইন্ডিয়াতে খুব কমই হয়, করতে গেলে ইগোটার অনেক ক্ল্যাশ হয়ে যায়, বাট সেগুলোর ঊর্ধ্বে গিয়ে আমাদের ক্রিয়েটিভ অ্যাসপেক্টটাকে বেশি দেখতে হবে, যেটা ওয়ার্ল্ড লেভেলে যেটাকে আমরা এক্সপেক্ট করি। আর এখানে আমাদের ডিসকাশনটা হচ্ছে এই ছোটখাটো পেটি ফাইটস নিয়ে নয়, ওয়ার্ল্ড লেভেলে যেটা স্ট্যান্ডার্ড, হাউ উই ক্যান গো টু দ্যাট স্ট্যান্ডার্ড অ্যান্ড গো বিয়ন্ড ইট, গর্বের সাথে এবং কাজ করে, ফাঁকা আওয়াজ নয়, ফাঁপা কথা নয়, কাজ করে, কাজে দেখিয়ে, লেখা দেখিয়ে, সিনেমা বানিয়ে, যে অ্যাক্টিং দেখে যেন লোকে মুগ্ধ হয়ে যায়, লেখা দেখে যেন মুগ্ধ হয়ে যায়, ডায়লগ দেখে যেন লোকে মুগ্ধ হয়ে যায়, সেইরকম ধরনের জিনিসপত্র নিয়ে আমরা এখানে আলোচনা করছি। যে কেউ করতে পারে, যে কেউ লিখতে পারে, বাট ফাইন্ড ইউর ওন স্টাইল, ফাইন্ড ইউর ওন ভয়েস, ইউ উইল এনজয় দিস আ লট টু ডু সো। তো নেভার অ্যাজিউম হোয়াট ইউ ওয়ান্টেড টু রাইট, ইট হ্যাজ টু বি দেয়ার। এরকম একটা ভেবে ফেললাম, তাহলে আমি ভাবলাম যে স্ক্রিপ্টে হয়তো অলরেডি আছে, বাকিটা বুঝেই যাবে। অনেক সময় যারা রিড করছে স্ক্রিপ্টটা, হয়তো সেই লেভেলে তারা নেই, বা সেই থিঙ্কিংটা তাদের হয়তো নেই, তারা হয়তো সেটা মিস আউট করে গেল, তখন ডিরেক্টরকে কন্টিনিউয়াসলি সাথে থেকে হয়তো বলতে হবে। অনেক সময় তারা হয়তো নোট টেকিং করলো স্ক্রিপ্টের ওপরে, অনেক সময় তারা হয়তো সেখানে নোটসগুলো নিয়ে নিল, ডিরেক্টরের যে নোটসগুলো আছে, হাউ টু পারফর্ম দ্যাট রোল, সেগুলো থাকতে পারে। বাট যতটা মোটামুটি দেওয়া যায় দিলে কি হয়, ভাবার যে সুযোগটা পায় না, যে ভাববার যে সুযোগ অ্যাজ অ্যান কাস্ট আর ক্রিউ, তাহলে সেই ভাববার সুযোগটা তারা একটা সুযোগ পেয়ে যায়, তারপরে নেক্সট স্টেপগুলো তারা নিতে পারে। শুরুটা তাদের একটু ধরিয়ে দেওয়া, সেটা যদি স্ক্রিপ্ট থেকে পেয়ে যায় বা ওই নোটস বা ডিরেকশনটা থেকে পেয়ে যায়, ইটস এ গ্রেট থিং টু অ্যাচিভ। ওই জন্য টু অবভিয়াস এর একটা ট্র্যাপ থাকে, মনে হয় আমাদের অলরেডি আমরা এটা দিয়ে দিয়েছি, কিন্তু অনেক সময় হয়তো যে রিড করছে সে হয়তো সেটা বুঝতে পারলো না। ওই জন্য যতটা আমাদের স্টোরিটাকে বলার জন্য, প্রপারলি বলার জন্য, কনভে করার জন্য স্ক্রিপ্টে থাকা উচিত, ততটা আপনি লিখুন। এবার কতটা আপনি রাখবেন সেটা বোঝার জন্য একটা এক্সপিরিয়েন্স লাগে, সেটার জন্য স্ক্রিপ্ট আরো পড়ুন, সিনেমা আরো দেখুন, সিনেমার এফেক্টটাকে ভালোভাবে বুঝুন, দরকার হলে মিউট করে দেখুন, দেখে বুঝুন যে সিনেমাটা কিভাবে আপনাকে অ্যাফেক্ট করছে ইমোশনালি, সাইকোলজিক্যালি। সেটা দেখে তখন আপনি বুঝতে পারবেন যে আমি যদি একটা স্ক্রিপ্টকে লিখি, সেটা অডিয়েন্সকে কিভাবে অ্যাফেক্ট করবে। যখন সেটাকে ভিজুয়ালাইজড হবে, বা ডিরেক্টর যখন সেটাকে লিডারশিপ নিয়ে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন করবে, বা যখন আমরা সিনেম্যাটিক বা ভিজুয়াল মিডিয়ামে ওটাকে ট্রান্সলেট করব, অডিয়েন্স সেই সিন, ডায়ালগ, ক্যারেক্টার, পারফরমেন্স এটসেট্রা এটসেট্রা দেখে কিভাবে সেই ইম্প্যাক্টেড হবে, মানে অ্যাফেক্টেড হবে, ইম্প্যাক্টটা কতটা হবে। আমি নিজে যদি ইম্প্যাক্টটা বুঝতে পারি বা অ্যাফেক্টেড হতে পারি, তাহলে আমি এটা অ্যাটলিস্ট একটা সিওরিটির জায়গায় থাকবো, বা অ্যাটলিস্ট একটা কনফিডেন্সের জায়গায় থাকবো, যে অডিয়েন্সও সেটা দেখে অ্যাটলিস্ট কিছুটা হলেও, বা অর্ধেক হলেও, বা তার থেকে একটু বেশি হলেও অ্যাফেক্টেড হবে ইমোশনালি। সেই অথেন্টিসিটি থাকাটাও খুব প্রয়োজন। আমার নিজেরও আমি সেটার মধ্যে ইনভলভমেন্টটা দিচ্ছি, অডিয়েন্সেরও একটা ইনভলভমেন্ট থাকবে। শুরু থেকেই যদি আমি নিজে ইনভলভমেন্ট না দিয়ে জাস্ট একটা ছুড়ে দিলাম, আমার নিজের ইনভলভমেন্ট নেই, কোনো মতো একটা বানিয়ে কমোডিটি হিসাবে একটা ছুড়ে দিলাম, তাহলে কি হচ্ছে, সেই ব্যাপারটা অডিয়েন্স অনেক সময় হয়তো করে ভুলে গেল, মানে সেই ইম্প্যাক্টটা রইলো না। আর যদি আমি রিয়েলি একটা দারুণ গল্প বলতে চাই, তাহলে উই নিড টু টেক কেয়ার অফ অল দিস থিংস। ঠিক আছে, গিভ ইউর ক্যারেক্টার এ পার্সোনালিটি, যেটা বলেছিলাম, ফ্ল্যাট ক্যারেক্টার থেকে রাউন্ডেড ক্যারেক্টার করলাম, বা একটা মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার বললাম, ইউনিডাইমেনশনাল ক্যারেক্টার করলাম না, যেটা বোরিং হয়ে যায়। তো সেখান থেকে গিভ দ্য ক্যারেক্টার পার্সোনালিটি, একটা পার্সোনালিটি রইলো যেটাকে লোকে মনে রাখলো, হয়তো গল্পটা ভুলে গেল, মনে রাখলো না, কিন্তু ক্যারেক্টারটাকে মনে রাখলো, যে আমাদের কি পারফর্ম করেছিল, হয়তো পরিচিত কোনো অ্যাক্টরও নয়, কিন্তু সেই ক্যারেক্টারটার যে পার্সোনালিটি ছিল, সেইটা দেখে সেই ক্যারেক্টারটা ফেমাস হয়ে গেল, ওই রোলটা করেই হয়তো সে ফেমাস হয়ে গেল সারা জীবনের জন্য। এরকম থাকে অনেক সময়, একটা রোল করেই অনেকে ফেমাস হয়ে যায়। সো সেরকম ভাবে লিখুন যে সেই রোলটা করে যাতে অ্যাক্টরের লাইফেও একটা গ্রোথ অপরচুনিটি থাকে। না হলে যদি আমি যদি চাই যে রোলটা করে অ্যাক্টর নিচে নেমে যায়, তাহলে তো সেখানে আমরা শুরুতেই হেরে গেলাম না। ওইভাবে একটা হারার মেন্টালিটি নিয়ে কি আমরা দারুণ কিছু করতে পারি? হয়তো আমরা টাকা পেলাম, ক্ষণিকের জন্য টাকা পেলাম, কিছু পেলাম, কিন্তু আলটিমেটলি আমরা হিউম্যানিটির সাথে একটা কম্প্রোমাইজ করে ফেললাম। যদি আমরা মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে না পারি, তাহলে আমরা হিউম্যানিটিকেও কোনোভাবে ভালোবাসতে পারছি না। যদি আমরা হিউম্যানিটিকে ভালোবাসতে না পারি, মানুষকে ভালোবাসতে না পারি, তাহলে গল্প লিখবো কি করে?
মানুষকে নিয়েই তো গল্প লেখা, জীবনকে নিয়েই তো গল্প লেখা। সেই জিনিসটাই যদি আমরা না লিখতে পারি তাহলে আমরা গল্পটা লিখবো কি? সেখানে তো আমরা শুরুতেই মিস করে যাচ্ছি। অ্যান্ড নেভার অ্যাকসেপ্ট রং ক্রিটিসিজম ফ্রম পিপল হু ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনি হয়তো কিছু একটা লিখলেন, নিয়ে গেলেন একজন ভুল লোকের কাছে, সে একটা রং ক্রিটিসিজম দিল। ওই যে বলেছিলাম গ্যাপটা রয়েছে, তার আন্ডারস্ট্যান্ডিং হয়তো নেই, কিন্তু সে দেখাতে চায় যে তার আন্ডারস্ট্যান্ডিং, একটা গর্বের ব্যাপার বা দাসত্ব প্রথায় রাখতে চায়, সে হয়তো দেখাতে চায়। এই ধরনের লোকজন প্রচুর আছে, সিনিয়রিটির দাবি করে, সিনিয়রিটির রেসপেক্ট চায়, কিন্তু রেসপেক্টটাকে আর্ন করতে হয়। যে রেসপেক্ট যদি আর্ন না করতে চায় তাহলে তার জন্য সিনিয়র স্টোরি টেলিংটাকে কম্প্রোমাইজ করে কোনো লাভ নেই, বিকজ লাইফ ইজ টু শর্ট। এই সিনেমাগুলোকে বানানোর জন্য, গল্পগুলোকে বলার জন্য ইউ নিড টু টক অ্যাবাউট দিস স্টোরিজ। তাই জন্য ওইগুলো মুভ অন করতে শিখুন। হয়তো আজকে এসে ভুল ডিসিশন নিয়েছে, হয়তো আপনার সিনেমাটাকে অ্যাপ্রিসিয়েট করেনি, হয়তো দু চারটে বাজে কথা বলে দিয়েছে তার যাতে ভালো লাগে তাই জন্য। সে কিছু বোঝেই না, মানে একদম অগা। সে হয়তো বলে ফেলেছে আপনাকে দু চারটে বাজে কথা যাতে সেই মানে নিজেকে একটু স্যাটিসফাই করতে পারে। নিজে তো বুঝতে পারলো না, সেই অক্ষমতাটা থেকে, ইনকম্পিটেন্স থেকে সেই যাতে একটু বলে নিজে একটু স্যাটিসফ্যাকশন পেল। সেই ধরনের লোকজন যারা থাকে তাদের চিনতে শিখুন, তার জন্য স্ক্রিপ্টটাকে কম্প্রোমাইজ করে যাবেন না। রেসপেক্ট ইউর রাইটিং। সো নেভার অ্যাকসেপ্ট রং ক্রিটিসিজম ফ্রম পিপল হু ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই উইল কাম টু দিস এগেন, পিচিং এর সময় আবার বলবো, ন্যারেটিভের সময় আবার বলবো, ঠিক আছে? আজকে এটা নিয়ে বেশি আলোচনা করছি না, কালকে প্রচুর করে ফেলেছি। কামিং ব্যাক টু স্ক্রিন প্লে এলিমেন্টস অ্যান্ড স্ক্রিন প্লে স্ট্রাকচার। এই এলিমেন্টস গুলো আছে, কি জিনিসটা? কিচ্ছু না। আবার চলে আসছি ওই ব্যাপারটায় যে আমাদের জাস্ট এক্সকিউজ মি, প্লট লাইন বিগিন থেকে এন্ড পর্যন্ত স্টোরিটা প্রগ্রেস করছে, ক্যারেক্টারের ট্রান্সফরমেশন হচ্ছে, ক্যারেক্টার আর্ক আছে, ইমোশনাল আর্ক আছে, ন্যারেটিভ আর্ক আছে। আর্ক মানে এই যে যাচ্ছে, এই যে বিগিন টু এন্ডের মধ্যে যে যাচ্ছে, এই থ্রু ইনসিডেন্টস, থ্রু প্লট পয়েন্টস, থ্রু ইভেন্টস যাচ্ছে স্টোরিটা। একটা স্ট্রেট লাইন বা একটা স্পাইন অফ দ্য স্টোরি যদি আমি বলি, সেটা নিয়ে আরো আলোচনা করব। স্পাইনটা কি? এই লাইনটা, এখান থেকে এই পর্যন্ত স্টোরিটা, সেটাকে আমি ট্রান্সলেট করছি একটা স্ক্রিপ্ট মিডিয়ামে। মানে সেটা একটা লিটারারি মিডিয়াম হিসেবেই আমি কনসিডার করলাম। সেটা কিন্তু খাতায় মানে পাতায় থাকছে, সেটা এখনো সিনেমার ভিজুয়াল মিডিয়ামে এখনো ট্রান্সলেট হয়নি। কিন্তু ভিজুয়াল মিডিয়ামে হলে কি হতো সেটাকে ভেবে স্ক্রিপ্টটায় লেখা হয়েছে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যার জন্য বলা হয় শো ডোন্ট টেল, আই উইল টক অ্যাবাউট ইট। সিনেমাতে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন করে সিনেমাতে এই ডায়ালগ, এই সিচুয়েশনগুলো হলে কিরকম লাগতো সেইটাকে ভেবে অন পেপারে স্ক্রিন রাইটিংটা করা হয়েছে। এই যে স্টোরির আর্কটা বা ন্যারেটিভ আর্কটাকে, সেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, ট্রান্সলেট করা হয়েছে স্ক্রিপ্ট মিডিয়ামটায়, লিটারারি মিডিয়াম। পেজেস আফটার পেজেস, 10 পেজ, 20 পেজ, 30 পেজ, 40 পেজ, 90 পেজ, 120 পেজ, এরকম। এই ইনসিডেন্ট হচ্ছে, এই জিনিসপত্র হয়েছে, ক্যারেক্টার মুভ করছে, প্লট মুভ করছে, এরকম কনফ্লিক্ট চেঞ্জ হচ্ছে, রেজলিউশন হচ্ছে, এরকম। কি জিনিসগুলো দিয়ে অ্যারেঞ্জটা হচ্ছে, আমরা কি থাকবে ওখানে, এই জিনিসগুলো। সিন হেডিংটা কি? যেখানে আমার ওই টাইম অ্যান্ড প্লেসটা হচ্ছে ইন্ট এক্সট এরম ভাবে দেওয়া থাকে। ইন্টারনাল হচ্ছে, ঘরের ভেতরে হচ্ছে, ঘরের বাইরে হচ্ছে, কোন টাইমে হচ্ছে, লেখা থাকে টাইম অ্যান্ড প্লেস। অ্যাকশনটা কি হচ্ছে? ডিসক্রিপশনের পার্টটা কি হচ্ছে, ক্যারেক্টারের অ্যাকশন হতে পারে, কোন ইভেন্টের অ্যাকশন হতে পারে, আনুষঙ্গিক অন্য কোনো অ্যাকশন হতে পারে, সেই ডিসক্রিপশনটা থাকছে অ্যাকশন। ক্যারেক্টার কি থাকছে? যে ক্যারেক্টারটা কথা বলবে, সেই ক্যারেক্টারটা বা একটা কিছু ডায়লগ দেবে, সেই ক্যারেক্টারটাকে মাঝখানে এখানে আপার কেসে লিখে দেওয়া হচ্ছে। আমি দেখাচ্ছি একটু পরে স্ক্রিপ্টটা, তারপরে ব্যাক অ্যান্ড ফোর্থ যাবো। লিখে দেওয়া হচ্ছে, ক্যারেক্টারের নিচে ডায়লগটা থাকছে। প্যারেন্থেটিক্যাল কি? ক্যারেক্টারের ব্র্যাকেটে লেখা থাকছে প্যারেন্থেটিক্যাল, ক্যারেক্টারটা কিভাবে ডায়লগটা দেবে। একটা ইমোশনাল মুড হয়তো কনভে করছে, একটা ভেহিকেল দেওয়া হলো, একটা ক্যাটালিস্ট দেওয়া হলো, বা একটা মুডটাকে একটু আরেকটু এক্সপ্লিসিটলি মেনশন করা হলো, যে একটু হাসছে, এখানে কম হাসছে, এখানে একটু কাঁদছে, এখানে একটু ফিল করছে, প্যারেন্থেটিক্যালি মেনশন করা হলো। অনেকে এটা অনেক সময় পছন্দ করেন, আমি এটা মনে আগে বলেছিলাম যে অনেক সময় কি হয়, ডিরেক্টর চায় যে মানে অনেক সময় অনেকে চায় যে ওটা অ্যাক্টরের থেকে আসুক, মানে অ্যাক্টর শুড গিভ দ্যাট টু দ্য স্ক্রিন প্লে, অ্যাক্টর শুড গিভ দ্যাট টু দ্য মুভি, ইট শুড কাম ফ্রম দ্য অ্যাক্টর, ইট শুড নট বি রিটেন ইন দ্য স্ক্রিপ্ট। অনেকে চায় লেখা থাকুক, তারপরে অ্যাক্টর যদি আরো কিছু, ইফ হি অর শি ক্যান ব্রিং অন দ্য টেবল, দেন হি অর শি ক্যান। সো হোয়াট দ্য ক্যারেক্টার ইজ ব্রিঙ্গিং অন টু দ্য টেবল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা তখনই থাকবে যখন অ্যাক্টরের কিছু দেওয়ার আছে। যদি দেওয়ারই কিছু না থাকে, যদি সেই এক্সপার্টিস বা এক্সপিরিয়েন্সই না থাকে, তাহলে সে দেবে কোত্থেকে? সে চাইবে যা লেখা আছে সেটার উপরে বেস করে, বা নিজের মিসইন্টারপ্রিটেশন, যদি ডিরেক্টর যদি সেরকম না হয় তাহলে তো মিসইন্টারপ্রিট করতে করতে অ্যাক্টিং করে দেবে। সেরকমও সুযোগ আছে ইন্ডিয়ান সিচুয়েশনে। আর যদি গ্লোবাল লেভেলে আমি আবার বলি, বা গ্লোবাল গ্রেট সিনেমা, অল টাইম গ্রেটেস্ট যে সিনেমা, সেখানে আমি বলবো যে প্যারেন্থেটিক্যালি আমার অনেক সময় অনেক গ্রেট স্ক্রিপ্টেই থাকে, সেখানে যাতে একটু আরেকটু পড়তে গিয়ে যাতে একটু সুবিধা হয়, তার জন্য অনেক সময় দেওয়া হয়।
অ্যাক্টর সেখান থেকে আরেকটু বেটার করতে পারে, ইম্প্রোভাইজ করতে পারে। ডায়ালগটা দিচ্ছে সেটা তো ডায়ালগটা রইল, লাইন্স অফ ডায়ালগ, যেটা আমরা শুনছি অ্যাজ এ ডায়ালগ, কনভারসেশন বা মনোলগ, হোয়াট এভার ইট ইজ। ট্রানজিশনটা হচ্ছে যখন আমি কাট টু হচ্ছে না ফেড টু হচ্ছে, এটা কাট হলো না ফেড টু হলো, সেই জন্যই বলছি মানে ভেবে নেওয়াটা খুব দরকার। এটা অনেক সময় অনেকে লেখে না, অনেকে লেখে যে এডিটিং এ কি হবে সেটাও ভেবে স্ক্রিপ্টে লেখা থাকছে অনেকের ক্ষেত্রে। কাট টু হলো, এরপরে ফেড হলো, হালকা করে ফেড মানে একটু হালকা করে ডিজলভ হলো, এরকম হতে হতে গেল, বা ব্ল্যাক থেকে ফেড হলো না হোয়াইট থেকে ফেড হলো, এরকম অনেকগুলো ফেডের ভ্যারিয়েশনস থাকে। আর কাট হলো মানে একদম কাট, অ্যাব্রাপ্ট একটা কাট হলো, সেইটা কিরকম হবে সিচুয়েশনে, সেটার মুভমেন্টটা কিরকম হবে, সেই যে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন সেটাও রইলো। এক্সটেনশনটা আমি পরে আলোচনা করব। শর্টটা হচ্ছে সেটা কোন শর্ট, মিড শট রইলো না ক্লোজ আপ রইলো, নাকি লং শট রইলো, নাকি মিড ক্লোজ আপ রইলো, কোন ধরনের শট সেটা অনেক সময় মেনশন করা থাকে। এমফ্যাসিসটা খুব দরকার, সেটা অনেক সময় বোল্ড, আইটালিক্স বা আন্ডারলাইন করে দেওয়া থাকে। এমফ্যাসিসটা মানে এই ক্যারেক্টারটা হয়তো এরকম এমন একটা জিনিস করছে যেই জিনিসটা হয়তো খুব দরকারি একটা জিনিস, এই ক্যারেক্টারটা হয়তো এমন একটা কোনো একটা অ্যাকশন নিচ্ছে যেটা ওই সিচুয়েশনে খুব মানে মেনশন করা দরকার, মানে একটা খুব সিগনিফিকেন্ট একটা অ্যাকশন বা সিগনিফিকেন্ট একটা ডায়ালগ, বা যে ক্যারেক্টারটার নাম বলা হচ্ছে সেই জায়গাটায় হয়তো খুব সিগনিফিকেন্ট, তখন সেখানে অনেক সময় আপার কেসে করে দেওয়া হলো, অনেক সময় বোল্ড করে দেওয়া হয়, অনেক সময় আইটালিক্স করে দেওয়া হয়, আন্ডারলাইন করে দেওয়া হয়, সো যাতে অ্যাটেনশনটা ওখানে যায়, কি হচ্ছে ওখানে একটা খুব সিগনিফিকেন্ট কিছু একটা হচ্ছে সেইটা যাতে চোখে পড়ে, অ্যাটলিস্ট ফার্স্ট গোতেও যাতে চোখে পড়ে, তার জন্য অনেক সময় এমফাসিস করা হয়, মানে এক্সপ্লিসিটলি ইউ আর taking the reader's attention to those places. 12 পয়েন্ট কুরিয়ার, যেটা আমাদের ফন্ট থাকে, 12 হচ্ছে সাইজ আর কুরিয়ার হচ্ছে ফন্টের টাইপ। ইউএস লেটার পেপার আমাদের A4 সাইজে প্রচুর প্রিন্ট হয়, এটা থাকে। স্লাগ লাইনের সাথে সিন হেডিং এর কনসেপ্টটা এটা আমি পরে আবার বলবো রিগার্ডিং, যখন আমি স্ক্রিপ্টটাকে রিড করছি তখন আমি আরো ডিটেলে আসছি। বাট এই জিনিসগুলো জানাটা খুব প্রয়োজন। এই প্রসঙ্গে আমি জাস্ট এটার আগে একটু বলবো, আমি এই রিসেন্টলি আমি বলছিলাম দ্য লস্ট ডটার, একটা খুব দারুণ সিনেমা, খুব সুন্দর ডিরেক্ট করেছে ম্যাগি জিলেন হল। কনফ্লিক্টটা খুব একটা বড় প্রাধান্য আছে সেই সিনেমাটায়। আবার আরেকটা যেটা বলছিলাম যে জেন ক্যাম্পিয়নের, আমি দ্য পাওয়ার অফ দ্য ডগ বলছিলাম, যেখানে আমরা টক্সিক ম্যাসকুলিনিটি দেখছি। এবার টক্সিক ম্যাসকুলিনিটি নিয়ে যখন আমরা কথা বলছি, সেটা যদি বাজে বলে আগেই আমি ফিল্টার আউট করে দিই, তাহলে উই আর মিসিং আউট সামথিং। আমি কালকে এটা নিয়ে ডিটেলে অনেকটা আলোচনা করেছি, আবার আমি পরে আসবো রিসেন্ট মুভিজগুলো নিয়ে, হয়তো আরেকটা সেশন করে দেবো আলাদা, যে কিছু দের আর সিচুয়েশনস ওয়্যার বেনেডিক্ট ইজ পারফর্মিং, উই ক্যান সি দ্য ভালনারেবিলিটিস, মানে সাটল ভালনারেবিলিটিস, মানে এতটা সিচুয়েশন হয়ে এসছে, আমি দেখতে পাচ্ছি টক্সিক ম্যাসকুলিনিটি, হিজ ইনার লাইফ, তার কনফ্লিক্টগুলো যেগুলো আছে, উই ক্যান সি দ্যাট। কিন্তু দের আর মোমেন্টস, ভেরি সাটল মোমেন্টস, যেখানে উই ক্যান সি দ্য ভালনারেবিলিটিস অফ দ্যাট পারসন। সো সেই কন্ট্রাস্ট আমাদের খুব সুন্দরভাবে সিনেমাতে ফুটে উঠেছে। টক্সিক ম্যাসকুলিনিটি যেমন একদিকে আছে, সেরকম একদিকে ভালনারেবিলিটিও রয়েছে, যার জন্য ক্যারেক্টারটি মাল্টি ডাইমেনশনাল হয়ে যাচ্ছে, ডিফারেন্ট সিচুয়েশনে কিভাবে করছে। কার্স্টেন ডান্সটা খুব সুন্দর অ্যাক্টিং করেছে, বাট আমি কথা বলছি বেনেডিক্টের কথাই বলবো, যে এত সুন্দর অ্যাক্টিং করেছে, ওর ডিরেকশনটাও খুব সুন্দর দিয়েছে ওকে, যে কন্ট্রাস্টটা যখন হচ্ছে সেই জিনিসটা ফুটে উঠেছে, একটা রাউন্ডেড ক্যারেক্টার আমরা পেয়েছি, ফ্ল্যাট হয়নি ক্যারেক্টারটা, আরো রাউন্ডেড হতে পারতো অ্যাকর্ডিং টু মি, বাট ওই স্টোরি টেলিং কনটেক্সটের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে নট ব্যাড, খুব ভালো ডিরেকশন হয়েছে বা খুব ভালো সুন্দর অ্যাক্টিং হয়েছে। আর অন্য কোনো সিনেমায় যেটা আমি বলবো, সেখানে লস্ট ডটার তো বললাম, পল থমাস অ্যান্ডারসন যে মানে করেছে, খুব সুন্দরভাবে ডিরেক্ট করেছে এবং খুব সুন্দর একটা স্টোরি। অনেকদিন পরে পিটিএ এর সেই ওই বুগি নাইটস এর মতো ওই, আমি যদি প্যালেটটা বলি, কালার প্যালেটটা বুগি নাইটস এর কিছু কিছু হালকা ছোঁয়া পেলেও, কিন্তু আমরা ওই সেই সিনেমাটা যেটা পেলাম ইউথের, সেই আমেরিকান ইউথ, আমরা সেই যে সুন্দরভাবে স্টোরি টেলিংটা করা হয়েছে, এত সুন্দর ক্যান্ডিড ওয়েতে স্টোরিটা বলা হয়েছে, মানে আই জাস্ট লাভ দ্যাট স্টোরি, আই ক্যান রিলেট টু ইট সো মাচ। মানে আমি কত দেখেছি অ্যামং মাই ফ্রেন্ড সার্কেল সামথিং লাইক দ্যাট হ্যাপেনিং। সো সেটাকে এত সুন্দর 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 মাইনিউট নুয়ান্সেস এর মধ্যে দিয়ে ওটা সুন্দর করে করেছে। ইভেন বেনেডিক্টো যেটা বললাম, সেটাও উই ক্যান সি অ্যারাউন্ড আস, সামটাইমস উইদিন আওয়ারসেলভস অলসো। সো ওইটাই, সবার মধ্যেই কিছু না কিছু কম বেশি তো থাকেই, হয়তো ভ্যারিয়েশন করে সেটার পরিমাণটা, কিন্তু কোনোটাকে ওই ফিল্টার আউট করে দিলে, যেটা আমি সবসময় বলি, ইফ ইউ বিকাম টু জাজমেন্টাল ওয়াইল রাইটিং, ইউ আর মিসিং আউট সামথিং। অ্যাজ এ রাইটার ইউ ক্যানট বি দ্যাট জাজমেন্টাল, রাইটারের মধ্যে সেই পুরো জিনিসটা থাকতে হবে। অ্যাজ এ ডিরেক্টর ইউ ক্যানট বি আ জাজমেন্টাল পারসন, কেন আপনাকে সেই জিনিসটা দিতে হবে। when you are directing the actor, you need to tell that এই সিচুয়েশনটা এই অ্যাঙ্গারই হতে হবে, অ্যাঙ্গারটাই যদি একটা বাজে জিনিস হয়ে যায়, তাহলে অ্যাঙ্গারটা দেবে কোত্থেকে, এই সিচুয়েশনটায় আমায় হাসি হতে হবে, এই সিচুয়েশনটায় আমায় দুঃখ হতে হবে, ইউ নিড টু নো মোর দ্যান দ্যাট। তাই জন্য ইউ হ্যাভ টু বি নন জাজমেন্টাল।
অ্যাক্টর হয়তো যখন পারফরমেন্স করছে সে হয়তো নন জাজমেন্টালি হলো, বা হয়তো কোনো কোনো সময় হয়তো তার জাজমেন্টাল অ্যাটিটিউডটাকে আমি এক্সপ্লয়েট করলাম ফর দ্য সেক অফ প্রোভাইডিং দ্যাট পারফরমেন্স। সো এরকম অনেক কিছু টুলস অ্যান্ড টেকনিক্স আছে, এগুলো খুব হাইফাই ডিসকাশন। যারা হু আর রিয়েলি ইন্টারেস্টেড ইন সিনেমা অ্যান্ড আর্ডেন্ট ফিল্ম ফ্যান বা সিনেফাইল তারাও খুব বুঝতে পারবে, প্রফেশনালরা তো বুঝতে পারবে যে ইট টেক্স আ লট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিস টু আন্ডারস্ট্যান্ড অল দিস নুয়ান্সেস। ঠিক আছে, কিন্তু এগুলো বোঝাটা খুব দরকার। কেন? ফিল্ম অ্যাপ্রিসিয়েশনের জন্য খুব বোঝাটা দরকার, এবং ফিল্ম অ্যাপ্রিসিয়েশন থেকেও স্ক্রিন রাইটিং এর একটা তাগিদ আসে যে আমার তো অমুক সিনেমাটা ভালো লেগেছিল, তাহলে আমি একটু চেষ্টা করে দেখি না সেটা হচ্ছে কিনা। যেন হলিউডে যদি আমি বলি কপোলা বলি বা কিউব্রিক বলি, আরো অনেকে যারা ছিল, স্করসেসি ছিল, যখন ট্যারেন্টিনোর কথা আমরা বলছি, তারাও যখন সিনেমা লিখছে তখন তারা কিন্তু কোথাও না কোথাও, হয়তো আমি যদি বলি ট্যারেন্টিনোর কথা, স্পাগেটি ওয়েস্টার্ন থেকে প্রচন্ড ইন্সপায়ার্ড। তো সেখানে যখন আমি দেখতে পাচ্ছি, সেখানে ইন্সপিরেশনটা আমি দেখতে পাচ্ছি, কোনো কোনো মোমেন্টস এমন থাকছে সেখান থেকে স্পাগেটি ওয়েস্টার্ন থেকে ইন্সপায়ার্ড, কিন্তু সেটাকে সে নিজের মতো করে নিজের আদলে ঢেলে ইন্টারনালাইজ করে সে সেরকম ভাবে সেটাকে ডিরেক্ট করছে। তো এক একজন ডিরেক্টরের এক এক রকম ধরন আছে। আমি যেটা বললাম, ডেভেলপ ইউর স্টাইল, ডেভেলপ ইউর ভয়েস ইন রাইটিং, ইন ডিরেক্টিং, ইন অ্যাক্টিং অলসো। সো ইউ হ্যাভ আ লট টু গিভ। সেইটা যদি তৈরি না হয়, দেন ইউ হ্যাভ নাথিং টু গিভ। মানে ওখানেও একটা ডিপেন্ডেন্সি চলে এলো। ঠিক আছে, তো সেখানে মানে একটা খুব সুন্দর রিলেশনশিপ হয়, যেটা আমি বলেছি। কিন্তু সবকিছু স্টার্ট হয় হচ্ছে স্ক্রিপ্ট থেকে, যেখানে আমার স্টোরিটা আছে, ডায়ালগ আছে, সিচুয়েশন আছে, কনফ্লিক্ট আছে। সেখান থেকে ডিরেক্টর নিয়েও ডিরেক্ট করছে, ডিরেক্টর হয়তো আরো বেশি কিছু সেখান থেকে পাচ্ছে, রিডিং বিটুইন দ্য লাইনস, কনটেক্সট, সাবটেক্সট, কন্টেন্ট সবকিছু নিয়ে হয়তো করছে। একটারও হয়তো সেটা পাচ্ছে, ডিরেক্টরের সাথে একটা ক্রিয়েটিভ ডিসকাশন করছে। কিন্তু স্ক্রিপ্টের মধ্যে যতটা থাকে সেটা আর কি ভাববার সুযোগটা আমাদের দেয়। স্টোরির ওভারঅল একটা ভিউ বা কিছুটা হলেও আমরা যেন জেনে গেলাম, এবার আমরা উই ক্যান ওয়ার্ক অন ইট, then we can do these creative discussions, we can play around with it, and we can make something happen, something greater happen, coherent synergy যেটা আমরা বলি, সেটা we can make it happen. ঠিক আছে, now we will take a Titanic as an example and we will see each and everything যেটা হচ্ছে। ওহো, I'm really sorry, আরো এটা রয়েছে না। I will straight away go to Titanic. চলো, let's see Titanic. কালকে এটা সাউন্ডটা আসেনি মনে হয়, দেয়ার ওয়াজ সাম প্রবলেম, এনিওয়েজ আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তো এখানে যদি আমি টাইটানিকের স্ক্রিপ্টটা দেখি, আমি ফার্স্টে বলেছি কি বেসিক প্লট ওভারঅল যদি আমি দেখি, থিম বলি, বা যদি আমি বেসিক প্লটটাকে দেখি, তাহলে আমি বলছি যে কয়েকটা প্লটের ওভারল্যাপ এলিমেন্ট আছে, ওভারল্যাপ না, কয়েকটা প্লটের মিক্স আছে, মানে এলিমেন্টস গুলো রয়েছে এই প্লটের, এই প্লটের, এই প্লটের, এবং আরো অনেক কিছু আছে। আমি 36 ড্রামাটিক সিচুয়েশনস যখন বলবো তখন আরো এগুলো নিয়ে আলোচনা করবো। বাট একটা লাভ স্টোরি তো আমি ওভারঅল ধরে ফেলতে, যদি ব্লান্টলি আমি ব্রডলি বলি, একটা লাভ স্টোরি, আনকন্ডিশনাল লাভ যদি আমি বলি, তার স্ট্রাগলস গুলো রয়েছে। তো ফার্স্টে কি থাকছে, ফার্স্টে আমার এখানে এটা এডুকেশনাল পারপাসের জন্য। আর এই টাইটানিক জেমস ক্যামেরন যখন লিখেছে, ওদের নাম থাকছে, কাস্টের নাম দিয়েছে কেট উইন্সলেট এন্ড অল দিস পিপল, জেমস ক্যামেরন। আবার শুরু হচ্ছে ব্ল্যাকনেস দিয়ে। আচ্ছা, এই নাম্বারিংটা কেন সেটা আমি বলবো। প্রোডাকশন স্ক্রিপ্টে অনেক সময় নাম্বারিংটা থাকে, মানে সিন ডিভিশন, তারপরে যখন স্ক্রিপ্ট সুপারভাইজার দেখবে, ওদের সবাইকে অনেকটা হেল্প করে আর কি, কতটা কি হবে, শিডিউলিং, বাজেটিং, স্কেডিউলিং, বাজেটিংটাও তো হয় তখন, এগুলোর জন্য অনেক কিছু ওই স্ট্রাকচার করতে হয় আর কি। অনেক প্ল্যানস থাকে, শিটস থাকে, এক্সেল শিটস থাকে, স্টুডিও মাইন্ডার বলে একটা সফটওয়্যার আছে, খুব হেল্প করে। সো আই উইল টক অ্যাবাউট অল দিস থিংস, বাট ফার্স্ট ড্রাফট, স্পেক স্ক্রিপ্ট, প্রোডাকশন স্ক্রিপ্ট, এগুলো নিয়ে পরে আসছে। ঠিক আছে, মানে নাম্বারগুলো খুব একটা ম্যাটার করে না, নাম্বারগুলো খালি এই যে এক একটা প্যারাগ্রাফ হচ্ছে সেগুলোকে খালি নাম্বার দিয়ে করা হচ্ছে, কারণ এক একটা সিন হেডিংটা এক একটা নাম্বার হয়ে যায়। এই যে ব্ল্যাকনেসটা এখানে বলছে, মানে শুরু হচ্ছে, ওই ফেডটাই হচ্ছে, ফেড ব্ল্যাক থেকে ফেডটা হলো। তা কি হচ্ছে, এই যে এই ফার্স্টে কি হচ্ছে দেখুন, ফার্স্টে এটা হচ্ছে আমাদের অ্যাকশন পার্টটা, যেখানে আমাদের ডেসক্রিপশনটা থাকছে। এই যে লাইটটা আস্তে আস্তে এলো অন্ধকারের মধ্যে, তারপরে গ্রোয়িং টুগেদার, সবসময় প্রেজেন্ট টেন্সে লেখা, এটা কিন্তু মনে রাখতে হবে, আমরা প্রেজেন্ট টেন্সে স্ক্রিপ্টটা লিখি। ঠিক আছে, এখানে দেখুন ফার্স্টে দেখবেন, এই যে আমার যেখানে একটা কার্সারটা দেখা যাচ্ছে কিনা জানি না, বাট এই যে এই লাইনটা, এই যে ব্ল্যাকনেসের পরে সেকেন্ড লাইনটায় দেখুন, দে রিজলভ ইনটু টু ডিপ সামারসিবলস। এই যে ডিপ সামারসিবলস, এটাকে কিন্তু বোল্ড করা হয়েছে, এটা একটা এমফাসিস। কেন, যখন একজন সিনেমাটোগ্রাফার যখন কাজ করবে, বা আর্ট ডিরেক্টর বা প্রোডাকশন ডিজাইনার যখন কাজ করবে, তখন এই জিনিসটা তার প্রথমেই চোখে পড়লো, যে কিভাবে সে ডিজাইন করবে, সেটাকে প্রপ থাকলে প্রপ কিভাবে করবে, বা সেটাকে ওই সিচুয়েশনে কিভাবে ক্যামেরাটাকে সেট আপ করবে, কিভাবে ওটাকে কনভে করবে ভিজুয়ালি, সেটার জন্য এখানে বলে দিল যে কি আমরা ফার্স্টে দেখছি, এরকম একটা। তারপরে আবার আসছে এই যে ফিল ফ্রেম, টু ফিল ফ্রেম, ক্লোজ এনাফ টু ফিল ফ্রেম যখন হচ্ছে, তখন আমায় বলছে ফিল ফ্রেম বলছে, কেন এই অ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট।
এই যে ফিলিং ফ্রেমটা হচ্ছে এই অ্যাকশনটা ডিরেক্টর যেহেতু রাইটার, যেটা আমি আগে বলেছিলাম, তার জন্য আমি এটা আরো নিয়েছি যে ডিরেক্টর রাইটার যেহেতু, যে ও ভেবেই নিচ্ছে যে সিনেমাতে কিভাবে আস্তে আস্তে এই ট্রানজিশনটা হবে, কিভাবে জিনিসটা ওই মিজঅসেনের মধ্যে কিভাবে রিপ্রেজেন্টেড হবে, সেটা ওই জন্য এগুলো করা হচ্ছে। ঠিক সেরকম ভাবে আমি বলি যে টিল্টিং ডাউনটা ও লিখে দিয়েছে, ক্যামেরার কিভাবে মুভমেন্ট হবে বা ক্যামেরাটা কিভাবে অডিয়েন্স কিভাবে দেখবে, ডিরেক্টিং দ্য আই অফ দ্য অডিয়েন্স, সেগুলো কিভাবে থাকবে সব এখানে লেখা আছে। তো ফার্স্ট এরটাই আমি দেখলাম শুধু অ্যাকশন আর ডেসক্রিপশন রইলো। সেকেন্ডটাই যদি আমি দেখি, সেখানেও আমি দেখছি সিন হেডিং, এই যে ফার্স্টে এক্সটার্নাল অর ইন্টারনাল মির ওয়ান নর্থ আটলান্টিক ডিপ, নর্থ আটলান্টিকে এখানে হচ্ছে, এটা এখানে বলা আছে, তো সেখানে আমি দেখলাম। তারপরে আবার এই পুশিং ইন, এগুলো হচ্ছে এই মুভমেন্টসগুলো, মানে কি হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো, এইটা এই যাতে কনভে হয় থ্রু দ্য সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ, যার জন্য এগুলো সব এমফাসিস করা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানেও অ্যাকশন ডেসক্রিপশন হলো। এখানে এই যে ব্রক লাভেট যেই নামটা দেওয়া হলো, এখানে ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, এই আপার কেসে দেওয়া হয়েছে ব্রক লাভেট, হি ইজ ইন হিজ লেট 40s, মানে ইন্ট্রোডাকশন করা হচ্ছে ক্যারেক্টারটাকে, কত বছর, কত এজ, তার কি কি আছে ফিচার্স, অ্যাট্রিবিউটস, সেগুলো একটু এখানে বলা হয়েছে। প্রথম যেহেতু ইন্ট্রোডিউস করা হচ্ছে, তখন প্রথম বলার সময় এগুলো একটু বলা হয়। ওকে, নেক্সট পেজ, চটাপট চলে যাব। এই যে কাট টুটা থাকছে, এটা হচ্ছে ট্রানজিশন পার্টটা, কাট হচ্ছে এক একটা করে, এখানে কিন্তু ফেড হয়নি, ট্রানজিশনটা ফেড হয়নি, কাট হচ্ছে। এডিটিং এটা ডিসিশনটাও এখানে লেখা আছে, মানে কতটা মেটিকিউলাস হলে এগুলো স্ক্রিপ্টে থাকে। মানে আমি নিজে লিখি বলে আই ক্যান রিলেট টু ইট এ লট, বা কেউ হয়তো ডেসক্রিপশনটা বেশি লেখে, কেউ হয়তো ডেসক্রিপশন কম লিখে ডায়লগ লেখে, কেউ হয়তো অন্যরকম ভাবে লেখে। আলফান্সো কিউরন যেমন ডেসক্রিপশনটা খুব ভালো লেখে, আমি নিজে পার্সোনালি ডেসক্রিপশনটা কোনো স্ক্রিপ্টে অনেকটা লিখি, অনেক স্ক্রিপ্টে হয়তো কম লিখি। আমি যেটা করি সেটা পার্সোনালি আমি বলতে পারি, মানে ইটস নট লাইক যে ওয়ান সাইজ ফিটস অল। যখন যেটা মনে হয় তখন আমি সেরকমভাবে স্টোরি টেলিংটা, মানে স্ক্রিপ্টটা পড়ে, যাতে যে পড়ছে, সেটা হতে পারে এক্সেক প্রডিউসার বা যে রিডার হয়, সে পড়ে যাতে সেই ফিলটা পায়, সেটার জন্য যা যা থাকা উচিত আই নো ভেরি ওয়েল। সো সেই অনুযায়ী আমি স্ক্রিপ্টটাকে লিখি, বাট অল দিস এলিমেন্টস আই হ্যাভ ইমপ্লিমেন্টেড ইন মাই স্ক্রিপ্ট। সো অ্যাজ ইউ নো ইউ ক্যান এক্সপ্লোর অলসো, ঠিক আছে। এখানেও আমি দেখছি অ্যাকশনসটা রয়েছে, মিড ওয়ানটা দেখানো হচ্ছে যে কি হচ্ছে, এন্টার ফ্রেম কি হচ্ছে, আস্তে আস্তে এলো, সিনেমাটিক্যালি পুরো কনভে করা হচ্ছে। মানে ইফ ইউ রিড দ্য স্ক্রিপ্ট, আপনি দেখতে পাবেন এটা কিন্তু আমার গল্প বলার থেকে কতটা আলাদা। এই প্রেজেন্ট টেন্সে সবকিছু হচ্ছে, মানে অ্যাজ ইফ ইট ইজ হ্যাপেনিং। মানে সিনেমাটা যখন আমরা দেখছি, তখন তো আমরা বিইং ইন দ্য মোমেন্ট থাকছি, মানে সিনেমাটা ইজ হ্যাপেনিং, দ্যাট সিনেমা ইজ হ্যাপেনিং ডিউরিং দ্যাট টাইম। সো এই প্রেজেন্ট মোমেন্টের ফিলটা আনাটা খুব দরকার। যখন আমি স্ক্রিপ্টটা পড়ছি, যেন আমি সিনেমাটা দেখলে যেমন আমার সিন বাই সিন আস্তে আস্তে যেত পরপর, ঠিক তেমনই আমি যখন স্ক্রিপ্টটা পড়বো, দ্য ফিল শুড বি লাইক দ্যাট আই এম জাস্ট লাইক ট্রাভার্সিং থ্রু দ্য পেজেস and the cinema is actually unfolding. The cinema is happening through the words, through these pages. So the cinema is actually happening. ওই জন্য প্রেজেন্স টেন্সটা দেওয়া হয়, সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটার উপরে বা ভিজুয়াল মিডিয়ামটার উপরে জোরটা খুব দেওয়া হয়, কেন ওটা লেখাটা পড়ে যাতে আমি ভিজুয়ালাইজ করতে পারি বা ভাবতে পারি যে ওটা আমি দেখছি, বা ওটা হলে আমার মতো হলে বা হলে কি হতে পারতো, সেই অনুযায়ী আমি ডিরেক্টরও হয়তো সিলেক্ট করলাম, বা ও নিজে ডিরেক্ট করলে সে হয়তো আরেকটু বললো যে আমি ভাবছি এটা হয়তো ক্লোজ শট হলো, এটা হয়তো একটু মিড শট হলো, এটা হয়তো একটু লং শট হলো, সে হয়তো সেটাও তখন পিচ করতে গিয়ে বললো কয়েকটা সিচুয়েশনে। অনেক সময় থাকে না, আপনি এটা কিভাবে ভাবছেন একটু বলুন তো, তখন সে হয়তো বললো আমি ভাবছি এটাকে এইভাবে হবে, তখন সেখানে একটা ডিসকাশন হলো, মিউচুয়াল ডিসকাশন, ঠিক আছে। এইখানে আমি দেখাচ্ছি ক্যারেক্টারটা, তাহলে আবার একটু ব্যাক অ্যান্ড ফোর্থ করি। সিন হেডিং আমি দেখেছি, সিন হেডিং এটা এই যে শুরুতে এক্সটার্নাল, দ্য বটম অফ দ্য সি, এরকম টাইপের। 3 নম্বরে যেটা আছে, নাম্বার 3। আচ্ছা, অ্যাকশনটা কোনটা গেলাম? অ্যাকশনটা হচ্ছে এই যে তারপরে যে প্যারাগ্রাফটা আছে, এটা হচ্ছে অ্যাকশন, ঠিক আছে। ওকে, কামিং ব্যাক টু দ্য ক্যারেক্টারে পরে আসছি, একটু দেখে নিই ট্রানজিশনটা কি। এখানে হচ্ছে যে কাট টু, এটা হচ্ছে ট্রানজিশনটা। ওকে, প্যারেন্থেটিক্যালটা কি? প্যারেন্থেটিক্যাল কি আছে? না থাকলে বলবো না, ক্যারেক্টারটা বলবো। হ্যাঁ, প্যারেন্থেটিক্যাল আছে। এই যে অ্যানাটলি, এই যে 4 নম্বরে নাম্বার 4, এই যে অ্যানাটলি, এখানে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে মিডিলে, এরম ভাবে লেখা হয়, মিডিলে ক্যারেক্টারটা লেখা হয়। তাহলে অ্যানাটলি হচ্ছে ক্যারেক্টারটার নাম, এই আপার কেসে, এটা মানে ক্যারেক্টার। এই যে ব্র্যাকেটে যদি কিছু থাকে, হেভি রাশিয়ান অ্যাকসেন্ট, তাহলে অ্যাকসেন্টটা কি সেটাকে এমফাসাইজ করার জন্য, বা অ্যাকসেন্ট অ্যাকচুয়ালি কি? রাশিয়ান অ্যাকসেন্ট। What do you want to do with me? এরকম সামথিং যে অ্যাক্টিং থাকে, এই যে হেভি রাশিয়ান অ্যাকসেন্ট থাকে, সেটাকে কিভাবে আমি করব? Здравствуйте, очень хорошо, that's Russian.
সো সেখান থেকে যখন আমি বলছি সো হেভি রাশিয়ান অ্যাকসেন্টে আমি কিভাবে বলবো সেটা বলার জন্য প্যারেন্থেটিক্যালি বলা হয়েছে, যাতে অ্যাক্টরকে ডিরেক্ট করাতে আরো সুযোগ হয়, মানে অ্যাক্টর যখন পড়ছে সে কিভাবে কথাটা বলবে সে যাতে দেখে বুঝতে পারে। ঠিক আছে, প্যারেন্থেটিক্যাল হলো ডায়ালগ। এবার ডায়ালগটা যখন হচ্ছে তখন কোনটা ডায়ালগ, এইটা হচ্ছে ডায়ালগ। এই যে উই আর হিয়ার, এটা হচ্ছে একটা ডায়ালগ, এই পোর্শনটা হচ্ছে ডায়ালগ। এইখানে যখন আমাদের এইটা হচ্ছে বডিনেট যখন বলছে তখন কাম লেফট এ লিটল, শি ইজ রাইট ইন ফ্রন্ট অফ আস, 18 মিটার্স, 15, 13, ইউ শুড সি ইট। এই যে যখন বলছে এই পার্টটা হচ্ছে আমার ডায়ালগ। তারপরেই অ্যানাটলি চলে এলো, ডু ইউ সি ইট, আই ডোন্ট সি ইট, দে দে দে, যখন বলছে তো এইখানে এই যে ডায়ালগটা হলো, ডিপেন্ড, আমি একটু হালকা চলেই বলছি সিরিয়াসলি না বলে, বাট মোটামুটি ডায়ালগটা যখন রিড করলাম তখন এরকম ভাবে ডায়ালগটা আমরা রিড করি। আচ্ছা, শর্টটা তো এখানে বলেনি, তাই আমাদের বাকিগুলো নিয়ে আর ভেবে লাভ নেই। তাহলে সিন হেডিং, অ্যাকশন, ক্যারেক্টার, প্যারেন্থেটিক্যাল, ডায়ালগ, শর্ট না ট্রানজিশন, এই কটা আমরা এখানে দেখলাম, এমফাসিস দেখেছি। তারপরে আমরা খালি এবার মুভ করব। 3 নম্বর পেজে আছি, কিছু একটা হচ্ছে হচ্ছে হচ্ছে, দেখবো আমরা সব জিনিসগুলো এরকম। এই যে এখানেও ক্যারেক্টার প্যারেন্থেটিক্যালি কন্টিনিউটা অনেক সময় থাকে, যখন আমাদের কন্টিনিউ হয়ে যাচ্ছে একই ক্যারেক্টার যখন ডায়লগগুলো বলে যাচ্ছে তখন আমরা কন্টিনিউ করি, করে তারপরে সেটাখানে সেইটারও একটা ফ্যাক্ট আছে, তারপরে এই ক্যারেক্টার চলে এলো আবার এই ক্যারেক্টার চলে এলো। ঠিক আছে, এখানে আছে রোজকে ইন্ট্রোডিউস করা হয়েছে, এখানে এতক্ষণ রোজকে আমরা দেখিনি, এখানে রোজ এসছে, কোথায় রোজ এসছে, এই যে লিজি ক্যালভার্টকে দেখেছে, ইয়াঙ্গার মোমেন। ঠিক আছে, তাহলে প্লিজ ডিয়ার, রোজ প্রথম এই যে ডায়ালগটা বলছে, তার আগে কি ছিল রোজ, তার আগে ছিল না, তার আগে ছিল না, তাহলে এখানে আমরা রোজকে প্রথম দেখতে পেলাম কোথায়, 10th পেজে। আই উইল বি গড ড্যাম, এইটা একটা খুব সিগনিফিকেন্ট একটা মোমেন্ট। ইফ ইউ মানে এখানে যখন এই যে লকেটের ছবিটা, যে নেকলেসটা, যে নেকলেসটা আমাদের সেই স্কেচটা যেটা থেকে করা হয়েছিল, লিও যেটা জ্যাক বা লিও যে স্কেচটা করেছিল, সেই স্কেচটা যখন করা হয়েছিল সেই ছবিটা যখন দেখানো হয় তখন রোজের এই এক্সপ্রেশনটা ছিল, আই উইল বি গড ড্যামড। তারপরে এখানে সেই মুভটা হচ্ছে, তারপরে যখন রোজকে নিয়ে আসা হয় সেই কথাগুলো জানা হচ্ছে, টাইটানিকের গল্পগুলো শোনা হচ্ছে। তবে এই সিচুয়েশনটা খুব একটা সিগনিফিকেন্ট সিচুয়েশন ছিল। আবার যাচ্ছি আবার যাচ্ছি আবার যাচ্ছি, সব এই সিচুয়েশন হলো, এভাবে আস্তে আস্তে প্রগ্রেস করছে। তাহলে এখানে আমি আর বেশি কিছু বলবো না, ইউ উইল সি এরকম যে এই সিচুয়েশনটা দেখলে আমি দেখছি যে ডেসক্রিপশন পুরো আছে, প্রচুর আছে। এই যে এই জায়গাটা দেখলে আমি দেখছি এখানে ডেসক্রিপশন প্রচুর আছে, ডায়ালগ কম, মানে প্রচুর কিছু হচ্ছে। এইখানে আবার এই যে কার্টুর জায়গায় ম্যাচ ডিজলভ দেওয়া হয়েছে, এখানে ট্রানজিশনটা অন্য, সেটা দেখে শেখার আছে। ঠিক আছে, এইভাবে চলবে এটা। মোটামুটি আমি স্ক্রিপ্টটা কিরকম দেখতে হয় সেটা বলে দিলাম, তারপরে ইউ উইল গো থ্রু সাম স্ক্রিপ্টস অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আর মোটামুটি এলিমেন্টসগুলো আমি বললাম, এই যে পেজগুলো যাচ্ছে তার মানে হচ্ছে যে লাইনটা বলেছিলাম এই লাইনটাই আমি আস্তে আস্তে মুভ করছি। এই যে লাইনটা আমি এখান থেকে বিগিন যদি বলি, এটা একটু উল্টো দেখাবে এখানে, বাট আন্ডারস্ট্যান্ড দিস ইজ দ্য বিগিন। সেটা যদি আমি বিগিন থেকে আস্তে আস্তে এরকম ভাবে মুভ করি তার মানে হচ্ছে আমি পেজটাকে আস্তে আস্তে উল্টাচ্ছি, মানে বিগিনটাকে মুভ করে করলাম, লাস্টে গিয়ে পেজটা শেষ হবে। আর মানে আনফোল্ড হচ্ছে ন্যারেটিভটা, আস্তে আস্তে আমরা জানতে পারছি আরো ক্যারেক্টার, আরো ক্যারেক্টারের আরো কনফ্লিক্ট, ক্যারেক্টারটা আরো এক্সপোজিটরি হচ্ছে, ক্যারেক্টারের ইমোশনস গুলো আরো হচ্ছে, ক্যারেক্টার হয়তো কোনো অ্যাসপেক্টে আমরা দেখতে পাইনি, একটা সিচুয়েশন হলো সেখানে তার ডিসিশন চয়েসেস গুলো, সেখান থেকে আমরা ক্যারেক্টারের পার্সোনালিটি দেখতে পাচ্ছি, বা ডায়লগ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, অ্যাকশন দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এইগুলো আস্তে আস্তে বিভিন্ন ইনসিডেন্টস হবে, প্লট পয়েন্টস হবে, বা ইভেন্টস হবে, যেগুলো দিয়ে আমরা জানতে পারবো। ঠিক আছে, ওকে, কামিং ব্যাক টু দ্য প্রেজেন্টেশন এগেন, I'll quickly finish it. টাইপস অফ স্ক্রিপ্ট হয়, ড্রাফট হয়, হয়তো আপনি ফার্স্ট ড্রাফটটা লিখলেন, নট নেসেসারিলি বেস্ট হতে হবে, অনেকে শুরুতেই ফার্স্ট ড্রাফটটাই দারুণ করে দেয়, তবে ইম্প্রোভাইজেশনের সুযোগ সবসময় থাকে। একটু অবজেক্টিভলি কয়েকদিন পরে বা কিছু সময় পরে একটু ঘুরে এসে আবার দেখলে মনে হয় এই ভুলটা হয়তো সাবজেক্টিভলি আমরা দেখতে পাচ্ছিলাম না,
অবজেক্টিভলি দেখলে মনে হয় একটু ইম্প্রোভাইজেশন এখানে করা যায়, ডায়লগটা হয়তো এটা একটু বেটার হতে পারে, সিচুয়েশনটা হয়তো এখানে একটু বেটার হতে পারে, সো উই ক্যান ডু অল দোজ থিংস। স্ক্রিপ্টমেন্ট যেটা হয় জেমস ক্যামেরন করেছে, মানে ট্রিটমেন্ট আর স্ক্রিপ্ট একসাথে। স্ক্রিপ্টমেন্ট আমি নিজে প্রচুর করেছি, আমি জানি মানে ট্রিটমেন্টটা কিভাবে ট্রিটমেন্টটা হবে, মানে ওই যে বলেছিলাম লিটারারি মিডিয়াম যদি আমি স্ক্রিপ্টটাকে ধরি অন পেপার বা ডিজিটালি যদি আমি বলি সেখানে থ্রু ওয়ার্ডস, সেই একটা লিটারারি মিডিয়াম থেকে উই আর ট্রান্সলেটিং ইনটু ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন, কি বলবো, উই আর ট্রান্সলেটিং ইট ইনটু আ ভিজুয়াল মিডিয়াম উইচ ইজ দ্য সিনেম্যাটিক মিডিয়াম, রাইট? সো সেখানে সিনেম্যাটিক একটা ল্যাঙ্গুয়েজ আছে বা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে যখন আমি করছি ট্রিটমেন্টটা কি থাকছে, ওই ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনটা কিরকম আছে বা সেই ট্রিটমেন্টটা কিরকম হবে সিনেম্যাটিক অন স্ক্রিনে বা সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটাই বলতে গেলে ট্রিটমেন্টটা কিরকম হবে, সেখানে অনেক কিছু দেওয়া থাকে। কাস্ট অ্যান্ড ক্রিউ সবার জন্যই, বিশেষত ক্রিউয়ের জন্য আরো বেশি দেওয়া থাকে, মানে ক্রিউ কিভাবে সেই এন্টায়ার জিনিসটাকে সিনেম্যাটিক্যালি বলবে। কাস্টও তাও ডায়ালগ সিচুয়েশন কনফ্লিক্ট হলে চলবে, ট্রিটমেন্টটা আরো বেশি হেল্প করে হচ্ছে, কাস্টকে ডেফিনেটলি করে, সবাইকেই হেল্প করে, তবে ক্রুকে অনেক সময় আরো বেশি হেল্প করে। যে প্রোডাকশন ডিজাইন করবে, যে আর্ট ডিরেকশন করবে বা যে সিনেমাটোগ্রাফি করবে, সে হয়তো আরো অনেক কিছু জানতে পারলো ট্রিটমেন্টটা থেকে, ওয়ার্ডস এর থেকে বেশি হয়ে আরো ট্রিটমেন্টটা হলো। তো সেখানে স্ক্রিপ্ট আর ট্রিটমেন্ট একসাথে থাকে, যেটাকে স্ক্রিপ্টমেন্ট বলে অনেক সময়। প্রোডাকশন স্ক্রিপ্ট যেটা বললাম, ওই নাম্বারস গুলো দেওয়া থাকে লাস্টে, মানে এইটাই যাচ্ছে শুটিং এ, এটাই আলটিমেটলি আমি লক করলাম, এটাই তারপরে শুটিং এ যাচ্ছে, তারপরে ইম্প্রোভাইজেশন হলো অন সেট, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট মোর অর লেস আমি জানি যে এই স্ক্রিপ্টটা নিয়ে আই ক্যান স্টার্ট দ্য প্রোডাকশন, প্রি প্রোডাকশন থেকে প্রোডাকশনে আই ক্যান গো, সেটা একটা ব্যাপার। ফ্রিডম অফ দ্য অ্যাক্টর, ডিরেক্টর, কাস্ট অ্যান্ড ক্রিউ যেটা আছে, এটা নিয়ে কালকে খুব বলেছিলাম যে ফ্রিডম অফ দ্য অ্যাক্টর, ডিরেক্টর, কাস্ট অ্যান্ড ক্রিউ, একটু এটা আগেই বলে ফেলেছিলাম যে ওই যেটা বললাম প্যারেন্থেটিক্যাল যদি আমি না দিই তাহলে হোয়াট দ্য অ্যাক্টর ইজ ব্রিঙ্গিং অন টু দ্য টেবল, সেটা দ্যাটস এ গ্রেট থিং ফর আ ডিরেক্টর, দ্যাটস এ গ্রেট থিং ফর আ মুভি অলসো, যে সেখানে আমি পুশ করছি, আই এম পুশিং দ্য অ্যাক্টর টু ব্রিং সামথিং, টু গিভ সামথিং মোর হুইচ ইজ নট দেয়ার ইন দ্য স্ক্রিপ্ট। তো সেই জিনিসটার জন্য ফ্রিডম অফ দ্য অ্যাক্টর, ডিরেক্টর থাকতে পারে, কাস্ট অ্যান্ড ক্রু থাকতে পারে, কে কোন জায়গাটা থেকে আরো বেশি কিছু আনছে, এবং হয়তো মানে স্ক্রিপ্টে আছে তারপরেও ক্রিয়েটিভ ডিসকাশনের একটা জায়গা আছে, আরো অনেক কিছু, এটা নিয়ে আমি পরে আরো আলোচনা করব কিভাবে হয়। রিডিং বিটুইন দ্য লাইন্স ভেরি ইম্পর্টেন্ট ফর আ ডিরেক্টর, শুধু লাইন্স না, ডিরেক্টরস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জব ইজ রিডিং বিটুইন দ্য লাইন্স। সেখানে আমি কনটেক্সট আছে, সাবটেক্সট আছে, কিভাবে আমরা দেখি সাবটেক্সট আরো বেশি ম্যাটার করে, সাবটেক্সটাকে কনভে করাটা অ্যাজ আ ডিরেক্টর বা একটা ওই সিনেম্যাটিক বা সিনেম্যাটিক স্টোরি টেলিং যদি আমি বলি, সেখানে সাবটেক্সটাকে কনভে করাটা আরো বেটার, মানে ডেপথটা আরো বেশি থাকে রাদার দেন কনভেইং দ্য কনটেক্সট। সো হাউ মাচ টু রাইট অন স্ক্রিপ্ট, হোয়াট নট টু, আই হ্যাভ অলরেডি মেনশনড ইট, যে কতটা আমি রাখছি, কতটা আমি রাখছি না। সামটাইমস ওই কতটা আমি রাখছি না দ্যাট বিকামস মোর ইম্পর্টেন্ট, ওই যে না রাখাটা দ্যাট ইজ সেইং মোর। সো ইউ শুড নট বি ভার্বোস অলওয়েজ। আগে যেটা হতো, অনেকে থিয়েটার থেকে সিনেমাতে আসতো, ওই জন্য তাদের একটু মনে হতো যে ডায়লগ যদি আমি একটু কমিয়ে দিই, ডায়লগটা যদি আমি না বলি, মেবি আই এম কম্প্রোমাইজিং উইথ দ্য স্টোরি, বাট দ্যাট ইজ নট দ্য কেস। Ultimately, you have to understand, you have to show or don't tell. Sometimes you have to tell as well as you have to show, depending on the situation totally. But this is a cinematic medium, this is a visual medium. Sometimes when you are speaking those dialogue explicitly, that is needed in that situation. যার জন্য হয়তো অনেকক্ষণ ধরে একই ডায়লগ আমরা অনেকক্ষণ ধরে একটা ডায়লগ ডেলিভারি চলছে, একটা কনভারসেশন চলছে, তার কারণ সেই ডায়লগটা দরকার আছে, প্রগ্রেস হচ্ছে কিছুটা, বা হয়তো স্ট্যাগনেশনটাও যদি আমি দেখাতে চাই ডায়লগের মধ্যে দিয়ে দেখাচ্ছি। তো এই জিনিসটা কোন জিনিসটা কোথায় দরকার সেটা জানাটা খুব দরকার। এইটা ওখানে হয়েছে বলেই কপি করে দিলাম সেরকম কোনো ব্যাপার না, বুঝে করাটা দরকার। ইম্পর্টেন্স অফ ব্যাক স্টোরিজ অ্যান্ড ক্যারেক্টার স্টোরিজ আমি বললাম, আমি নিজে পার্সোনালি করি, আমি জানি কয়েকজন যারা করে, ট্রিমেন্ডাসলি হেল্পফুল। Anyone can come to you and can ask any question, you will be in a better position to answer those questions. For the creative direction, for the creative leadership, for the creative storytelling, as well as for guiding the actors, performers, cast and crew. Anyone, be it the actors, be it the other crew members, anyone, they can come to you and ask you any question. You will provide them with food for thought, creative discussions, তারপর কি বলবো আরো, scope for improvisation based on your backstories and character studies. ঠিক আছে, একটা ডায়লগ যদি এখানে থাকে, I know 10 more pages about that character, and from those 10 pages I'm writing this one dialogue. So if somebody is really experienced, he can get from that one dialogue that the person
has researched or at least experienced those 10 pages or what can be there in those 10 pages. যদি না থাকে, you go back to those 10 pages and you can find something. যার জন্য সেখান থেকে টুইক করারও খুব সুবিধা হয়. If you want to tweak any dialogue or situation, you can go to the backstory, you can go to the character studies, and you can tweak those dialogues and you can tweak those situations. You should know your character so well that you are able to answer any question that come from anyone. Very important. এখানেও যদি কোনো কোয়েশ্চেন থাকে এইটা জানার জন্য, you ask me, I will provide you the answers or suggestions or creative discussions or debates. ঠিক আছে? The essence of the narrative, the story থাকতে হবে, অনেক সময় কোনো মানে নেই. The essence of the narrative, সেটা কি কনভে হচ্ছে? স্ক্রিপ্টের মধ্যে যদি কনভে হয়, অনেকে একটু কনফিডেন্স পেয়ে যায়, তাহলে হয়তো সিনেমাতেও হয়ে যাবে। এবং কনভে হওয়াটা উচিত, কারণ আলটিমেটলি অ্যাটলিস্ট মোস্ট অফ দ্য পার্ট হওয়াটা উচিত, বা কোথাও যাচ্ছে সেই জিনিসটা অ্যাটলিস্ট থাকা উচিত। এরকমও হতে পারে যে আমরা একসাথে করতে করতে স্ক্রিপ্টটাকে ডেভেলপ করতে করতে গেলাম, সেরকম সিনেমা হয়েছে, সেরকমও দারুণ সিনেমা, চার্মিং সিনেমা, এক্সপ্লোরেটরি সিনেমা আছে। কিন্তু তার জন্য ডিরেক্টরের লিডারশিপটা দরকার। হয়তো আমি এক্সপ্লোর করতে শুরু করলাম, তারপরে গিয়ে ডিরেক্টরই মনে হলো আমি তো ভাই জানি না আমি কোন দিকে যাচ্ছি। সেটা যদি হয় ইগোর থেকে যদি চলে আসে, এটা বাজে রকম ইগো থেকে বা অন্য কোনো সিচুয়েশন থেকে, দ্যাটস এ ব্যাড থিং। ডিরেক্টর নিজেও জানে যে আমি জানি যে কোথাও ওই যেতে যেতেও যদি ভুল হয়ে যায়, বা ভুলটা থেকেও আমি কিভাবে শিখে সেটাকে ক্রিয়েটিভলি ইউটিলাইজ করতে পারি বা চ্যানেলাইজ করতে পারি, সেই কনফিডেন্সটা থাকাটাও খুব দরকার। বা সেই কি বলবো, সেই এনথুজিয়াজম বা কিউরিওসিটিতে থাকাটা খুব দরকার। নাহলে যদি রেসপন্সিবিলিটিটাই কেউ অ্যাভয়েড করে দেয়, তাহলে সে তো লিডারই হলো না, সে তো ডিরেক্টর হবে কি করে? সুতরাং সবাই আমার সাথে একসাথে যাচ্ছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড it's a team effort, it's a collaborative effort. Everybody is into that process and you are looking for the best potential for any cast and crew members, and also you want to make them perform in a way they have never done before, maybe. So in any way, in life or in performance, they are growing. So to provide that leadership, you need to know more. Or if you don't know more, at least you are open to suggestions. You become an active listener, so that you are also providing suggestions, you are also learning, but you know how to tell the story. You are confident about telling the story. That you know very well. That is the job of a director, or one of the most important jobs of a director. I know how the story will go for that cinematic medium. তারপরে যা যা কিছু হচ্ছে during that process, that is improvising that storytelling, improvising that script, তাহলে কি হচ্ছে, প্রত্যেকে কন্ট্রিবিউট করে, each one is contributing. That becomes a great thing as well. ওই সিনেমার পরেও the relationship we form, we remember it forever in our life. Oh, what a movie we worked on together. It was such a team effort, it was such a collaborative effort. We had so much to give to that movie. He had so much to give, or she had so much to give to that movie. It was a team effort. So we need to appreciate that. We need to work on that. Ultimately, we are telling the stories. We are affecting the audience. We are touching the audience through the stories, right? So first, we need to have that empathy also. Acha. অ্যাপ্রোচেস, অনেক রকম অ্যাপ্রোচেস হয়, আজকে আর এগুলো বলবো না, পরে আরেকটা সেশন করব। ইনসাইড আউট আর আউটসাইড ইন অ্যাপ্রোচ, আগে থেকে জেনে করলাম, নাহলে আউটসাইড ইন করলাম, কোনটা কিভাবে করলাম, আগের থেকে ছক বেঁধে অনেক হয় কার্ডের মধ্যে লিখে রাখে যে প্লট পয়েন্টস গুলো এই হবে, অমুকের পরে তমুক হবে, তমুকের পরে তমুক হবে, তমুকের পরে তমুক হবে, এ টু বি টু সি, সি টু সি টু ডি, ডি টু ই, এরকম কজ এন্ড এফেক্ট পরপর হবে। কার্ডের মধ্যে লিখে রাখলো, এই কার্ডের মধ্যে সিন হেডিং গুলো মোটামুটি একটু করে রাখলো, সেগুলো নিয়ে লিখতে শুরু করলো। ঠিক আছে, এরকম হয়। আউটসাইড ইন অনেক সময় হয়, তো ডিফারেন্ট হয়। অনেক সময় ক্যারেক্টার থেকে স্ক্রিপ্টটা উঠে আসে, অনেক সময় স্ক্রিপ্ট থেকে ক্যারেক্টার যায়। সো প্রচুর এক্সপ্লোরেশনের সুযোগ আছে। আর্কিটেক্ট, গার্ডেনার আছে। আর্কিটেক্ট হতে পারে যেরকম বিল্ডিং আমাদের যেরকম আর্কিটেক্ট হয়, পিলার্স আছে, ফাউন্ডেশনস আছে, সেরকম ভাবে আর্কিটেকচারের ওয়েতে আমরা করতে পারি একদম প্রপারলি। গার্ডেনার একটা হয়, একটা সিড আমরা রাখছি, সেই সিডটা আস্তে আস্তে এক্সপ্লোর করতে করতে সিডটা গ্রো করে। মানে যেমন থিমটাকে যদি আমি ফর এক্সাম্পল একটা সিড ধরি, তাহলে থিমটা দিয়ে আমি স্ক্রিপ্টটাকে শুরু করলাম, সিডটাকে আমি প্ল্যান্ট করলাম, সো করলাম, সেটা আস্তে আস্তে যত এক্সপ্লোর করছি, ইট বিকামস এ ট্রি গ্র্যাজুয়ালি অ্যাজ উই প্রসেস। সেটা টুগেদার হতে পারে, ইন্ডিভিজুয়ালি হতে পারে, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। প্লট পয়েন্টস হতে পারে, যেটা আমি বললাম, যেটা আমাদের ওই কার্ড সিস্টেমে যেটা হচ্ছে, এই ইভেন্টস এর পরে এই ইভেন্টস হবে, এই ইভেন্ট হবে, ইনসাইটিং ইনসিডেন্ট হচ্ছে, এখানে মিড পয়েন্ট হচ্ছে, এখানে ক্রাইসিস, ক্লাইম্যাক্স, ডেনোমা, এইসব জিনিসগুলো হচ্ছে, অমুক সময় অমুক হবে, অমুক পেজে অমুক হবে, একদম গদবাধা যেটা আছে, যেটা নর্মাল এই আমাদের ফ্রেমওয়ার্ক যেরকম থেকে থাকে সেরকম, হ্যাঁ সেরকম যেটা থেকে থাকে, সেগুলো আমরা প্লট পয়েন্টস হিসেবে করতে পারি। এক্সপ্লোরেশন যেটা হচ্ছে, এটা খুব জুসি প্রসেস,
আমি নিজেও জানি না, বাট আমি জানি যে যে ক্যারেক্টারের উপরে আমি বিলিভ করছি, সিচুয়েশনটার উপরে আমি বিলিভ করছি, কনফ্লিক্টের উপরে আমি বিলিভ করছি, অ্যাজ আই অ্যাম গোয়িং থ্রু দ্যাট প্রসেস আই এম লার্নিং অ্যাবাউট দ্য ক্যারেক্টার অলসো, আই এম লার্নিং অ্যাবাউট দ্য সিচুয়েশন অলসো, অ্যান্ড আই এম রাইটিং দ্য স্ক্রিপ্ট। খুব সুন্দর একটা এঙ্গেজিং একটা স্ক্রিপ্ট হয়, খুব ইনভলভমেন্ট থাকা একটা স্ক্রিপ্ট হয়, অ্যান্ড উই রিমেম্বার দিস কাইন্ড অফ মুভিজ ফর এ লং টাইম ইফ রিটেন ওয়েল অ্যান্ড ডিরেক্টেড ওয়েল স্পেশালি। মানে খুব ইম্প্যাক্ট ফেলে একটা, অডিয়েন্স ইনভলভমেন্ট অনেকটা বেশি হয়, অ্যান্ড মেনি মোর অ্যাপ্রোচেস আর দেয়ার। সো যে জিনিসটা আমি এখানে হাইলাইট করেছি একটু গোল্ডেন সার্কেলে, সেটা হচ্ছে ক্রিয়েটিং এ লগ লাইন। লগ লাইনটা যে জিনিসটা হয়, সেখানে আমরা পিচিং এর সময় আমি পরে আবার আলোচনা করব, what your story is about, what your script is about, one or two sentences tell me, like a presentation, elevator pitch বলে অনেকে, তো এরকম অনেক কিছু ব্যাপার থাকে। one or two sentences এর মধ্যে লগ লাইনে দ্য ডেফিনেশন অফ দ্য স্টোরি, কিভাবে ওই লগ লাইনটা শুনে প্রডিউসার ইমপ্রেসড হবে যে হি অর শি ক্যান লিসেন ফার্দার, যে দেখি তো আর ক্যারেক্টার্স গুলো আছে, ট্রিটমেন্টটা কি আছে, স্টোরিটা সিনপসিসটা কি আছে, কিভাবে স্টোরিটাকে আনফোল্ড হচ্ছে, অ্যাটলিস্ট ক্যারেক্টার গুলো ইন্টারেস্টিং কিনা। তো তারপরে আমাদের নেক্সট স্টেপ গুলো হতে পারে। তাহলে ক্রিয়েটিং এ লগ লাইন অ্যান্ড ডেভেলপ দ্য ক্যারেক্টার্স, রাইট অ্যান আউটলাইন বা বিট শিট বলা হয় এটাকে, 1 or 2 পেজেস মোটামুটি একটা আউটলাইন রাখলাম, সেই প্লট পয়েন্টসটাকে ঘিরেই অ্যারেঞ্জমেন্ট অফ দ্য প্লট পয়েন্টস, সিগনিফিকেন্ট বেশি বেশি করে সিগনিফিকেন্ট কোনো ইভেন্ট হচ্ছে কিনা সেটা মেনশন করাটা খুব দরকার, কেন না হলে তো ওখানে মানে আসল জিনিসটা থাকবে না। কোনো সিগনিফিকেন্ট ইভেন্ট বা কোনো সিগনিফিকেন্ট কিছু হচ্ছে কিনা সেটা ওই 1 or 2 পেজের মধ্যে থাকলে ভালো। আউটলাইনটা আমি লিখলাম যে এখান থেকে স্টোরিটা মোটামুটি এই জায়গায় যাচ্ছে, তারপরে সেরকম একটা ট্রিটমেন্ট লিখলাম, তারপরে স্ক্রিপ্ট লিখলাম। যেটা খুব দরকার সেটা হচ্ছে রিরাইটিং, রাইটিং অ্যান্ড রিরাইটিং। অনেক সময় যেটা হয়, আমারও সেই কনফিডেন্সটা আছে, আমি করে ফেলি, ভগবানের এটা দয়া বা কসমিক একটা দয়া আছে, যে অনেক সময় আমার শুরুতেই একটা দারুণ লিখে ফেললাম, তারপরে হয়তো একটা কি দুটোর মধ্যেই বা দুটোর মধ্যেই মোটামুটি স্ক্রিপ্ট একদম পারফেক্ট, কারণ শুরুতেই যখন আমি লিখছি হয়তো একদম পারফেক্টলি লিখছি। মানে অনেক সময় কি হয়, আমিও হয়তো এমনও স্ক্রিপ্ট আছে যেটা আমি আবার 2-3 বারের পরে 4 বারের বা ভাবছি। তো ডিপেন্ডিং অন দ্য স্ক্রিপ্ট অলসো, ডিপেন্ডিং অন দ্য কন্টেন্ট অলসো, সাবজেক্ট অলসো, জনরা অলসো, সো ইট ডিপেন্ডস। কারণ অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আমি লিখেছি এই স্ক্রিপ্টটা, তার মানে এটাই একটা বেস্ট স্ক্রিপ্ট, এরম ভেবে অনেকে স্ক্রিপ্টটা নিয়ে আর চর্চা করে না। মানে আমি এই ড্রাফটটাকে ফিনিশ করে ফেলেছি, মানে এটার উপরে আর কোনো কথা হবে না, এইটাই ফাইনাল স্ক্রিপ্ট, ঠিক আছে, উইচ ইজ ভেরি ওয়েল অ্যান্ড গুড, লাইক কনফিডেন্স আছে, ঠিক আছে। কিন্তু কোনো কোনো সময় অবজেক্টিভলি আরেকবার একটু ভেবে নিলে খুব ভালো। প্রোডাকশনের আগে হয়তো ভেবে নিলাম, যে একটু একটু সুযোগ দিলাম নিজেকে ক্রিটিসিজম করার জন্য, নিজেকে নিজে ক্রিটিসিজম, যে যদি এই জিনিসটা আমি এইভাবে করি তাহলে কি স্টোরিটা একটু বেটার হবে কি হবে না। যদি না হয় ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, উই ক্যান গো উইথ ইট। বাট যদি না হয়, রিরাইটিং ইজ এ গ্রেট প্র্যাকটিস, দ্য মোর উই রাইট ইট গেটস বেটার। কিন্তু সবার ক্ষেত্রে সেটা হয় না, হয়তো কয়েকজনের ক্ষেত্রে হতে পারে, বাট প্রত্যেকের নিজের নিজের কিছু প্রসেস আছে, ইউ ফিগার আউট দ্যাট, দ্যাটস ওয়াই ডেভেলপ ইউর ওন স্টাইল, ডেভেলপ ইউর ওন ভয়েস। আমার ক্ষেত্রে বেশিবার লিখতে হয় না, বিকজ আই এম সো কনফিডেন্ট অ্যাবাউট রাইটিং দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য সিচুয়েশনস। হয়তো ডায়লগটা আমি একটু ইম্প্রোভাইজ করলাম, বা অন্য কিছু হয়তো সিচুয়েশনটাকে একটু ইম্প্রোভাইজ করলাম, সেটা হচ্ছে ভালো করার জন্য, মানে সেটার জন্য কোনো তার মধ্যে ইগো নেই, তার মধ্যে অন্য কোনো ব্যাপার নেই। আমার আলটিমেটলি গোল হচ্ছে স্টোরি টেলিংটা যাতে বেস্ট পসিবল হয়। কমার্শিয়াল অ্যাসপেক্ট আছে, ডেফিনেটলি আছে, বাট আলটিমেটলি অডিয়েন্স অডিয়েন্সের জায়গায় থেকে আমিও যেটা সেটা এনজয় করতে পারতাম, বা অডিয়েন্স সেটা দেখে যাতে সেই ইম্প্যাক্টটা পায়। সিনেম্যাটিক স্টোরি টেলিং যাতে সেটা যাতে রাইট ওয়েতে কনভে হয়। এবার কোন সিনেমায় সেটা কতটা সেটা ভ্যারি করে, বাট আলটিমেটলি ইট হ্যাজ টু বি ফান। Writing has to be fun, the movie making experience has to be fun, the cinema watching experience has to be fun. Fun means আমি আবার বলছি খেলো ফান নয়, মকারি, লো লেভেল টেস্ট ওইগুলো আমি বলছি না, মকারি বা ফান ওগুলো। ফান means we are enjoying the process, we are enjoying the product also, but we are enjoying the process also. So even the movie viewing experience, we are also enjoying that. So enjoyment, সেই ফান ব্যাপারটা থাকলে we can do a lot. ঠিক আছে। স্টোরি বোর্ডিং যেটা থাকে সেটা হচ্ছে, যখন আমি স্ক্রিপ্টটা তো লিখলাম, আমি ওয়ার্ডসে লিখলাম, তারপরে হচ্ছে সেটাকে যদি আমি ক্যামেরা আমার কি করছে, ক্যামেরা আমার ফ্রেমস করছে, রাইট। আমি বলেছিলাম ক্যামেরার যে সিরিজ অফ ডিসকাশন যেটা ফটোগ্রাফিটা আছে, ইফ ইউ গো ইনটু দ্যাট, আমি এটা মেনশন করে দেবো ডিসক্রিপশনে, ইফ ইউ গো টু দ্যাট you will realize যখন আমি একটা স্টিল ক্যামেরায় ফটো তুলছি, আলটিমেটলি আই এম গেটিং আ কম্পোজিশন, রাইট, আই এম গেটিং আ ফ্রেম, আ কম্পোজিশন। তার সাথে সিনেমা মিডিয়ামে আমি একটা মুভমেন্ট পাচ্ছি, আই এম গেটিং সাম মুভমেন্ট। ডলি হতে পারে, জুম হতে পারে, জুম তো এমনি অনেক ক্যামেরাতেও থাকে, ডলি যখন হচ্ছে বা অন্য কোনো জিমি জিপ বা অন্য কোনো ক্রেন মুভমেন্টস যখন হচ্ছে, তখন আমি সেই মুভমেন্টটা পাচ্ছি, বা সেটা হচ্ছে আমার সিনেমাতে হচ্ছে।
আর যখন আমি স্টিল একটা ফটোগ্রাফিতে করছি তখন কিন্তু আমার ফ্রেম আর কম্পোজিশনটা খুব ম্যাটার করছে, তার যে ভিজুয়াল গ্রাফিক এলিমেন্টস যেগুলো সেগুলো। তো সেই ফ্রেমস গুলোকে যদি ফ্রেম বাই ফ্রেম, যেটা অ্যানিমেশনে আগে হতো, ফ্রেম বাই ফ্রেম যদি ওই স্ক্রিন প্লেতে আমি ওয়ার্ডস এর অ্যারেঞ্জমেন্টটা করেছি, সেইটাকে যদি আমি ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন করে ক্যামেরা দিয়ে শুট করলে অডিয়েন্স দেখতো কিভাবে অন স্ক্রিন, সেটাকে যদি আমি ওই এক একটা, যে আমরা কমিক্স পড়তাম না ছোটবেলা, সেটা হচ্ছে একটা রকম স্টোরি বোর্ডিং। টিনটিন হার্টস বা অন্য যেগুলো আমরা পড়তাম, টার্জান, অন্য যেটা আর্চি যে অ্যাডভেঞ্চার্স গুলো থাকতো, তো এখানে এইটার পরে এইটা হচ্ছে, এই ডায়ালগ হচ্ছে, সেরকম টাইপের একটা স্টোরি বোর্ডিং যদি আমি বলি সেরকম ভাবে, যে স্টোরিটা কিভাবে আনফোল্ড হচ্ছে। আমি একটা বলেছিলাম লিটারেরি মিডিয়ামে, যেটা থ্রু ওয়ার্ডস, ল্যাঙ্গুয়েজ, ওই সিন হেডিং, অ্যাকশন, কনফ্লিক্ট, টাইম অ্যান্ড প্লেস, সিচুয়েশন, ডেপথ অফ ক্যারেক্টার, স্পেকট্যাকেল, হ্যান ত্যান, ওইসব যেটা। এখানে আমি স্পেকট্যাকেল ব্যাপারটা নিয়ে নিলাম, সেটাকে ফ্রেম বা কম্পোজিশনে বা ডায়ালগ অনেকে লেখে অনেকে লেখে না, বাট মোস্টলি ইটস ফর দ্য সিনেমাটোগ্রাফার, আর্ট ডিরেক্টর, প্রোডাকশন ডিজাইনার, এদের খুব হেল্প করে যে ভিজুয়ালি মিজঅসেন যদি আমি বলি, বা ভিজুয়ালি কিভাবে আমি রিপ্রেজেন্ট করছি স্টোরিটা, ওই স্ক্রিপ্টটাকে যদি আমি ট্রান্সলেট করি একটা ভিজুয়াল মিডিয়ামে বিফোর দ্য শুট, আমি কিভাবে ওটাকে দেখতে লাগছে। অন পেপার হতে পারে, ডিজিটালি স্টোরি বোর্ডিং হতে পারে, আরো অনেক আছে। প্রিভিউজ নিয়ে আমি কথা বলবো, প্রিভিউজটা কি। তো ডাজন্ট ম্যাটার ওয়েন ইউ ডু ইট। অনেক সময় অনেক ডিরেক্টর, সত্যজিৎ রায়ও করেছেন, আরো অনেক ডিরেক্টর, আমি পার্সোনালি করেছি, অনেক সময় অনেক ছোটবেলা থেকে করেছি বলে আমি এগুলো নিয়ে এতটা ভাবিও নি। অনেক সময় স্ক্রিপ্ট লেখা তো রয়েছেই, স্ক্রিপ্ট লেখার সাথে সাথে আমি স্টোরি বোর্ডিংটা এমন ভাবে করেছি যে মানে আমার কি বলবো, স্ক্রিপ্ট লেখার সাথে সাথে স্টোরি বোর্ডিং করতে করতে, যে অনেক সময় স্ক্রিপ্টের ওই জায়গাটা লেখার প্রয়োজনও মনে হয়নি, মানে স্টোরি বোর্ডিং এর মধ্যে এত সুন্দর করে লেখা আছে যে আই ক্যান শুট ফ্রম দ্য স্টোরি বোর্ডস ইটসেলফ। So মানে the director is so confident about that he can go with shooting with that storyboard only. স্ক্রিপ্টের অত দরকারও হয় না। আবার স্ক্রিপ্ট আর স্টোরি বোর্ডিং এর হয়তো একটা, স্টোরি বোর্ড আর স্ক্রিপ্টের একটা মিক্স হয়তো রইলো, মানে আমার কাছে পুরো গল্পটা একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার আমার কাছে পুরো গল্পটা, ঠিক আছে। এবার সেখানে স্টোরি বোর্ড আর স্ক্রিপ্টের একটা মিক্স আমার খাতার মধ্যে লেখা রইলো, আমি জানি স্টোরিটা প্রিসাইসলি কিভাবে হচ্ছে, কোন অ্যাক্টর কিভাবে মুভ করবে, স্টেজিং এন্ড ব্লকিং কিভাবে থাকবে, আমার কম্পোজিশনটা কিভাবে হবে, কনভে হবে, ভিজুয়াল এলিমেন্টটা কিভাবে দেখানো হবে, এভরিথিং আই অ্যাম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট। দেন ইউ ক্যান গো ফর শুটিং অলসো। সেই কনফিডেন্সটা রিয়েল কনফিডেন্স না ফেক কনফিডেন্স, দ্যাট ইজ ইউ আর দ্য বেস্ট পার্সন টু জাজ। যদি না হয় তাহলে অন্য একজনের অ্যাডভাইস বা ক্রিয়েটিভ অ্যাডভাইস নেওয়াটা খুব দরকার, কারণ অনেকে ইগোর উপরে বেস করে ডিসিশনটা নিয়ে ফেলে, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড বেটার। তাহলে ডিপেন্ডেন্সিটাও অতটা থাকে না আর কি। অ্যাজ লং অ্যাজ ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট দ্য স্টোরি ইউ ক্যান ডু ইট এনিওয়ে, ঠিক আছে। সাম ফলো দ্য সিকুয়েন্সিয়াল প্রসেস ইন প্রি প্রোডাকশন, অনেকে ফলো করে যেটা গদবাঁধা একটা পদ্ধতি, সেটা হচ্ছে ওই আমার লেখাটা আগে হলো, রাইটিংটা আগে হলো, লিটারারি এলিমেন্ট, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টেক্সট এলো, সেখান থেকে আমার আস্তে আস্তে শেপস অ্যান্ড ভিজুয়াল এলিমেন্টস গুলো এলো, script to storyboarding and so on. So play with it. But when you draw or sketch it on a paper, it should help the cast and crew members too. হ্যাঁ, তো যখন আমার হচ্ছে হিজিবিজি না করে, একটা হতে পারে ডিরেক্টরের নিজের জন্য করা, সেটা একটা আলাদা জিনিস, নিজের হয়তো হিজিবিজি করলাম, আমি নিজে বুঝতে পারলেই হলো। আর যদি আমি সেটা কাস্ট অ্যান্ড ক্রু মেম্বার্স এর জন্য করতে চাইছি, স্পেশালি ওই ভিজুয়াল এলিমেন্টস, ভিএফএক্স আর্টিস্ট হতে পারে, ভিএফএক্স প্রফেশনালস বা আর্ট ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার্স, প্রোডাকশন ডিজাইনার্স, তাদের জন্য যখন আমি করছি, এটা যাতে তাদের কাছে কনভে হয়, ভিজুয়াল কমিউনিকেশনটা যাতে তাদের কাছে হয়, তাহলে কি হয়, তারা সেখান থেকে ইম্প্রোভাইজও করতে পারে, বা সেটাকেই যদি তারা ফলো করে, সেটা নিয়ে তারা ভাবতে পারে। মানে আলটিমেটলি পেপারের মধ্যে অ্যাটলিস্ট তারা বেশি বুঝে গেছে কম্পোজিশন বা মিজঅসেন বা ফ্রেমটা কি হবে, কম্পোজিশনটা কি হবে, ফ্রেমটা কি হবে, ঠিক আছে। তার উপরে তারা হয়তো কস্টিউম ডিজাইন করলো, সেই ড্রেসিংটা দেখে তারা হয়তো ডিজাইন করলো, আর্ট ডিরেকশন, প্রোডাকশনটা কিভাবে, সেটটা ডিজাইন করলো, তো এইগুলো তারা সেখান দিকে ভাবতে পারে। প্রিভিউজ একটা খুব ভালো প্রসেস, লর্ড অফ দ্য রিংস এ পিটার জ্যাকসন খুব সুন্দরভাবে করেছিল, প্রোডাকশন কস্টটা অনেকটা সেভ করে ফেলে। যদি আমি পুরো সিনেমাটাকেই শুট করতে চলে যাই, তাহলে তো আমার প্রচুর ক্রু অ্যান্ড কাস্ট এগুলো সব ইনভলভ আছে, স্কেডিউলিং, বাজেটিং সবকিছু অ্যাফেক্টেড হচ্ছে, একটা হিউজ প্রোডাকশন কস্ট আমায় ইনকার করতে হচ্ছে। তার আগে যদি আমি প্রিভিউজে একবার দেখে নিই, তাহলে সেখানে যদি বাজে লাগে তাহলে হয়তো সেটাকে আমি অ্যাভয়েড করতে পারি। যদি ভালো লাগলো, একদম বেস্ট অফ দ্য বেস্টটাকে আমি সিলেক্ট করলাম, তাহলে প্রিভিউজে আমি আগেই টেস্ট করে দেখে নিলাম কোনটা ভালো লাগছে কোনটা বাজে লাগছে, তাহলে সিনেমাটোগ্রাফারকে ওই বাজেগুলো আর শুট করতে হলো না, যদি অ্যাবসলিউটলি নেসেসারি না হয়। বেস্ট যেটা ওখানে আছে সেটাকেই আমি শুট করলাম, উই ক্যান গো ইনটু দ্য প্রোডাকশন প্রসেস। তো এরকম কিছু থাকে, এটা প্রি ভিজুয়ালাইজেশন বা প্রিভিউজ বলে।
স্টোরি বোর্ডিং এর একটা আরেকটা ফর্ম, কেন ওখানে ওই আমরা যেমন গেমস গুলো দেখি সেই গেমস বা অ্যানিমেশন যেরকম থাকে ওরকম টাইপেরই দেখতে হয়। ক্যারেক্টার গুলো 3D মডেলিং করে বা 2D মডেলিং অনেকে করে করে এরকম একটা মানে মুভমেন্টটাকে দেখানোর জন্য ওরকম একটা প্রি ভিজুয়ালাইজেশন করা হয়। তাহলে স্ক্রিপ্টটা হচ্ছে যেমন আমার লিটারেরি মিডিয়ামে ল্যাঙ্গুয়েজ এন্ড টেক্সট, স্টোরি বোর্ডিংটা হলো আমার ডিজিটাল বা অন পেপারে, কিন্তু এক একটা করে ফ্রেম প্রি ভিজে আমি করতে পারি হচ্ছে একটু মুভমেন্টস গুলো, মানে অ্যাকচুয়াল সিনেমাটা ওই 3D মডেলিং ক্যারেক্টার্স 2D মডেলিং ক্যারেক্টার্স সেখান থেকে যখন প্রোডাকশনে শুট করলাম অ্যাকচুয়ালি আমার কাস্ট এলো বা অ্যাক্টার্স এলো, তারা অ্যাকচুয়ালি পারফর্ম করছে আর কি। নেক্সট ওয়ান যেটা আমরা করবো দ্যাট উইল ডু অন পিচিং। আমি 2 ঘন্টার মধ্যে এটাকে শেষ করছি। ন্যারেটিভটার মধ্যে কালকে যেগুলো বলেছিলাম অনেকটা জিনিস বাকি থেকে গেছে, তাই ন্যারেটিভটা নিয়ে আমি আরেকটা সেশন করব, ওটার মধ্যে আরো ডিটেলে আমি ঢুকবো এবং সেইটার মধ্যে আমি নভেল শর্ট স্টোরি ওগুলোও বলবো এবং স্ক্রিপ্টের গুলো সবকিছু মিলিয়ে বলবো ন্যারেটিভ, ওভারঅল ন্যারেটিভ ব্যাপারটা কি, ঠিক আছে, মানে সবগুলোর মধ্যেই যেগুলো কমন ব্যাপার সেগুলো নিয়ে আমি আরো ডিটেলে আলোচনা করব। বাট পিচিং এর যে একটা বড় ব্যাপার হচ্ছে হাউ টু কনভে ইউর স্টোরি অর স্ক্রিপ্ট টু দ্য প্রডিউসার, এজেন্টস, ম্যানেজার্স উইদাউট কম্প্রোমাইজিং দ্য স্টোরি। মানে কিভাবে হাউ ইউ কনভে ইউর স্টোরি সো দ্যাট দে অলসো গেট glued into that story. They want to make that movie a reality. They want to make that movie happen. তো সেটার জন্য pitching is a great art technique. You need to know that. But ultimately, you are not compromising. You are not betraying yourself. You love to make that movie. Audience will love to see that movie. Producer will love to invest in that movie. So একটা খুব সিনার্জি একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। Ultimately, we are all winning in that process. And the best part, we are telling a great story. We are creating a great movie together. It's a team effort. ঠিক আছে? আর বেস্ট অ্যাডভাইস যেটা অনেক সময় দেওয়া হয়, শো ডোন্ট টেল, বিকজ ইটস আ ভিজুয়াল মিডিয়াম, সিনেম্যাটিক মিডিয়াম ইজ আ ভিজুয়াল মিডিয়াম। সো শো, লেখাটা যেটা হবে সেটা যেন শো হয়, মানে ভিজুয়াল যেটা ইভোক করে, ভিজুয়াল ইমেজারি গুলো সিনারি গুলোকে যেন ইভোক করে, সেজন্য শো ডোন্ট টেল। শুধু কথা লিখে সেটা তো প্লে বা থিয়েটারও হয়ে থাকে, সিনেমাতে ডিফারেন্সটা জানাটা খুব দরকার। শো, ভিজুয়াল মিডিয়াম, সিনেমাটিক মিডিয়াম। ঠিক আছে, চলো আই উইল এন্ড ইট হিয়ার। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর কোনো সাজেশন বা কমেন্ট থাকলে দিন। এরকম ভাবে কেউ খুব একটা আলোচনা করেনি, কালকেরটা আরো ডেপথে আলোচনা ছিল, নেক্সটটা ওই জন্য আমি 2-3টে সেশন আরো করব, যাতে আরো যত পারি আর কি এটা নিয়ে ডিসকাশন করা যায়। বাট যদি একটা স্টোরি থাকে সেটা থেকে স্ক্রিপ্ট বানানো, আমার মনে হয় না অ্যাটলিস্ট বেসিক একটা স্ক্রিপ্ট লেখা, এরপরে খুব একটা প্রবলেম হবে। ঠিক আছে, হোক আলোড়ন, এনজয় করুন আর ভালোবাসার লোকজনদের সাথে শেয়ার করে দিন। কোনো কোয়েশ্চেন আসেনি তখন আমি বুঝে গেলাম যে কেউ চ্যালেঞ্জ করার নেই। থ্যাংক ইউ সো মাচ।